আচ্ছা, আগের দিন আমরা মানে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ঠিক আছে, রোল অফ হেরিডিটি, তারপরে নিউট্রিশন, চাইল্ড রেয়ারিং অ্যান্ড প্র্যাকটিসেস অ্যান্ড ফ্যামিলি, এই সমস্ত বিষয়। আজকে আমরা ইউনিট 5 নিয়ে আলোচনা করব, যেখানে কি বলা হয়েছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। পার্সোনালিটি কি সেটার সম্বন্ধে আমাদের জানতে হবে এবং সেটা কিভাবে ডেভেলপ করা যায় সেই বিষয়টা নিয়ে আমাদের কিন্তু এই অধ্যায়টা রয়েছে। প্রথম যেখানে আমাদের কি জানতে হবে যে কনসেপ্ট অফ পার্সোনালিটি, মানে পার্সোনালিটি জিনিসটা কি তার সম্বন্ধে ধারণা। তারপরে এর টাইপ কি রয়েছে এবং ট্রেডস কি রয়েছে পার্সোনালিটি, এই দুটো আলাদা। এই টাইপ বলতে আলাদা জিনিস আর ট্রেডস বলতে আলাদা জিনিস। তাহলে এই ট্রেডস এবং টাইপস কি, কার না পার্সোনালিটির। পার্সোনালিটির বাংলা অর্থ কি দাঁড়ায় না আমাদের ব্যক্তিত্ব, তাই না? আমাদের ব্যক্তিত্ব। তাহলে এই ব্যক্তিত্ব জিনিসটা কি সেটার সম্বন্ধে জানা, এবং এই যে ট্রেডস রয়েছে এই ট্রেডস, বিভিন্ন এই ট্রেডসের উপরে নানান আহ, যারা হচ্ছে এডুকেশনিস্ট আছে বা সাইকোলজিস্টরা যারা আছেন তারা কিন্তু থিওরিজ দিয়েছে। ঠিক আছে, কি করে ব্যক্তিত্ব গড়ে ওঠে, ব্যক্তিত্বের কি কি লক্ষণগুলো থাকে, সেই লক্ষণগুলোকে আমরা কি বলি, ট্রেডস বলি। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? ও, সেদিক, দেখা যাচ্ছে। ওকে ওকে, তো সেই দিক থেকে ট্রেডসের আমার কি স্ক্রিনটা আটকে। আচ্ছা, তো সেই দিক থেকে আমরা কি দেখলাম যে এখানে ট্রেডস থিওরির উপরে আমাদের কয়েকটা স্পেসিফিক কিছু থিওরিজ আমাদের বলে দেওয়া হয়েছে। একটা আইজ্যাঙ্কের থিওরি, একটা হচ্ছে কেটেলসের 60 ফ্যাক্টর থিওরি, এবং হচ্ছে 16 ফ্যাক্টর থিওরি, এবং হচ্ছে একটা 5 ফ্যাক্টর থিওরি। ঠিক আছে, তারপরে আমাদের মেজারমেন্টের কথা কিন্তু বলা হয়েছে। আজকের ক্লাসে আমরা কেবলমাত্র এই দুটো জিনিসে ফোকাস করব, কারণ এখানে থিওরিজগুলো আছে এবং কনসেপ্টগুলো খুব ভালো করে বুঝতে হবে। তার জন্য আমরা আজকের ক্লাসে কেবলমাত্র এই দুটো জিনিস ভালো করে পড়বো, এবং নেক্সট ক্লাসে আমরা এই মেজারমেন্ট অফ পার্সোনালিটির যে সেলফ রিপোর্ট এবং প্রজেক্টেটিভ টেকনিক্স আছে সেখান থেকে আমরা সেই বিষয়টা শেষ করব। ঠিক আছে, এবং তোমাদের আমি যারা যারা এই ব্যাচে আছো তাদেরকে বলে দিই, তোমাদের যারা যারা এই যে সরি, ডিফারেন্ট ডেভেলপমেন্ট অফ টাইপ যেটা ইউনিট 3 রয়েছে, এই ইউনিট 3 আমি কিছু কিছু থিওরি তোমাদের আমি রেকর্ডেড ভার্সন যেগুলো আছে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। তো তোমাদের কাজ যেটা হবে, এই ক্লাসটা আপলোড হয়ে যাওয়ার পরে এর সঙ্গে সঙ্গে এই যে কোয়েলসবার্গের থিওরি মোরাল ডেভেলপমেন্ট, কোয়েলসবার্গের থিওরি, তারপরে পেঁয়াজের থিওরি, এই দুটো থিওরি তোমরা কিন্তু তোমাদের ওই যেখানে হচ্ছে টিচমিট অ্যাপ রয়েছে ওইখানে তোমরা পেয়ে যাবে। সেই ক্লাসগুলো তোমরা ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর যদি কোনো অসুবিধা হয় পরে আমাকে জানাবে, আর এর পরের দিন এর বাদবাকি জিনিসগুলো আমরা আলোচনা করব। তো চলো আজকের আমাদের ক্লাসটা আমরা শুরু করি। তাহলে প্রথমে এখানে দেখো একটা কথা লেখা আছে পার্সোনালিটি। ঠিক আছে, এই পার্সোনালিটি জিনিসটা কি সেটা আমাদের ক্লিয়ার করতে হবে। তো আগে আমরা জেনে নিই আমাদের কি কনসেপ্টটা রয়েছে পার্সোনালিটি নিয়ে। ঠিক আছে, আমাদের কি কনসেপ্ট রয়েছে পার্সোনালিটি নিয়ে সেটা আমরা একটু জেনে নিই। তো বলো দেখি পার্সোনালিটি কাকে বলে। পার্সোনালিটি বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি, এখানে যদিও দেওয়া আছে। হুম, বলো। পার্সোনালিটি হলো মানে একটা মানে যে কোনো উম, ব্যক্তির যে মানসিক বা মানে গঠন বা আবেগ এখানে যা লেখা আছে ওটাই তো তার পার্সোনালিটি। বেশ, মানে মাইকটা। যেখানে তার হচ্ছে হ্যাঁ। চিন্তা অনুভূতি সবকিছুই থাকবে, মানে যেটা মানে সবার সামনে যখন প্রকাশ হচ্ছে হুম। তখন হচ্ছে সে কিভাবে সেটাকে তুলে ধরছে। হুম। সেটাই তার প্রত্যেকেরই পার্সোনালিটি আলাদা হয়। হুম। সেক্ষেত্রে হচ্ছে মানে তার বিচার বুদ্ধি বিবেচনা, তার প্রতিস্থাপন ক্ষমতা কেমন তার উপর নির্ভর করছে। একদমই, তুমি কিছু কিছু বিষয়গুলো বললে, একটা হচ্ছে তার বিচার ক্ষমতা, তাই না? বিচার ক্ষমতা, বেশ, এটা একটা। তারপরে তুমি যেটা বললে সেটা হচ্ছে তার মানসিক গঠন। মানসিক গঠন বলতে তুমি বোঝাতে হয়তো চাইছো তার বুদ্ধিদীপ্ততা বা তার মেন্টাল কন্ডিশনের যে বিষয়গুলো যেগুলো রয়েছে সেই জিনিসগুলো। তারপরে তুমি যেটা বললে যে তার মানে একজন ব্যক্তির সামনে সে কিরকম আচরণ করছে। ঠিক আছে, ঠিক আছে। তো এছাড়া আরো অনেক কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, এখানে কয়েকটা মাত্র বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। ঠিক আছে, কয়েকটা মাত্র বৈশিষ্ট্য। পার্সোনালিটি কথাটা কিন্তু এসছে, আমাদের মাথায় রাখতে হবে পার্সোনা কথা থেকে। এই পার্সোনা কথাটা কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ডস। ঠিক আছে, যার অর্থ হচ্ছে কি না, যার অর্থ হচ্ছে মঞ্চে অভিনয়ের সময় অভিনেতার মুখোশ। সেই মুখোশগুলো আমি কিছু দেখাবো তোমাদের, সেটা পরে দেখাচ্ছি। কিন্তু এটা মাথায় রাখতে হবে রোম বা আমাদের যে গ্রিক দেশ ছিল, গ্রিক দেশে তারা কিন্তু
একটা হচ্ছে নাটক অভিনয় করত। সেই নাটক অভিনয়ের ক্ষেত্রে তারা বিভিন্ন চরিত্রকে তুলে ধরার জন্য, যেমন ছৌ নৃত্যে আমরা দেখি, আমাদের যেরকম পশ্চিমবঙ্গের মধ্যে ছৌ নৃত্য আমরা দেখতে পাই পুরুলিয়াতে, সেরকমই কিছু মুখোশ ওরা পরে অভিনয় করত। ঠিক আছে? এবং এই মুখোশ পরার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো একটা পার্সোনালিটি বৈশিষ্ট্য আমরা নিজেদের থেকে আমাদের মধ্যে রয়েছে। তো তোমরা দেখবে স্বামী বিবেকানন্দের এই ব্যক্তিত্বর উপরে একটা কিন্তু বই রয়েছে, তোমরা যদি পারো, ওটা বেশি দাম নেয় না, 5-10 টাকা মতো নেয়। ওখানেও কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি এই পার্সোনালিটিটা তো ইংরেজি ওয়ার্ড, কিন্তু বাংলার অর্থ সেটা আমরা কি জানি, বাংলা ওয়ার্ডটা সেটা কিন্তু হচ্ছে ব্যক্তিত্ব। তাহলে ব্যক্তিত্ব কাকে, মানে কোন জিনিসটা আমাদের এই একটা ব্যক্তিত্বর জায়গাটা অনুভব করে, এবং সেদিন আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু পার্সোনালিটিও একটা কথাটা বলেছিলাম, এবং অন্যান্য বিষয়গুলো একটা একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশন তৈরি করার জন্য মানে কোন দুটো বৈশিষ্ট্য আমরা প্রথম পড়েছিলাম, একটা হচ্ছে হেরিডিটি বলেছিলাম সব থেকে মুখ্য, তারপর একটা এনভায়রনমেন্টের আর কথা একটা কিন্তু, পরিবেশ। হ্যাঁ, একটা এনভায়রনমেন্টের কথাও কিন্তু আমরা বলেছিলাম। ঠিক আছে? তাহলে এখানেও প্রশ্ন থাকতে পারে, এই ব্যক্তিত্বর ক্ষেত্রে কি আমাদের এই হেরিডিটি এবং এনভায়রনমেন্ট কি দায়ী থাকে? তাহলে উত্তরটা কি হবে? হ্যাঁ, বিশেষত কিন্তু আমাদের হেরিডিটির ভূমিকা কিন্তু অনেকটাই বেশি, অনেকে মনে করে। আবার অনেকে কেউ কেউ মনে করেন যে এখানে কিন্তু এনভায়রনমেন্টের ভূমিকাও কিন্তু কিছু না কিছু দিক থেকে রয়েছে। কিন্তু এই ব্যক্তিত্ব জিনিসটা কি? ব্যক্তিত্ব আর অন্য কিছুই নয়। আমি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি, আমার মনের মধ্যে আমি নিজে কি কল্পনা করছি এবং সেটাকে কিভাবে বহিঃপ্রকাশ করছি, মানে কারোর সামনে যখন কিভাবে মিশছি, কথা বলছি, বা ভেতর থেকে মানুষটা আমি কেমন, ঠিক আছে? বাইরে আমি কেমন? অনেক সময় এটাও হয় যে তুমি ধরো বাইরে আমার সঙ্গে যখন কথা বলছো, তোমার কিছু বৈশিষ্ট্য তোমার প্রকাশ পাচ্ছে। তুমি যখন আমার সঙ্গে কথা বলছো, আমি বুঝতে পারছি যে তুমি একটা বিষয় নিয়ে অনুসন্ধিৎসু, কিছু বিষয় তোমার আগ্রহী, জানার আগ্রহী রয়েছে। তো ঠিক আছে, সেখান থেকে আমি তোমার প্রতি বা তোমার পার্সোনালিটি নিয়ে আমি একটা কিন্তু নিজের মাথায় একটা ছক কষে নিয়েছি। আর তুমি যেমন, তুমি তোমার বন্ধু রয়েছে 5-6 জন বন্ধু, কেউ দেখবে বেশি হেসে খুশে কথা বলে, কেউ আবার দেখবে খুবই নিজেকে আহ, একাকিত্বের মধ্যে বা নিজেকে একটু মানে অল্প মানুষদের সঙ্গে কথা বলার জন্য সে নিজেকে উপযুক্ত মনে করে, বেশি মানুষের সঙ্গে বা এক্সপোজার জিনিসটা সে পছন্দ করে না। ঠিক আছে? আবার কেউ দেখবে যে দুটোই তার মধ্যে মানে সেরকম বৈশিষ্ট্য রয়েছে, এরকম জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পারি। ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট। হ্যাঁ, নট অনলি অ্যাম্বিভার্টও আছে, আরো অন্যান্য টাইপসও আছে। ঠিক আছে? এগুলো সবই ইন্ট্রোভার্ট পার্সোনালিটি। ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মধ্যে যেটা আমরা পাই, মানে ইন্ট্রোভার্ট মানে একদম মানে নিজেকে অতটা প্রকাশ করে না, মানে কিন্তু এক্সট্রোভার্ট যারা তারা মানে পুরোপুরি প্রকাশ করে, মানে সবার সঙ্গে মানে নিজের অনুভূতি যে কোনো সময় শেয়ার করে ফেলে। ইন্ট্রোভার্টরা সেটা পারে না, সেটা নিজের মধ্যেই রাখে, যতক্ষণ না খুব দরকার হচ্ছে তখন মানে ও তাদের প্রয়োজন অনুযায়ী মানে তাদের কথা বলা বা এগুলো নির্ভর করে। ঠিক। কিন্তু এই যে তুমি দুটো ভাগ ভাগ বললে, একটা হচ্ছে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট, এই দুটো ভাগ কিন্তু হয় না, আরো অনেক ভাগগুলো রয়েছে। এবং এই যে দুটো ভাগের কথা বললে, ওটা কোনো একজন সাইকোলজিস্ট দিয়েছিল, তার নাম কি তুমি জানো? না, এই মুহূর্তে মনে পড়ছে না। মনে নেই, কারণ আমরা সচরাচর এই কথাটাই দুটো ইংরেজি ওয়ার্ড বলে রাখি, একটা ইন্ট্রোভার্ট এবং একটা এক্সট্রোভার্ট, মানে একটা অন্তর্মুখিতা, একটা বহির্মুখিতা। কি বললাম, বোঝা গেছে? কিন্তু আমরাও দেখো, তুমি আমার সঙ্গে যখন তুমি বাইরে হয়তো যখন স্কুলে যাচ্ছ বা কলেজে যাচ্ছ, তুমি একটা ডিসেন্ট পোশাক পরছো, স্যারেদের সঙ্গে যখন ডিলিংস করছো, তোমার মধ্যে একটা আলাদা, তুমি স্যারেদের সঙ্গে আলাদাভাবে কথা বলছো, যখন বন্ধুদের সঙ্গে থাকছো তখন তুমি তার সঙ্গে একটা আলাদা কথা বলছো। এবং তোমার মধ্যে তোমার বাবা মায়ের কিছু হচ্ছে গুণ তুমি নিজের মধ্যেও লক্ষ্য করো। যদি বাবা মা রেগে যায়, আমাদের মধ্যেও একটা ভাব আছে যে আমরা হুট করে মেজাজগত দিক থেকে একটু রেগে যেতে পারি। ঠিক আছে? পার্সোনালিটিটা কিন্তু অনেকটাই আমাদের কিন্তু জিনগত বৈশিষ্ট্যর দিক থেকেও কিন্তু তৈরি হয়। যদি পিতামাতা যদি মেজাজগত দিক থেকে বেশি রুষ্ট হয়ে যান, তো আমাদের মধ্যেও কিন্তু সেই ব্যাপারটা কিন্তু থাকবে। ঠিক আছে? তো সবাই এক প্রকার যদি পার্সোনালিটি বলতে চাই, তাহলে কি হয় না, আমাদের মধ্যে যে সমস্ত গুণগুলো রয়েছে, যদি আমরা পাতি বাংলা কথায় বুঝতে যাই, আমাদের মধ্যে যে সমস্ত গুণগুলো রয়েছে এবং যে গুণগুলো আমরা কি করছি, কারোর সঙ্গে মিশতে গিয়ে প্রকাশ করছি বা কিছু প্রকাশ করছি না, ঠিক আছে, পুরোটাই কিন্তু আমাদের, এক কথায় সেই জিনিসটা আমাদের ব্যক্তিত্বকে নির্ভর করে। কি বললাম, বুঝতে পেরেছো? আমি পড়াশোনার দিক থেকে খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, কিন্তু আমি হচ্ছে কারোর সঙ্গে মিশতে পারি না। তাহলে এই দুটো নিয়েও কিন্তু আমার ব্যক্তিত্বই গঠন হচ্ছে, শুধু ভালো পড়াশোনা করি বলে সেটা আমার ব্যক্তিত্ব গঠন করছে না। পুরোটা নিয়েই আমি ব্যক্তিত্ব গঠন করছি। কেউ একটা ছেলে পড়াশোনায় ভালো, রিলেশনশিপের ক্ষেত্রে তার কিন্তু মানে তার বা রিলেশন সম্পর্কের ক্ষেত্রে সে কিন্তু যথেষ্টই হচ্ছে গুরুত্ব দেয় না কোনো বিষয়কে, তাহলে সেটাও তার পার্সোনালিটি। আমি অর্থাৎ পার্সোনালিটি বলতে বোঝাতে চাইছি প্রতিটা মানুষের যে গুণ, সেই গুণের সমষ্টি থাকে, মানে একটা গুণকে আমি পার্টিকুলারলি বলছি না,
পুরো সমষ্টিটাকে আমরা কি বলছি, পার্সোনালিটি বলছি। ক্লিয়ার ব্যাপারটার সম্বন্ধে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আজকের মনোবিজ্ঞানে ব্যক্তিত্ব বলতে কি বোঝায় না, একজন মানুষের কি চিন্তা করছে, ইভেন চিন্তাটাও, তার অনুভূতি কি, এবং তার আচরণের যেটা স্থায়ী মানে অস্থায়ী নয়। যেমন তোমাকে তুমি আজকে হয়তো কোনো একটা নতুন জিনিসের সম্মুখীন হলো, হঠাৎ আজকে তুমি তোমার ক্লাসে দেখলে একটা কোনো মেয়ে ভর্তি হয়েছে, তাকে দেখে তোমার প্রথম এক যে ইমপ্রেশনটা থাকবে সেটা তৎক্ষণিক, মানে সেটা তারপরেও যে সমস্ত নতুন যে তোমাদের ক্লাসে ভর্তি হবে তাকে দেখে সবার এক্সপ্রেশনটা, তোমার সবসময় এক্সপ্রেশনটা সেরকম থাকবে না। হয়তো একটা মেয়েকে দেখে বা একটা ছেলেকে দেখে আজকে তুমি হেসে ফেলেছো, কোনো কারণে হেসে ফেলেছো, তার মানে এটা নয় যে ওই সিচুয়েশন সবসময় পড়লে তুমি হেসে উঠবে, মানে তোমার ওটা তুমি একবারই করেছো কোনো একটা কারণ। কিন্তু সেটাকে আমি পার্সোনালিটি বলবো না। কি বললাম বোঝা গেছে? যেটা আমার স্থায়ী হবে, যে বৈশিষ্ট্যটা আমার মধ্যে স্টেবল বা স্থায়ী, তাকেই আমরা বলবো, এবং সেটা একটা স্বতন্ত্রভাবে গঠিত হবে। হুম। এবার সেই জিনিসটাকে তাহলে আমরা কি বলছি, পার্সোনালিটি। তো যদি আমরা পার্সোনালিটির হিস্ট্রি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো কি বিভিন্ন যারা দার্শনিক ছিলেন বা যারা মনোবিদ ছিলেন, তারা কিন্তু এই পার্সোনালিটি নিয়ে আলোচনা করেছে। এই দেখো কয়েকটা মুখোশের আমি দিয়েছি, যে মুখোশগুলো পরে যেটাকে পার্সোনা বলা হতো, তার ছবি কয়েকটা তোমাদের সামনে আমি রেখেছি। এরপরে দেখো এর সূত্রপাতটা কি করে হচ্ছে। যখন হিপোক্রিটাস তার মানব স্বভাবের চারটি হিউমার, হিউমার আমরা বলি না যে তোমার হিউমার ভালো, ঠিক আছে, সেটাকে তিনি চারটি ভাগে ভাগ করেছিলেন। এই চারটি ভাগ, এই চারটি ভাগে তিনি ভাগ করে সেগুলোর সম্বন্ধে বিশদভাবে তিনি ব্যাখ্যা করেছেন। সেটা সময়টা কত দেখো, 460 থেকে 370 খ্রিস্টপূর্বাব্দ। কেন না, আমরা জানি খ্রিস্টপূর্বাব্দ মানে যখন যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছে সেখান থেকে আমাদের কাউন্টডাউন শুরু হয়, 1 2 3 4। কিন্তু এই খ্রিস্ট জন্মের আগে যে সময় ছিল সেখানে আমরা উল্টো উল্টো রেখা টানি, 1 2 3 4 5। তাহলে আমরা যখন বলছি 460 থেকে মানে 370, তাহলে তুমি ধরো এই 4 থেকে এই 3-এর মধ্যে, ঠিক আছে, এরকম একটা টাইমের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। 4 থেকে 3 বলতে এখানে মানে আমাদের মানে 370 বা 460, আমি সেটা ধরে নিতে বলছি, অ্যাজ এক্সাম্পল হিসেবে এটা তোমাকে আমি বললাম। তো সেই জায়গায় তিনি কিন্তু হিউমারকে এই চারটে ভাগে কিন্তু ভাগ করেছিলেন। তারপরে আমরা দেখব গ্যালেন। গ্যালেন হিউমার তত্ত্বকে আরো সুসংগঠিত করে, এবং মানব শরীরের যে দেহরস, যেটাকে মানে হিউমার বলা হচ্ছে, তার উপর ভারসাম্যের উপর ভিত্তি করে তিনিও আবার কিছু ধারণা দেন। ঠিক আছে, আমরা এখানে এই সমস্ত জিনিসগুলো বিশদে জানবো না, এই কারণে কারণ সিলেবাসের পার্সপেক্টিভের ভিত্তিতে এই জিনিসগুলো না জানলেও আমাদের হবে, শুধু আমাদের একটু মাথায় রাখতে হবে যে কিভাবে আসছে ভাই আর কি মেনটেন করছে কিভাবে। তারপর মধ্যযুগ বা রেনেসাসের সময় আমরা কিন্তু দেখতে পাবো ব্যক্তিত্বকে একটা নৈতিক এবং ধর্মীয় গুণ হিসাবে দেখা হয়, যে একটা মানুষের মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যে সমস্ত গুণগুলো রয়েছে, ধর্মীয় দিক থেকে তাকে কিন্তু সেই গুণগুলো তার ধর্মীয়ভাবে সে প্র্যাকটিস করেছে, রিচুয়াল প্র্যাকটিস করেছে বলে হয়েছে, বা ঈশ্বর তত্ত্বকে বিচার করে তার গুণগুলোকে বিচার করা হতো। কি বলুন, বোঝা গেছে? সেরকম কিন্তু এই মধ্যযুগের সময় আমরা কিন্তু লক্ষ্য করেছি। তারপরে আমরা ঊনবিংশ শতাব্দী যখন আধুনিক পর্যায়ে সূচনা হচ্ছে, তাহলে হচ্ছে আমরা তখন কি উইলিয়াম, তারপরে জেমস, এরা কি করেছে, তারা কিন্তু নিজেদের কাজের মাধ্যমে যখন এই সাইকোলজিস্ট, যে মনোবিজ্ঞান, ঠিক আছে, এই মনোবিজ্ঞান শাখার সূত্রপাত হলো, আধুনিক শিক্ষা ব্যবস্থার যখন উন্মোচন ঘটলো, তারা তখন কিন্তু ব্যক্তিত্ব নিয়ে একটা আলাদাভাবে আলোচনা তৈরি করলো। কেউ নিজেদের মতো করে যে যতটা করে সে মনোবিজ্ঞানের শাখায় তারা এই ব্যক্তিত্বকে বুঝেছে, সেই অনুযায়ী তারা নিজেরা নিজেদের মনোমতো করে একটা করে তত্ত্ব দিল। এবং ব্যক্তিত্বকে মানসিক প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু বিবেচনা করা হয়। কোন প্রক্রিয়া? মানসিক প্রক্রিয়া। এবার এটাকে কেবলমাত্র মানসিক প্রক্রিয়া কেন বলা হয়েছে বলতো? কারণ আমরা যে কোনো আচরণ করি, আমরা যে কোনো আচরণ করি, যা কিছুই চিন্তা করি, ঠিক আছে, কিন্তু সেটা প্রথমে দেখবে আগে আমরা মানে আমার মনে মনে সেই জিনিসগুলোকে আমরা প্রথমে ভাবি, ভাবি যে না আজকে আমি স্যারের ক্লাসটা করব, তারপরে কিন্তু আমার মন যখন স্থির থাকবে তখনই আমি ক্লাসটা করতে যাব। আজকে আমি কলেজ যাব, তো মন আমি স্থির করেছি বলে তারপরে আমি যাচ্ছি, আবার মন যদি না স্থির করি তখন যাব না। সেরকমই আমি আমি কাজ করি। তাহলে প্রথমে সব জিনিসটা কিন্তু এই মনোভূমিতে আমাদের কিন্তু আগে খেলতে হয়। ঠিক আছে, ওই জন্য সেই সুকুনি মামার একটা সিরিয়ালে দেখানো হয়েছিল, বলেছিল যে যুদ্ধক্ষেত্রে খেলার আগে আগে মনোভূমিতে খেলতে হয়। ঠিক আছে, তো আমাদের সমস্ত কিছু প্রতিটা মানুষের ব্যক্তিত্ব কিন্তু নির্ভর করছে তার মানসিক গঠনের উপর। এবারে আধুনিক মনোবিজ্ঞানরা কি বললেন, যে এই যে ব্যক্তিত্ব এই জিনিসটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু মানসিক বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, নিয়ন্ত্রিত হয়, শুধু মানসিক বিষয়টাকে আমি ব্যক্তিত্ব বলছি না।
তুমি যে আচরণটা করছো সেই আচরণ তোমার মন দ্বারা প্রভাবিত হয়ে আচরণটা করছো, কিন্তু সেই আচরণটাকে একজন ব্যক্তি তোমার ব্যক্তিত্ব হিসেবে কিন্তু মনে করবে। কিন্তু এখানে মানসিক প্রক্রিয়াটা বেশি কাজ করছে। ইজ ইট ক্লিয়ার? এটা হ্যাঁ, ক্লিয়ার হলো? clear। হুম। তো ব্যক্তিত্ব এবং তার বিকাশের তত্ত্বগুলো আমরা জানলাম, তারপরে আমরা দেখব পরবর্তীকালে নানান ধরনের থিওরিজ গুলো এসছে। ঠিক আছে, ফ্রয়েডের থিওরি এসছে, যেখানে ব্যক্তিত্ব গঠনকে আমরা ইগো এবং সুপার ইগো দ্বারা আমরা জানতে পারবো। আমাদের আগের যে থিওরিজ গুলো আছে সেগুলো তো পড়া হয়নি, কিন্তু সেটা না হলেও তার এই যে থিওরিজ গুলো পরবর্তীকালে আমরা দেখব ট্রেড থিওরি। ট্রেড মানে কি? ট্রেড মানে হচ্ছে সেই গুণ। একটা হয় পার্সোনালিটি, ঠিক আছে, একটা হয় কি পার্সোনালিটি, একটা হয় পার্সোনালিটি, একটা হয় পার্সোনালিটি ট্রেইট। ট্রেইট মানে হচ্ছে যেটাকে আমরা গুণ বলছি। পার্সোনালিটি মানে কি? যেটা অনেকগুলো গুণের সমষ্টি নিয়ে আমরা ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বলছি। ঠিক আছে, আর ট্রেড বলতে কি বলছে? ট্রেড বলতে কেবলমাত্র গুণকে বলছি, মানে কোনো একটা পার্টিকুলারলি ট্রেড। যেমন তোমার হচ্ছে তুমি হচ্ছে পাঁচটা মানুষের সঙ্গে মিশতে পছন্দ করো, সেই মেশাটা তোমার একটা গুণ। ঠিক আছে, আবার তুমি সেই একই মানুষ যে আবার কিছু সময় কোনো একটা অন্যায় দেখলে তুমি রেগে যাও, এটাও কিন্তু পার্মানেন্ট, ধরো এটাও তোমার একটা গুণ। তাহলে এই যে এক একটা গুণকে আমরা কিন্তু ট্রেড বলছি। কি বললাম, বোঝা গেছে? গুণটাকে আমরা ট্রেড বলছি, এবং প্রতিটা ব্যক্তির অজস্র, হাজারো হাজারো, লাখ লাখ তার ট্রেড থাকতে পারে। এবার সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা ব্রডার সেন্সে ধরে নিই, সেই হিসাবে কিন্তু দেখতে গেলে প্রতিটা মানুষের মধ্যে হাজারো হাজারো এরকম ট্রেডস গুলো কিন্তু থাকতে পারে। এবং যত ট্রেডস থাকবে সেই ট্রেডস মিলে আমরা কি করতে পারি না একটা পার্সোনালিটি তৈরি করতে পারি। এই পার্সোনালিটি অনুযায়ী এই ট্রেডগুলো যখন একত্রিত হয়ে যাচ্ছে, অনেকগুলো ট্রেড যখন আমরা একত্রিত করব, সেই অনুযায়ী আমরা পার্সোনালিটি ডিনোট করছি। এবং সেই একত্রিত যে আমরা ট্রেডগুলো করছি তার ভিত্তিতে পার্সোনালিটিকে আমরা কি করছি, পার্সোনালিটিকে বিভিন্ন ভাগেও ভাগ করছি। এবং সে টাইপটা কয়েকটা কয়েকটা টাইপ হয়, হয়তো 4 থেকে 5টা টাইপ। বিভিন্ন যারা হচ্ছে মানে তোমার হচ্ছে সাইকোলজিস্ট রয়েছেন বা এডুকেশনিস্ট রয়েছেন, তারা কিন্তু সেই জিনিসটাকে সেইভাবেই দেখেন। 4টা বা 5টা ভাগে ভাগ করেছেন, সমস্ত ট্রেডস গুলোকে সম্মিলিত করে এক একটা মানুষের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করেছেন। সেই হিসাবে ট্রেডের উপরে অনেকজন ব্যক্তিরা তারা থিওরি দিয়েছেন, আলপ্রোড, ক্যাটেলস এবং হচ্ছে আইজ্যাঙ্ক। ঠিক আছে, এই আইজ্যাঙ্কের থিওরি পড়তে হবে, ক্যাটেলেরও থিওরি পড়তে হবে, আলপ্রোড না পড়লেও চলবে। এরপর আছে হিউম্যানিস্টিক থিওরি, যেখানে রজার্স এবং ম্যাসলো তার নিজের থিওরিটা দিয়েছেন, যেখানে কি বলা হয়েছে, ব্যক্তিত্ব নির্ভর করে আত্মবিকাশ, মানে কিভাবে আমি আমার নিজের মনটাকে বিকাশ ঘটাচ্ছি এবং মানবিক সম্ভাবনার উপর। ঠিক আছে, তারপরে আছে বিহেভিয়ারালিস্টিক থিওরি, যেটা স্কিনারের দ্বারা থিওরি, এবং যেখানে শেখানোর আচরণ। মানে বিহেভিয়ারালিস্টিক থিওরিটা কি বলতো, না বিহেভিয়ারালিস্টিক চিন্তা ভাবনাটাই হচ্ছে এটা, যে মানুষ তার মনটা কি না, মন হচ্ছে কি কোনো একটা উদ্দীপনার ভিত্তিতে সাড়া দেয়। ঠিক আছে, তোমার চোখে লাইটটা পড়েছে বলে তোমার লাইট যদি বিরক্ত লাগে, তখন তুমি মানে হয়তো রেগে যাচ্ছ বা কিছু কথা বলছো। ঠিক আছে, মানে তুমি জাস্ট একটা কোনো একটা উদ্দীপকের বিনিময়ে তুমি কিছু রিয়াকশন করছো বা প্রতিক্রিয়া করছো, যেটাকে আমরা বিহেভিয়ারালিস্টিক মানে স্কুল বলতেও পারি বা বিহেভিয়ারালিস্টিক থিওরির পার্টটা হিসেবে আমরা দেখতে পারি। কিন্তু স্কিনার সেই জিনিসটাকে দেখানো হয়েছে তার ব্যক্তিত্ব হিসেবে, তিনি মানে এই আচরণের একটা বহিঃপ্রকাশ হিসেবে তিনি ব্যক্তিত্বটাকে দেখেছেন। ঠিক আছে, আর একটা হচ্ছে সোশিয়াল কগনিটিভ থিওরি, যে এখানে কগনিটিভ মানে আমরা বলেছিলাম মানসিক যে বিকাশের যে জায়গাটা, সেটা কি হচ্ছে, বান্দুরা। বান্দুরা সেই থিওরি দিয়েছেন, যেখানে কি বলছেন, ব্যক্তিত্ব গঠনের পারস্পরিক কারণ। ঠিক আছে, ব্যক্তিত্ব গঠনের জন্য কিছু কিছু কারণ স্পেসিফিক্যালি রয়েছে। রেসিপ্রোকাল ডিটারমিনিজম, যেখানে প্রকৃতির বিভিন্ন কারণগুলোকে তারা কিন্তু গুরুত্ব দিয়েছে। ঠিক আছে, প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয় এরকম বিষয়গুলোকে ডিনোট করে তারা কিন্তু ব্যক্তিত্বের যে জায়গাটা সেটাকে প্রকাশ করতে চেয়েছে। এবার আধুনিক থিওরি অনুযায়ী অন্যান্য অনেক থিওরি আছে, যার মধ্যে আমাদের অনেকগুলো থিওরি আছে, কিন্তু সব থেকে বেশি লেটেস্ট যেটা এখন মানে ব্যক্তিত্ব বিচার বিশ্লেষণ করার জন্য আমাদের যে থিওরিটা আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে 5 ফ্যাক্টর থিওরি। এছাড়া আইজ্যাঙ্কের থিওরিও আমরা পড়বো, কেটেলের 60 PF থিওরি আছে, সেগুলো আমাদের কিন্তু সিলেবাসের অন্তর্গত আছে, সেগুলো আমাদের কিন্তু পড়তে হবে। তো এই করে করে আমরা ধারাবাহিকভাবে দেখলাম যে এ কিভাবে এগিয়েছে। এরপরে এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এইবারেও আসতে পারে, যে ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ারেও প্রশ্ন এসছে, এবং তোমাদেরও আসার কিন্তু সম্ভাবনা এবারেও রয়েছে, যে পার্সোনালিটির বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। দেখো, পার্সোনালিটি আমরা তখনই বলবো যে সমস্ত ট্রেডস গুলো স্থায়ী, তাই না? মানে তোমার আজকে কোনো একটা বিশেষ কারণে তুমি রেগে গেছো, সেই রাগটাকে বলে দেবো যে না, এই মানুষটা রেগে যায়, এটা বলা যায় না। কিন্তু প্রতিটা বিষয়ে যদি তুমি দেখা যায় তুমি সেম আচরণটা করছো, তুমি রেগেই যাচ্ছ, তাহলে আমি তোমাকে বলতে পারি তুমি একজন রাগী মহিলা। কি বলছি বুঝতে পেরেছো? বা তুমি একজন টিচারকে বলতে পারো যে হুম। একজন রাগী টিচার।
ঠিক আছে, কিন্তু সে বৈশিষ্ট্যটা কিন্তু স্থায়ী। কি বললাম বোঝা গেছে? তাহলে ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্যটা হবে সেটা কিন্তু মানে কি হবে না, একটা স্থায়ী হবে। তারপরে কি বলেছে? একত্বশীল। ঠিক আছে, বিভিন্ন মানসিক বৈশিষ্ট্যের সংগঠিত রূপ। মানে অনেকগুলো আমাদের মানসিক, যেমন রাগ আমাদের, মানে মানুষ মানে মনটা তো খুবই কমপ্লিকেটেড জিনিস, কখনো আমরা ভালো আছি কখনো খারাপ আছি, মানে কি মনের মধ্যে অনেকগুলো ফাংশনস কাজ করছে, ইন্ট্রিগেটিভ। ঠিক আছে, মানে সমস্ত জিনিস, রাগ, ভয়, সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের মনটা, এবং সেই মনটা দিয়েই তো আমাদের পার্সোনালিটি গ্রো করছে। তো তাই জন্য বলা হচ্ছে এটা কিন্তু একত্বশীল, স্থিতিশীল, মানে যেটা তোমাকে বললাম যে সবসময় কিন্তু এটা স্থির হয়, এটা পরিবর্তনশীল হলেও কিছু সময়ের জন্য, মেজরিটি একটা টাইম কিন্তু সেটা কিন্তু স্থির থাকে। ইউনিক, অবশ্যই প্রত্যেক মানুষ কিন্তু একে অপরের থেকে আলাদা, আমি এটাও বলতে পারি সে ইউনিক। এবং ডাইনামিক, যেমন তুমি ধরো আমাদের মধ্যে যত, আমরা জিনগত দিক থেকে আমার বাবা মার রাগী হলেও কি হয়েছে, আমার মধ্যে সে রাগের প্রবণতা আছে, কিন্তু এটা কি আমার হেরিডিটির মাধ্যমে আমি পেয়েছি। কিন্তু এনভায়রনমেন্টাল কিছু গুণ, আমি ভালো বই পড়লাম, আধ্যাত্মিকতার জায়গাটা বুঝলাম, সেখান থেকে একটু না একটু তো এফেক্ট অবশ্যই পড়বে। কি বললাম বোঝা গেছে? একটু না একটু তো এফেক্ট অবশ্যই পড়বে, আমরা নিজেকে সেভ করতে পারবো। আমরা আদিমকালে আমাদের কিন্তু সচরাচর, আমাদের যে উৎপত্তি, আমরাও কিন্তু একটা সোশ্যাল অ্যানিম্যাল, মানে পশুদের, আগে কিন্তু শিল্পাঞ্জি একটা পশু ছিল, বানর একটা পশু ছিল, সেই পশু থেকে আজকে আমরা মানুষ হয়েছি। মানে কি আমরা নিজেদেরকে সেভ করেছি আস্তে আস্তে, আমাদের আচরণগুলোকে পরিবর্তন করেছি, এবং সেখান থেকে আমরা চেতনাকে বুঝেছি, তারপর আমরা নিজেরা নিজেকে পরিবর্তন করতে পেরেছি। তাহলে কি সেই জিনিসটা ডাইনামিক, মানে আমাদের যে পার্সোনালিটি যেগুলো তৈরি হচ্ছে তার মধ্যেও কিন্তু একটা ধীর হলেও একটা কিন্তু পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। কি বললাম বোঝা গেছে? পরিস্থিতি অনুযায়ী আমাদের কিন্তু কিছু কিছু ট্রেডস বদলে যায়, এবং সেটা ট্রেডস, একটা কি দুটো ট্রেডস যদি বদলে যায়, তাহলে তোমার মধ্যে ব্যক্তিত্বেরও কিছু না কিছু পরিবর্তন এসে যেতে পারে। আমি কি বলছি বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যালো, বুঝতে পারছো তো? আচ্ছা, এরপরে আছে কি, আচরণ নির্দেশক। ঠিক আছে, মানে আমাদের এই যে ব্যক্তিত্বর ভিত্তিতে আমরা কিভাবে আচরণ করছি সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে, মানে এই আচরণের দ্বারা ব্যক্তিত্ব নির্ধারণ হচ্ছে। ওই জন্য বলা হচ্ছে এটা আচরণ নির্দেশক, মানে তুমি যেভাবে আচরণ করছো সেরকমই তোমার ব্যক্তিত্ব অন্যর কাছে প্রকাশ পাচ্ছে। তারপরে কি বলেছে, এটা মানসিক এবং শারীরিক প্রক্রিয়া, সাইকো অ্যান্ড ফিজিক্যাল প্রক্রিয়া, যেমন মস্তিষ্ক, স্নায়ু, আবেগ এবং অভিজ্ঞতার সম্মিলিত ফল। এখানে কি বলা আছে, জৈবিক ও সামাজিক উভয়ের উৎসে কিন্তু এটা গঠিত হয়, মানে তোমার সমাজেরও কিছু প্রভাব থাকে এবং তোমার হেরিডিটিরও কিছু প্রভাব থাকে, মানে এখানে কিন্তু হেরিডিটি প্লাস এনভায়রনমেন্টটাকে কিন্তু এখানে ডিনোট করা হয়েছে। ঠিক আছে, এবং পরিবেশ, অভিজ্ঞতা এবং শিক্ষার দ্বারাও কিন্তু অনেকটা প্রভাবিত। তুমি দেখবে একই তোমাদের মানে দুটো ভাই বোন, একজন পড়াশোনা করেছে একজন পড়াশোনা করেনি, দুজনের মধ্যেও কিন্তু একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করতে পারবে। কারণ কি, যারা পড়াশোনা শিখেছে তার মধ্যে বোধ, জ্ঞান, বুদ্ধি দিয়ে সে কিন্তু কোনো একটা আচরণ করার ক্ষেত্রে আগে ভাববে, কিন্তু যে পড়াশোনা করেনি তার মধ্যেও কিন্তু একটা আলাদা আচরণ আমরা কিন্তু পরিলক্ষিত করব। এবার ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে প্রভাবিত যে সমস্ত উপাদানগুলো কাজ করছে, এই যে ব্যক্তিত্ব, কারণ কোনো একটা মানুষের যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি তৈরি হচ্ছে তার যে ক্ষেত্রে কোন কোন উপাদানগুলো কাজ করছে, তাহলে কোন কোন উপাদান? প্রথমেই তোমাকে আমি যেটা বললাম, যেটা সব থেকে বেশি দায়ী বলে অনেকে মনে করেন পার্সোনালিটির ক্ষেত্রে, সবাই নয়। ঠিক আছে, একটা হচ্ছে কি না, বংশগত বা আমাদের হেরিডিটির বিষয়টাকে বলেছে। দ্বিতীয়ত কি বলেছে না, দ্বিতীয়ত বলেছে আমাদের পরিবেশগত উপাদানকে। বংশগত দিক থেকে কি বলা হয়েছে, যেমন আমাদের শারীরিক গঠন কেমন হবে, স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্য কেমন হবে, মানসিক ধারাটা কেমন হবে, সেটাও কিন্তু আমাদের হেরিডিটি বা হচ্ছে আমাদের জন্মগত দিক থেকে তার উপরে কিন্তু নির্ভর করে। এবং পরিবেশেরও পার্থক্য রয়েছে, কোন পরিবেশে আমি বড় হয়ে উঠছি, আমি কি ঠিকঠাক শিক্ষা পাচ্ছি, সহপাঠীর সঙ্গে আমার কিরকম ছোটবেলা থেকে বন্ধুত্বের জায়গাটা তৈরি হয়েছে, বা তাদের প্রভাবটা আমার জীবনে কিছু রয়েছে কিনা। আমরা বলি না, ছোটবেলার কিছু স্মৃতি বা কোনো বৈশিষ্ট্য যেভাবে আমরা বড় হয়ে উঠি তার বৈশিষ্ট্যটা কিন্তু পরবর্তীকালে আমাদের ক্ষেত্রে কিন্তু থেকে যায়। যেমন কথা বলার টোন, আমরা যেভাবে কথা বলছি বা যেভাবে আমরা মানুষ হতে শিখেছি ছোটবেলা থেকে, সেই বৈশিষ্ট্য কিন্তু আমাদের পরিণত বয়সের পরেও কিন্তু সেই বৈশিষ্ট্যটা থেকে যায়। তাহলে একটা সমাজের বৈশিষ্ট্যটাও কিন্তু কাজে আসে। এছাড়া কালচারাল যে সমস্ত ফ্যাক্টরস গুলো রয়েছে, কালচারাল ফ্যাক্টর গুলো কি কি না, আমাদের বিশ্বাস, সমাজ, রীতিনীতি, এইগুলো। তারপর কি, লাইফ এক্সপিরিয়েন্স, মানসিক অভিজ্ঞতাগুলো যেগুলো আমরা অনুভব করি পড়াশোনা করার পরে, সাফল্যতা ব্যর্থতা আমাদের জীবনে অনেক আছে, সেখান থেকে আমরা কিছু শিখি, সেগুলো আমি আমাদের নিজের পার্সোনালিটির মধ্যে বা আমাদের ব্যক্তিত্বের মধ্যে আনার চেষ্টা করি। আমি যখন বুঝলাম যে সাফল্য পেলাম, সাফল্য পাওয়ার পরে আমাদের মনে খুশি নেই। ঠিক আছে, এবং ওই সাফল্যটা তো চূড়ান্ত সাফল্য নয়, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়ে গেছি বলে যে আমি চাকরি পেয়ে গেছি তা তো নয়, তাই না? এবং
সেই দিক থেকে আবার আমি যখন হচ্ছে পাস করছি না, তার ফলেও যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি তা কিন্তু হয় না। ঠিক আছে, একটা পরীক্ষায় ফেল করেছি তো কি হয়েছে, আরেকটা পরীক্ষাতে পাস করতে পারবো, সেই ক্যাপাবিলিটি তো আমার মধ্যে আছে। তো এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখি, সেটা আমরা পরবর্তীকালে আমরা নিজেদের ছোটদেরকে শেখাই। ঠিক আছে, তো এই সমস্ত সাফল্যতা এবং ব্যর্থতার মাধ্যমে আমরা নিজেদেরকে আবার সেভ করি, বা নিজেদের ব্যক্তিত্বের মধ্যে সেগুলোকে ইনক্লুডেড করার চেষ্টা করি। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শুনে। তো আবেগগত এবং পুরস্কারগত দিক থেকে সেই রকম ব্যক্তিত্বগুলো আমাদের তৈরি হয়। এবং আত্মসম্মান, সেলফ কনসেপ্ট, মানে নিজের প্রতি নিজের ধারণা যে আমি কে, ঠিক আছে, সেই বিষয়টার সম্বন্ধে ধারণা, এবং সেলফ এস্টিমড মানে তোমার আত্মসম্মান। ঠিক আছে, আত্মসম্মানের প্রতি তোমার কিন্তু বৈশিষ্ট্যর প্রকাশ পায়, এবং তুমি বুঝতে শেখো যে কোনটা আমার আত্মসম্মানের সঙ্গে জড়িত, কোনটা নয়, এবং সেই আত্মসম্মানটাকে রক্ষা করার জন্য কোন কোন বিষয়গুলো বা কোন ধরনের আচরণগুলো আমার করা উচিত, কোনটা নয়। ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে। এবার নেচার অফ পার্সোনালিটি, পার্সোনালিটির প্রকৃতি কিরকম, না পার্সোনালিটি হতে জটিল, কারণ কি, কোনো তো একক বৈশিষ্ট্যের দ্বারা আমার হচ্ছে এই পার্সোনালিটি তৈরি হয় না। অনেকগুলো বৈশিষ্ট্য, অনেকগুলো গুণের দ্বারা কিন্তু আমাদের এই বৈশিষ্ট্যটা তৈরি হচ্ছে, এবং এটা পরিবর্তনশীল। যে কোনোদিনই কোনো একটা পার্সোনালিটি হয়তো যেটা আমার স্থায়ী হয়েছে, বা কোনো একটা গুণ আমার মধ্যে আমি কারো কাছ থেকে অ্যাকোয়ার করার চেষ্টা করছি বন্ধুদের সঙ্গে মিশে, ধরো আমি হচ্ছে নিজের মধ্যে একটা উন্মুখ, বা সবার সঙ্গে দলগতভাবে ধরো একটা ফুটবল প্রতিযোগিতা যখন আমরা অংশগ্রহণ করি, বন্ধুদের মধ্যে একটা একতা থাকার দরকার পড়ে। ঠিক আছে, এবার সেই একতাটা আমার পরবর্তীকালে আমার চাকুরি জীবনে বা ভবিষ্যৎ জীবনেও কিন্তু কাজে আসবে, আমি সবার সঙ্গে মিশতে পারবো, বুঝতে পারবো। ঠিক আছে, কিন্তু আবার কোনো কোনো পরিস্থিতির ক্ষেত্রে ওর পরিবর্তনও হতে পারে। যেমন কেউ একাকিত্বে ভুগত, সে দু চারটে বন্ধুর সঙ্গে সে ভালোভাবে মেশার পরে সে সেই জিনিসটা বুঝতে পেরেছে যে না, আমার মধ্যে কোনো একটা খারাপ গুণ ছিল, সেই গুণটাকে আমাকে ওভারকাম করে উঠতে হবে। তো সেও নিজের মধ্যে তার ভালো ভালো চিন্তার মাধ্যমে বা পড়াশোনা বা শিক্ষার মাধ্যমে নিজের মধ্যে সেই পরিবর্তনগুলো আনার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে আছে পূর্বানুমানযোগ্য আচরণ ধারা নির্ধারণকারী, এবং এটা হচ্ছে বহুমাত্রিক। ঠিক আছে, পার্সোনালিটি বহুমাত্রিক, কারণ একক তো বৈশিষ্ট্য দ্বারা হচ্ছে না, এখানে বারবার সেই জিনিসটা আসছে, অনেকগুলো গুণের দ্বারা হচ্ছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে সেই জিনিসটাকে আমরা কি বলছি, বহুমাত্রিক। এবং পাঁচে কি বলছি আমরা, সামাজিক প্রেক্ষাপটে প্রকাশমান, মানে তোমার মধ্যে যে কোন গুণটা রয়েছে, রাগ আছে, অভিমান আছে, সামাজিক কোনো ঘটনার ফলে সেগুলো প্রকাশ পাবে। সবসময় তো তুমি রাগ দেখাও না, সবসময় তো তুমি কান্না করো না, সবসময় তো তুমি দুঃখ করো না, কোনো একটা পরিস্থিতির মধ্যে পেয়ে হলে তখন তুমি সেইগুলো প্রকাশ করো। তাহলে ব্যক্তিত্বের সংজ্ঞার দিক থেকে আমাদের বিভিন্ন শিক্ষাবিদ তারা কিন্তু সংজ্ঞা দিয়েছে, কিন্তু তার অর্থটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এবার সেই সমস্ত ব্যক্তিত্বে যারা সংজ্ঞা দিয়েছেন, সেই সমস্ত আমাদের এডুকেশনিস্ট বা সাইকোলজিস্টদের নাম কিন্তু আমরা লিখে রেখেছি। এবার সেগুলো থেকে তোমরা কিন্তু তোমাদের সংজ্ঞাগুলো, অনেকগুলো সংজ্ঞা আছে, 8 থেকে 9টা পর্যন্ত সংজ্ঞা আছে, তোমরা সেগুলো দেখতে পারো। তো সেক্ষেত্রে শিক্ষাবিদদের মতে, এডুকেশনিস্ট ভিউ যদি আমি একত্রিতভাবে সেই জিনিসটাকে বলি, তাহলে কি হচ্ছে, তো সেখানে হচ্ছে কি, আমাদের পার্সোনালিটি বলতে আমাদের শিক্ষার মাধ্যমে গড়ে ওঠার কথা বলা হয়েছে, আচরণগত দক্ষতা, মনোভাব বা মূল্যবোধের বিষয়টা কিন্তু এর মধ্যে অন্তর্গত। ঠিক আছে, এবং পার্সোনালিটি কোনোদিন থেমে থাকে না, যে আমার পার্সোনালিটি, আমার বৈশিষ্ট্য এইখুনি মানে থেমে গেল, এরপরে আর কোনো চেঞ্জ হবে না, তা কিন্তু নয়। বয়স বাড়ার সাথে সাথে, অভিজ্ঞতা অর্জন করার সাথে সাথে আমাদের কিন্তু পার্সোনালিটিও আস্তে আস্তে বদলে যেতে থাকে। ঠিক আছে, পার্সোনালিটি একবার হয়ে গেছে মনে, সেটা যে একদম স্থায়ী হয়ে যাবে তা না, তার মধ্যে স্থায়ী বৈশিষ্ট্য আছে। আবার তার মধ্যে কিন্তু তাকে যদি নারিশ করা হয়, তাকে যদি ভালো সংস্পর্শে আনা হয়, সেটাও কিন্তু পরিবর্তনশীল। কি বললাম, বোঝা গেছে? একটা ছেলে একটা ক্লাসে দুষ্টুমি হ্যাঁ। করে বলে সবসময় সে দুষ্টুমি করে ভবিষ্যতে সবসময় দুষ্টুমি করবে তা কিন্তু মানে নয়। তাকে যদি আমি ভালো বোঝাই, ভালো করে যদি শিক্ষাদান করি, তাহলে তার মধ্যে সেই জিনিসটার প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো। ঠিক আছে, তো এরপরে তোমাদের দেখো, এই যে ব্যক্তিত্বের সংজ্ঞাগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তোমাদের আমি এই সংজ্ঞাগুলো এখানে দিয়েছি, কারণ তোমাদের পরীক্ষায় অনেক সময় পড়তে আমি দেখেছি যে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের প্রশ্ন পড়ে। যেমন তোমাদের মনোবিজ্ঞানের দিক থেকে তোমাকে বলবে পার্সোনালিটি থিওরিজ, মানে পার্সোনালিটির তুমি সংজ্ঞা দাও। তখন দেখো তোমরা সিগমন্ড ফ্রয়েড, কার্ল জুং, আলফ্রেড অ্যাডলার, তাদের কিন্তু যে তোমাদের থিওরিজ বা তোমাদের সংজ্ঞাগুলো আছে, তোমরা সেই সমস্ত সংজ্ঞা রাখতে পারো। এবার তোমাকে বলে দেবে যে আচরণ ভিত্তিক, আচরণবাদ ভিত্তিক তোমরা কিন্তু পার্সোনালিটির সংজ্ঞা দাও। তখন তোমাকে এই যে সংজ্ঞাগুলো আমি এখানে নিচে বলেছি, সেই সমস্ত সংজ্ঞাগুলো তোমাদের কিন্তু দিতে হবে। সেরকম আচরণবাদী কে কে আছে, না ওয়াটসন, স্কিনার, মিলার। ঠিক আছে, হিউম্যানিস্টিক পার্সপেক্টিভের ভিত্তি দিক থেকে এবং সোশিয়াল কগনিটিভ দিক থেকে, এডুকেশনাল সাইকোলজিস্টের দিক থেকে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের কিন্তু এই সংজ্ঞাগুলো এখানে লিখেছি। তোমরা এগুলো যদি পরীক্ষায় পড়ে 1-2 নম্বরে তোমাদের পড়তে পারে, তখন তোমরা অবশ্যই এগুলো অ্যাটেন্ড করবে।
এরপরে দেখো আমরা আমাদের পরের যে পার্টটা যেটা রয়েছে, দেখো আমার কনসেপ্ট অফ পার্সোনালিটি সম্বন্ধে একটু ধারণা তো আমাদের অবশ্যই এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আছে দেখো টাইপ অ্যান্ড ট্রেডস অফ পার্সোনালিটি। আমরা কিন্তু পড়ছি এবারে টাইপস। পার্সোনালিটি কাকে বলে বললাম সেটা আমরা জানলাম, যে ধরো কতগুলো একটা মানুষের মধ্যে কতগুলো গুণ বা বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যের সমষ্টি নিয়ে তার একটা পার্সোনালিটি তৈরি হয়। তাহলে কোন কোন গুণ থাকলে কি কি ধরনের পার্সোনালিটি তৈরি হয়, সেই জিনিসটা এবার আমরা জানবো। কি কি বললাম, বোঝা গেছে? ইজ ইট হুম। ক্লিয়ার হচ্ছে? তো সেই দিক থেকে আমরা এই টাইপগুলোর সম্বন্ধে আমরা কিন্তু জানবো। ঠিক আছে, টাইপস গুলো কি কি আছে না, টাইপস গুলোর মধ্যে দেখো আগে আমরা জানবো পার্সোনালিটি টাইপ কি, যে মানুষের মধ্যে যে আচরণ, স্বভাব, আবেগ, মানসিক বৈশিষ্ট্য সমস্ত কিছু মিল অনুযায়ী কিছু কিছু স্বতন্ত্র ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। ঠিক আছে, ক্যাটাগরি বা একটা শ্রেণীতে ভাগ করে দিয়েছি। সেই শ্রেণীটাকে আমরা কি বলছি, পার্সোনালিটি টাইপ। ঠিক আছে, তাহলে পার্সোনালিটি টাইপ বলতে কি বোঝাচ্ছে না, মানুষের নির্দিষ্ট শ্রেণীভিত্তিক ভাগ, মানে মানুষের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে ক্যাটাগরাইজ করে আমরা কিন্তু ভাগ করছি। এবার সেই ভাগটা কি আমি তুমি করব? অবশ্যই নয়। সেটা বিভিন্ন শিক্ষাবিদ বা মনোবিজ্ঞানীরা যারা বলেছেন তাদের ক্ষেত্রে সেই জিনিসটা অনুযায়ী আমরা ভাগ করব। এখানে দেখো কার্ল জুং, ব্যক্তিত্বের টাইপ হলো এমন একটি শ্রেণী যেখানে ব্যক্তির শক্তি প্রবাহ, মনসংগঠন এবং আচরণের স্বাভাবিক গতি অনুযায়ী মানুষকে অন্তর্মুখী, বহির্মুখী ইত্যাদি গুচ্ছে ভাগ করা যায়। অর্থাৎ মানুষের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে তার ভিত্তিতে তিনি কি বলছেন, একটা এই যে মানুষকে উনি এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্টের হ্যাঁ, ধারণাটা দিয়েছিলেন ইন্ট্রোভার্ট কার্ল এবং জুং। ইত্যাদি আরো অন্যান্য ভাগেও কিন্তু ভাগ করা যেতে পারে। এবার যে যেভাবে জিনিসটাকে দেখিয়েছেন, তুমি যে ইন্ট্রোভার্ট আর হচ্ছে এক্সট্রোভার্টের কথা বলছো, এটা কিন্তু কার্ল জুং বলেছে। এরপর থেকে আই থিঙ্ক এই জিনিসটা মাথায় রাখ। সবাই বলে দেয় ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট, তুমি তাকে জিজ্ঞেস করবো তো ঘুরেছে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্টের বাইরেও কি কোনো পার্সোনালিটি হয়, তারা কিন্তু এতদিন জানেনি। তুমিও এতদিন পর্যন্ত এই দুটো জিনিস জেনে এসছো, কেউ ইন্ট্রোভার্ট নাহলে কেউ এক্সট্রোভার্ট, কেউ বাইরে 5টা লোকের সঙ্গে মিশতে পারছে, কেউ পারছে না। অ্যাম্বিভার্টও হয়, যে দুটোর কিন্তু মিশ্র একটা কম্বিনেশন তৈরি করছে। আরো অন্যান্য ভাগগুলো আছে যেখানে আলপার্ট বা আরো বিভিন্ন বিভিন্ন যারা আছে তারা কিন্তু সেই বিষয় সম্বন্ধে তোমাদের বলেছে। আমি এখানে ডিটেলসে তোমাদের এই সংজ্ঞাগুলো দিয়েছি যাতে তোমাদের সমস্ত জিনিসটা ভালোভাবে হয়। এতগুলো সংজ্ঞা দিতে হবে না যদি পরীক্ষায় পড়ে। এবার পার্সোনালিটি টাইপের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে কি না, এখানে আমরা জানলাম কি, যে টাইপ কখন হবে, পার্সোনালিটি কখন হবে, কতগুলো গুণ লাগবে, মানে গুণ মানে ট্রেডস। এটা অবশ্যই ট্রেডসও পড়বো আমরা, ট্রেডসও পড়বে পরীক্ষায় তোমাদের, ট্রেডস। সেই ট্রেডস বা গুণগুলো দেখেই তো আমাদের হচ্ছে এক একটা পার্সোনালিটি টাইপ তৈরি হবে, মানে কতগুলো ট্রেডস মিলে, কতগুলো ট্রেডস মিলে কম্বিনেশন করে করে কি হবে না, একটা মানুষের পার্সোনালিটি গড়ে তুলবে। ট্রেডস গুলো কি কি, সে হচ্ছে বন্ধু সুলভ, সে হচ্ছে রাগী, সে অল্প হচ্ছে সংবেদনশীল। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো মিলে হয়তো আমি একটা ক্যাটাগরাইজ করলাম। ঠিক আছে, তো সেদিক থেকে এটা কিন্তু একটা গুচ্ছভিত্তিক শ্রেণী। এবং দ্বিতীয়ত, সাধারণ বৈশিষ্ট্যের মিল, একই গোষ্ঠীভুক্ত মানুষদের মধ্যে সাধারণ মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কিন্তু সাদৃশ্যপূর্ণ, মানে আমি যে ক্যাটাগরাইজ করব সেই অনুযায়ী দেখবে অনেকগুলো মানুষ কিন্তু, বেশিরভাগ মানুষ ওই ক্যাটাগরির মধ্যে পড়বে, কেবলমাত্র একজন পড়বে তা কিন্তু নয়, অনেকগুলো সমষ্টিগত মানুষ কিন্তু এর মধ্যে পড়বে। এবং এই যে টাইপগুলো ভাগ করছি সেগুলো অনেক হয় না, সেগুলোর মধ্যেও কিন্তু তার সীমাবদ্ধতা আছে, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে। আচরণ পূর্বানুমান যোগ্য, অর্থাৎ কোনো ব্যক্তিত্বের মধ্যে কোনো যদি আমি বলে দিই তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে, তখন আমি বলে দিলাম তাহলে তার পার্সোনালিটি টাইপ হচ্ছে এইটা। তাহলে তার পার্সোনালিটি টাইপ যদি এইটা থাকে, হয়তো আমি তিনটে বৈশিষ্ট্য ওর সম্বন্ধে জানতাম এতদিন ধরে, যেখান থেকে তার একটা টাইপ নির্ধারণ করলাম। কিন্তু টাইপটা জানার পরে আমি আরো কিছু জানতে পারবো, যে ওই টাইপের মানুষগুলো আরো নতুন নতুন কি কি বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকতে পারে। কি বললাম, বোঝা গেছে? মানে হুম। অলরেডি কিছু টাইপ দেখে আমি তার টাইপটা নির্ধারণ করলাম, কিন্তু সেই টাইপের মধ্যে যখন আমি তাকে ক্যাটাগরাইজ করে দিলাম, তার মধ্যে আরো কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেগুলো যখন আমি বলবো, তখন দেখবে যে মিলে গেল বিষয়টা। ট্রেটের তুলনায় কঠোর, কেন কঠোর? কারণ টাইপটা তো একটা ট্রেটকে নিয়ে হয় না, কতগুলো ট্রেটকে মিলিত হয়ে সেই একটা কিন্তু তো আমাদের টাইপ তৈরি হচ্ছে। ঠিক আছে, ট্রেট গুচ্ছে মানুষদের ফিক্সড ভাবে পড়ে এবং হচ্ছে বৈশিষ্ট্য ভিত্তিক বিশ্লেষণামূলক সূক্ষ্ম কিন্তু নয়। মানে অর্থাৎ ট্রেটের যে আমরা মানে কল্পনাটা যেটা করছি বা যেটা ট্রেটটা আমরা জানি, সেটা কিন্তু একটা একক বৈশিষ্ট্যকে নির্দেশন করছে, কিন্তু টাইপ সেটা কিন্তু করছে না। এবং টাইপ যে মানুষকে আমি ভাগ করছি, এটা কিন্তু সর্বাঙ্গীনভাবে ট্রেডস এর তুলনায় স্থায়ী। মানে একটা মানুষের গুণ কি হয়, কিছু না কিছু ক্ষেত্রে সেভ হয়, কিন্তু মানুষের টাইপে যখন ভাগ করে দিচ্ছি, সেই টাইপটা কিন্তু অনেকটাই স্থিতিশীল থাকে ট্রেডস এর তুলনায়। এরপরে দেখো বিভিন্ন যারা ট্রেডস যারা আছেন, মানে যারা এডুকেশনিস্ট আছেন বা অন্যান্য যে সমস্ত সাইকোলজিস্টরা যারা আছেন, তারা কিন্তু এই পার্সোনালিটির উপরে ভিত্তি করে কিছু টাইপস তারা ভাগ করে দিয়েছে। কি বললাম, বোঝা গেছে? তো সেই হিসাবে আর্নেস্ট মানুষের দেহ গঠনের সঙ্গে ব্যক্তিত্বের সম্পর্ক ব্যাখ্যা করেছে। ঠিক আছে, পিকনিক টাইপ বলতে কি না, যে সমস্ত মানুষের দেহ গঠন হচ্ছে স্থূলাকার বা গোলাকার,
তাদের স্বভাবটা কেমন হবে? তারা হবে হাসি খুশি, সামাজিক, অর্থাৎ পাঁচটা মানুষের সঙ্গে মেশে, আবেগপ্রবণ, অবশ্যই তাদের মধ্যে ইমোশনাল অ্যাক্টিভিটিগুলো ভালো কাজ করবে। মানসিক প্রবণতা কি না, তাদের মুড সব সময় কিন্তু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, উদাহরণ কি, সামাজিকতা প্রবণ থাকবে, মেলামেশায় স্বাচ্ছন্দ্য অনুভব করবে এবং আবেগ দ্রুত উত্তেজিত এবং দ্রুত শান্ত হয়ে যায়। এরকম ব্যক্তিগুলোকে তিনি এই ক্যাটাগরির মধ্যে তিনি কিন্তু রেখেছেন। এরপর দেখো অ্যাস্থেটিক টাইপ, ঠিক আছে, বা লেপ্টোসোমাটিক টাইপ। এখানে কি বলা হয়েছে, এই সমস্ত মানুষগুলো দেখো রোগা, লম্বা এবং ক্ষীণ দেহের অধিকারী। এদের স্বভাবটা কেমন হবে? এর স্বভাবটা হবে চিন্তাশীল, মানে তারা বেশি ভাবে, প্রচন্ড গুরু গম্ভীর থাকে এবং একা থাকতে পছন্দ করে। তো তুমি তো বলবে যে স্যার এটা তো এখনই আমরা ইন্ট্রোভার্টের অনেকটাই হচ্ছে আমরা মানে সিমিলারিটিস পাচ্ছি, তাই না? অ্যাস্থেটিক্স মানুষদের মধ্যে তো সেই হ্যাঁ, জিনিসটা হ্যাঁ। তুমি পাচ্ছ। কিন্তু দেখো মানুষের দেহ গঠনের উপর ভিত্তি করে সে কিন্তু এই ভাগটা করেছে। মানুষের দেহ গঠনের সঙ্গে এই স্বভাবগুলোর একত্রিত করে, তার এই বিষয়গুলোকে একত্রিত করে তার একটা টাইপ দিয়েছে। ঠিক আছে, তো এটা তার ভাগ। তুমি এই ভাগও বলতে পারো যে তুমি হচ্ছে অ্যাস্থেটিক টাইপের পার্সোনালিটি তোমার। এই যে আমরা ইন্টারভিউ নেই না, এই ইন্টারভিউর মাধ্যমে আমরা কি দেখি? ইন্টারভিউ নামটাই সেরকমই, যে ইন্টারভিউ তোমার অন্তর্দৃষ্টি আমরা করছি। ইন্টারভিউ তোমার ভেতরটা কি। ঠিক আছে, এডুকেশনের দিক থেকে তো দেখলাম তুমি ভালো, কিন্তু অ্যাজ এ টিচার হিসেবে তুমি কি পাগলভাবে ছাত্রদেরকে ট্রিট করবে, না ভালোভাবে ছাত্রদেরকে ট্রিট করবে, না তুমি বৈজ্ঞানিক সম্মতভাবে ট্রিট করবে, সেটা আমরা এই ইন্টারভিউর মাধ্যমেই আমরা জানতে পারি। তাহলে ইন্টারভিউ ইটসেলফ ইজ এ টেস্টিং মেজারমেন্ট ফর ডিটারমাইন অফ ইউর পার্সোনালিটি। মানে তোমার পার্সোনালিটিটা কি সেটাকে বোঝার জন্যই কিন্তু আমরা ইন্টারভিউটা নিচ্ছি। ইজ ইট ক্লিয়ার? মানে পরিষ্কার হচ্ছে তো হুম, হুম। বিষয়গুলো? তো সেদিক থেকে এটা কিন্তু অ্যাস্থেটিক্স। এই ধরনের মানুষগুলো কি হয় না, এই ধরনের মানুষগুলো তাদের মানসিক প্রবণতাটা কেমন থাকে? অন্তর্মুখী, মানে সবসময় নিজেকে মানে স্কুইচ করে রাখা, এরকম একটা বিষয়টা থাকে। এরা বইপ্রেমী হয়, কম কথা বলে এবং স্বাধীনভাবে চিন্তা করতে পছন্দ করে। ঠিক আছে, এবার কি আছে অ্যাথলেটিক টাইপ, যারা হচ্ছে খেলাধুলাতে বেশি মনোযোগ দেয়। তাদের দেহ গঠন কি শক্তিশালী এবং মাংসালো। তাদের স্বভাব কি দৃঢ়, সাহসী, নেতৃত্ব বল তাদের মধ্যে থাকতে পারে। মানসিক প্রবণতা কি আছে স্থিতিশীল এবং আবেগ সম্পন্ন। উদাহরণ কি, যেমন তাদের খেলাধুলা প্রিয় হবে, চ্যালেঞ্জ নিতে কিন্তু তারা আগ্রহী হবে। তুমি দেখবে যারা খেলাধুলা করে তাদের ফিটনেস যা, এবং যারা বইপ্রেমী মানুষ, এই দুটো কিন্তু একটা আলাদা ক্যারেক্টারের মানুষ। তুমি দেখবে কখনোই এই দুজনকে সিমিলারিটিস এর মধ্যে পাবে না। ঠিক আছে, বা অনেক সময় থাকে, তাও একটা আলাদা ক্যাটাগরি হতে পারে। ঠিক আছে, সবসময় যে এই কোনো একজন এডুকেশনিস্ট বা কেউ একজন সাইকোলজিস্ট এইরকম ভাগ করে দিয়েছে মানে এটাই যে ফাইনাল হয়ে আছে তা কিন্তু নয়। কারণ আমরা পড়ছি পার্সোনালিটি ইজ ডাইনামিক, ওটা কিন্তু পরিবর্তনশীল। এবার দেখো সেলডন, সে কিন্তু তার থিওরি দিয়েছে। আচ্ছা, তোমাদের এটাও বলে দেই, এই যে জিনিসগুলো তোমাকে আমি বলছি এটা কিন্তু এক্সামের পার্সপেক্টিভের দিক থেকে এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, যে তোমার বায়োলজিক্যাল কয়টা টাইপ আছে সেগুলো কি কি, এগুলো এতটা বেশি ইম্পর্টেন্ট নয়। কিন্তু এটা তোমাদের কিন্তু কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য এটা কিন্তু দরকার। কারণ কি, এগুলো জানলেই তুমি পরবর্তীকালে পাঁচটা মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে দেখলে বা কথা বললে তার কিরকম জিনিসটাকে সে ডিনোট করছে, সেখান থেকে সে কি ধরনের পার্সোনালিটির মানুষ, এবং ওই ধরনের পার্সোনালিটির মানুষকে আমাদের কিভাবে ট্রিট করতে হয়, কিভাবে তার সঙ্গে আচরণ করতে হয়, সেই জিনিস অনুযায়ী আমরা আচরণ করব। ক্লাসের মধ্যে তো অনেকগুলো স্টুডেন্ট থাকবে, তাদেরও কিন্তু আমাদের এইভাবে ডিটারমাইন করতে হবে। ইজ ইট ক্লিয়ার? হুম। এবার দেখো সেলডন যিনি ছিলেন, সেলডন কিন্তু দেহের আকৃতি, বডি টাইপের উপর ভিত্তি করে তিনিও কিন্তু ব্যক্তিত্ব নির্ণয় করেছেন। কি বলছে? এন্ডোমর্ফ। এন্ডোমর্ফ মানে কি? যাদের দেহ হবে গোলাকার এবং চর্বিযুক্ত, মানে মোটা বিষয়টা থাকবে। ব্যক্তিত্বগুলো প্রচন্ড আরামপ্রিয়, মনে হচ্ছে একটু অলসতা থাকবে। সমাজে পাঁচটা মানুষের সাথে মেশে এবং হচ্ছে সদালাপী, সবার সঙ্গে কথা বলতে পছন্দ করে। বৈশিষ্ট্য কি না, এই সমস্ত মানুষগুলো সুখী হয়, আত্মবিনোদন প্রিয় হয়, মনের দিক থেকে প্রচন্ড কোমল হয়। আমরা বলি না মোটা মানুষদের মন ভালো। ঠিক আছে, মানে মোটা মানুষ এদিকে মন ভালো, আমরা রিলেট করে দিই। দুটো কিন্তু আলাদা বৈশিষ্ট্য। একটা হচ্ছে ফিজিক্যালি সে মোটা, এবং মন ভালো হবে সেটা তো তার ইন্টারনাল ব্যাপার। তার সঙ্গে দেখো আমরা মানে কালেক্ট করে দিই বিষয়টাকে, যে মোটা মানুষ মানে তার মন ভালোই হবে। ঠিক আছে, তাহলে এটা কোত্থেকে হচ্ছে? এটাই তো পার্সোনালিটি, যেটা আমরা এতদিন বুঝতে পারতাম না, সেটা কিন্তু এখন আমরা এটা জিনিসটা ভালো করে পড়ছি। তাহলে সকলের সঙ্গে তারা কি করে না, সহজে মিশে যায় এবং যথেষ্ট পরোপকারী কিন্তু এই বৈশিষ্ট্য রয়েছে। এগুলোকে কি বলা আছে? এন্ডোমর্ফ। কি বলুন, বোঝা গেছে? ক্লাসের মধ্যেও তুমি দেখতে হ্যাঁ। পাবে এরকমই অনেক তোমাদের ক্লাসে বন্ধু পিয়ার গ্রুপের মধ্যে তোমরা এই জিনিস লক্ষ্য করতে পারবে। এবারে আছে মেসোমর্ফ। মেসোমর্ফ কি না, মেসোমর্ফের মধ্যে তারা যে মাংসল এবং শক্তিশালী, মানে দেহটা একটু যতটা যেখানে থাকার দরকার, মানে সেরকমই সেই জিনিসটা রয়েছে। ব্যক্তিত্ব হচ্ছে সক্রিয় এবং হচ্ছে আগ্রাসী এবং দৃঢ়চেতা। এদের মধ্যে নেতৃত্ব প্রবণতা থাকবে। তাহলে দেখো যেইটা আমরা পড়েছিলাম এইখানে,
তোমার অ্যাথলেটিক টাইপ, এই বৈশিষ্ট্যগুলো দেখো অনেকটা কিন্তু এই যে মেসোমরফের অনেকটা বৈশিষ্ট্য কিন্তু এই তার সঙ্গে রিলেট হচ্ছে না? সেই বিজ্ঞানিক বা সেই সাইকোলজিস্ট তার মতো করে তার এই নামটা দিয়েছেন, ইনি এটাকে মেসোমরফোর বলছে। ব্যাপারটা কি বলছি বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে কিন্তু উদাহরণ হিসেবে কিন্তু ক্রীড়াবিদের নামটাই কিন্তু উঠে এসছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এরপরে আছে একটোমর্ফ। একটোমর্ফ কি? না যাদের দেহর প্রকৃতিটা কেমন হবে, রোগা এবং লম্বা। ব্যক্তিত্ব কি হবে, না সংযত, একটু লাজুক এবং বুদ্ধিবৃত্তিক, অবশ্যই বুদ্ধি থাকবে। বৈশিষ্ট্য কি? না চিন্তাশীল হবে, নীরব থাকবে এবং সংবেদনশীল হবে। এরা কি না গবেষক, বইপ্রেমী এবং সৃজনশীল। ঠিক আছে, যারা কবিতা ফবিতা এই সমস্ত বিষয় নিয়ে যারা থাকে বা কাব্যিক মানুষ যারা হয় আর কি, বুঝতে পেরেছো? বা যারা গবেষণা টবেষণা হুম করে তাদের মতো ব্যক্তিগুলো। এবারে এটা তো গেল দৈহিক ভিত্তিতে ভাগ। দৈহিক ভিত্তিতে ভাগ করে এরা যারা যারা দৈহিক ভিত্তিকে ভাগ করেছে তার ভিত্তিতে, যারা এ করেছেন তার ভিত্তিতে আমরা এটা করলাম। দেখো এখানে ফ্যাক্টরটা হয়েছে যে এই যে পার্সোনালিটির উপর আমরা ভাগ করছি, এই পার্সোনালিটির মেন ভিত্তি কিন্তু বায়োলজিক্যাল, মানে দৈহিক ভিত্তির উপর ভাগ করে কিন্তু এই ভাগগুলো কিন্তু অনেকে করেছে। এরপরে দেখো কার্ল জুং, যেটা তোমার যে প্রশ্নটা তুমি প্রথমে আমাদের করেছে স্যার ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট, কি বললাম বুঝতে পেরেছো? জুং কিন্তু হুম এটা মানসিক ভিত্তির উপরে কিন্তু এটা ভাগ করা হয়েছে, এটা কিন্তু ফিজিক্যাল ভিত্তির উপর ভাগ করা হয়। কি বললাম বোঝা গেছে? এই সাইকোলজিক্যাল টাইপটা হুম বেসড অন ইওর মেন্টাল সেট আপ। কি বললাম বোঝা গেছে? তো কার্ল জুং ফিজিক্যাল, তার হচ্ছে ফিজিক্যাল টাইপের মধ্যে তিনি কিন্তু দুটি ভাগে ভাগ করেছেন। এখানে দুটি বলেছে, আর একটা বিষয় হতো যেটা এখানে নেই, না আমি দিয়েছে তো, দিয়েছে তিনটি ভাগের কথা বলা হয়েছে। এখানে কি ইনি হচ্ছে সুইস, মানে সুইজারল্যান্ডের তিনি একজন মনোবিজ্ঞানী। তিনি তিনটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ইন্ট্রোভার্ট আর একটা হচ্ছে এক্সট্রোভার্ট। আরও তার সঙ্গে আমাদের আমি দেখতে পাবো কি একটা ওই দুটো মানে বৈশিষ্ট্যের সমানতা দিয়ে যেটাকে আমরা কি বলছি, অ্যাম্বিভার্ট। ঠিক আছে? তো ইন্ট্রোভার্ট মানে কি, আমরা অলরেডি নিজেদের মধ্যে একটু চেতনা আছে বা আমরা এই কথাগুলো ইউজ করেই থাকি, যে নিজেদের ভিতরেই ব্যস্ত থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, বেশি কথা বলতে চায় না, নীরব থাকে, নিজেরা চিন্তা করছে, নিজের নিজের জগতে সে ব্যস্ত, একাকী সময় কাটতে পছন্দ করে এবং খুবই কম লোকের সাথে তারা মেশে। সেই সমস্ত ব্যক্তি দেখবে যারা লেখক হয়, লেখকদের ইন্টারভিউ কিন্তু সবাই নিতে পারে না। এই যে বলো এই যে গোস্বামী, জয় গোস্বামী দেখবে তার কথা বলার সঙ্গে সে যেন কোনো একটা ভাবের মধ্যে আছে এরকম মনে হয়। ঠিক আছে? তো এদের কিন্তু বা গবেষকদের যখন ইন্টারভিউ তুমি দেখবে তাদের মধ্যে একটা আলাদা একটা চেতনা বা আলাদা একটা পার্সোনালিটির বৈশিষ্ট্য তুমি লক্ষ্য করতে পারবে। কারণ তুমি দেখবে যারা মাঠে খাটছে তাদের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য তৈরি হচ্ছে, যারা গ্রামে থাকছে তাদের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য তৈরি হচ্ছে, যারা শহরে থাকছে তাদের মধ্যে আলাদা বৈশিষ্ট্য তৈরি হচ্ছে। একটা ছেলে তার মধ্যে আলাদা বৈশিষ্ট্য পার্সোনালিটি তৈরি হচ্ছে, একটা মেয়ে তার মধ্যেও কিন্তু আলাদা বৈশিষ্ট্যের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে? আর একটা নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে তার ব্যক্তিত্বের মধ্যে একটা আলাদা মানে তোমার বৈশিষ্ট্য লক্ষ্য করছে, যে জয়েন্ট ফ্যামিলিতে থাকে তার মধ্যেও কিন্তু একটা আলাদা পার্সোনালিটির বৈশিষ্ট্য কাজ করবে। ঠিক আছে? এবার সেদিক থেকে মনস্তাত্ত্বিক দিক থেকে এটাকে ইন্ট্রোভার্ট বলছে, যার মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকবে। এক্সট্রোভার্ট কি? না যারা সামাজিক বিষয় বা হচ্ছে একটু নিজেকে ওপেন, সবার সঙ্গে মানে মিলেমিশে থাকতে পছন্দ করে, কথা বলতে পছন্দ করে, তাদেরকে বলা হচ্ছে। যেমন এই উদাহরণ কি আছে, নেতা, বক্তা, শিক্ষক, সংগঠক, এই সমস্ত ব্যক্তি। আর হচ্ছে অ্যাম্বিভার্ট কাদের বলা হচ্ছে, না যাদের ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টের কিন্তু একটা মধ্যবর্তী পর্যায়ে, যার মধ্যে দুটো বৈশিষ্ট্য হয়তো লক্ষ্য করা যেতে পারে, যে নিজে একাই থাকতে কিছু কিছু ক্ষেত্রে পছন্দ করে, এদিকে আবার অনেক সময় তার বন্ধু সুলভভাবে পাঁচটা মানুষের সাথে মিশতে এবং কথা বলতেও সে পছন্দ করছে। তাহলে তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো এখান থেকে? তোমার কোন পার্সোনালিটি তুমি এখান থেকে লক্ষ্য করলে বলো? এতক্ষণ যে আলোচনা হলো এই তার তো মধ্যে লাস্টেরটা। তুমি নিচেরটা পাচ্ছ, তাই তো? ধরো হুম অ্যাম্বিভার্ট হুম পাচ্ছি, তাই না? তাহলে এতদিন আমি এটাই জানতাম, আমার বন্ধ নিজেকে করো। মনে করতাম যে হয়তো আমরা এক্সট্রোভার্ট, না হলে আমরা কিভার্ট, ইন্ট্রোভার্ট। কিন্তু একটা আছে, আরেকটা ভাগ হয়, সেটা হচ্ছে অ্যাম্বিভার্ট। এটা কি এবার বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করা যেতেই পারে। এরপর দেখো টাইপ এ, টাইপ বি পার্সোনালিটি, সেটা ভাগ করা হয়েছে। টাইপ এ পার্সোনালিটি কাকে বলা হয়েছে? যেখানে প্রতিযোগিতামূলক, সময় সচেতন, দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, চাপ প্রবণতা বিশাল লক্ষ্য করা যায়। যেমন কর্পোরেট কর্মী বা উচ্চ রক্তচাপ সম্পন্ন মানুষ যারা রয়েছে তাদের মানে উচ্চ চাপের কাজ যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বলা হচ্ছে। আর টাইপ বি পার্সোনালিটি কি না, যারা মানে ঠিক উল্টোটা, যারা হচ্ছে শান্ত থাকবে, ধীর স্থির থাকবে, চাপ কম নেবে, নমনীয় হবে। ঠিক আছে? তাকে সৃষ্টিশীল বা কর্মীশীল হিসেবে মনে করা হচ্ছে। তাহলে দেখো এই দুটো টাইপের মধ্যে তুমি আবার কোন টাইপের মধ্যে পড়ছো? ঠিক আছে? এটা একটা আলাদাভাবে ভাগ করা হচ্ছে, একটা কোনো এ টাইপ এবং বি টাইপ বলে। তাহলে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট তো সেটা ছেড়ে দাও, তাহলে এই দুটো টাইপের মধ্যে এবার তুমি কোনটার মধ্যে পড়ছো? ক্যাটাগরি মানে এ কিছুটা, কিছুটা বি, কিছুটা বি। দুটো মনে মেলানোই হচ্ছে তাহলে আছে। দুটো মিলেমিশে রয়েছে, তাহলে তোমারও কিন্তু নিজে থেকে তুমি বুঝতে পারছো যে তোমার মধ্যে এই দুটো গুণের মধ্যেও একটা বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে? হিপোক্রেটাস এবং গ্যালেন্সের হুম ফোর টেম্পারমেন্টস এর তার থিওরিজ গুলো রয়েছে, যেটা আমরা আগে কিছুক্ষণ আগে দেখছিলাম।
ঠিক আছে, স্যাঙ্গুইন, কোলেরিক, তারপরে হচ্ছে মেলানকোলিক, ঠিক আছে, এই সমস্ত যে রস, হিউমারের কথা যেটা তিনি বলেছিলেন, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো এগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাবো। কিন্তু এগুলো এগুলো কি বলতো, এতটাও আমি মানে পরীক্ষা পার্সপেক্টিভের দিক থেকে এতটাও আমাদের পড়তে হয় না, কিন্তু জানিয়ে রাখছি কতগুলো ভাগ আছে, কতগুলো বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকছে সেগুলো জানার জন্য। এরপর দেখো সামাজিক এবং আচরণ ভেদে ফ্রিন্ডেম্যান এবং হচ্ছে রোজেনম্যান তারা কিন্তু ABCD বলে 4টে টাইপে ভাগ করেছে। ঠিক আছে, আজকের হৃদরোগ গবেষণায় ব্যবহৃত হয় এই সমস্ত জিনিসগুলো। টাইপ সি কি? অতিরিক্ত সংযত, আবেগে চাপা এবং কর্তব্য পরায়ণ। ঠিক আছে। টাইপ ডি কি আছে? যারা হচ্ছে উদ্বিগ্ন, নেতিবাচক, আবেগপ্রবণ এবং সামাজিক ব্যবস্থা কম রয়েছে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবার এই যে আমরা ধারণাগুলো, ব্যক্তিত্বের টাইপগুলো পড়লাম, তার এডুকেশনাল ইমপ্লিমেন্টেশন গুলো কি কি রয়েছে সেটা আমাকে জানতে হবে। যেমন শিক্ষার্থীদের বিভিন্নতাকে বোঝা, একটা শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরনের পার্সোনালিটি থাকতে পারে প্রতিটা শিক্ষার্থীর মধ্যে, সেগুলোকে বুঝতে হবে। তারপরে শিক্ষণ পদ্ধতি নির্বাচন করতে আমরা কোন কোন ছাত্রের ক্ষেত্রে কোন ধরনের কোন মেথডে তাকে আমি পড়াবো, বা তাকে আমি কোন পরিবেশটার মধ্যে তাকে রাখতে পারবো। যারা অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট টাইপের মধ্যে তুমি বলছো, তাহলে অবশ্যই তারা কিন্তু বেশি কোলাহল পছন্দ করবে না। তুমি দেখবে তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ হবে তারা বেশি পছন্দ, মানে মানে বেশি হচ্ছে তারা যখন বাইরে বেরোতে চায় সবসময় পছন্দ করতে হয়, আমি একটা শান্ত নীরব একটা মানে সেরকম জায়গা পছন্দ করছি, আমার বেশি কোলাহল পছন্দ হয় না। ঠিক আছে, কোলাহল মিশতে বলছে না, কিন্তু কোলাহলও তার পছন্দ নয়। যারা অন্তর্মুখী হয় তাদের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারবো। এবং তুমি যদি মানে আরো তুমি তাকে যদি চেষ্টা করো, তার পার্সোনালিটি হয়তো এরকম গ্রো আছে, কিন্তু তুমি তাকে জোর করছো, তাহলে সে সেই জিনিসটাকে ঠিকভাবে নিতেও পারবে না এবং সেইভাবে সেই পড়াশোনার প্রতি কনসেন্ট্রেটও করতে পারবে না। তো ঠিক আছে, তাকে তার জন্য কি করতে হবে, হয়তো ওই পরিস্থিতির মধ্যেও রেখে ওকে একটা শান্ত পরিবেশ দিতে হবে। ক্লাসের মধ্যে আমরা বলি না, সবাই সাইলেন্স থাকো, কারণ কি তার মধ্যে একজন ইন্ট্রোভার্টও থাকতে পারে, সে এই কোলাহল চিৎকার চেঁচামেচিটা পছন্দ করছে না, সে আসবে না দুদিন পরে স্কুলে, তখন কি করবে? তাহলে তাকে তার মতো করে পরিবেশটা আমাকে দিতে হবে। ইন্ডিভিজুয়াল লার্নিং বলা হয় আর কি, এডুকেশনাল প্রোগ্রাম, IEP বলে এটা বলা হয়। প্রতিটা পার্টিকুলারলি এক একটা শিশুর মাথা পিছু তার মতো করে তোমাকে তার মতো করে তাকে পড়ার সুযোগ দিতে হবে, পড়ার পরিবেশ দিতে হবে এবং পড়ার জন্য তার পড়ানোর মেথড তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেই স্টুডেন্টদেরকে আমাদের ব্যক্তিকেন্দ্রিক কাজ দিতে হবে এবং বহির্মুখী যারা থাকবে তাদের দলগত কাজ করতে পারি এবং ডিসকাশন মেথড করে তাদের আমি পড়াবো। মানে একটা গ্রুপের মধ্যে পড়ে একটা টেবিলে রেখে 5-6টা ছেলেকে বসিয়ে কোনো একটা ব্যাপারের সম্বন্ধে তাকে আমি বলতে বলবো। তারপরে কি বলা হচ্ছে, ব্যবহার ব্যবস্থাপনা, কাউন্সেলিং এবং গাইডেন্স দেওয়া, পরিবেশ শ্রেণীকক্ষে হচ্ছে পরিবেশ মাথায় রাখা, সেই সমস্ত বিষয়। তো এরকমই যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আমি সংক্ষেপে তোমাদের এখানে আমি বলে দিয়েছি। তাহলে এডুকেশনাল বা ব্যক্তিত্বের দিক থেকে তাহলে শিক্ষামূলক গুরুত্বগুলো কি কি রয়েছে, তাহলে গুরুত্বগুলো আমরা একে বললাম যে এগুলো ভালো করে পড়বে, কারণ এইগুলো পড়লে তোমাদের ক্ষেত্রে কি বলতো, তোমাদের জিনিসগুলো আর কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আর আগে যে পয়েন্টগুলো দেখলে এগুলো হচ্ছে তোমার খাতায় লেখার হুম। জন্য, এগুলো বোঝার জন্য। প্রত্যেক শিক্ষার্থীর স্বভাব, আবেগ, মনোভাব এগুলো বোঝা, মানে কি কে অন্তর্মুখী, কে বহির্মুখী, কে উদ্বিগ্ন, কে স্থিতিশীল, কার আত্মবিশ্বাস কম, কার আত্মবিশ্বাস বেশি, কার নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে, কার নেই, এগুলো তোমাকে বুঝে তাকে তার মতো করে কি করতে হবে, তার মতো করে তাকে শিক্ষাদান বা শিক্ষা পদ্ধতি ব্যবহার করে তোমাকে তাকে পড়াতে হবে। কি বললাম, বোঝা গেছে? আর উপযুক্ত হুম। শিক্ষণ পদ্ধতি, যে ধরো ইন্ট্রোভার্ট ছেলে, তাকে আমি কখনো ডিসকাশন মেথডে যদি আমি তাকে ইনভলভ করি ভালো, কিন্তু সে পরিস্থিতির আগেও আমাকে কিন্তু ভালো করে করতে হবে। কিন্তু তার ক্ষেত্রে আইডিয়াল পরিবেশটা কি না, নীরব পরিবেশ, যেখানে সবাই চুপচাপ থাকবে। এবং তাকে দলগতভাবে কাজ দেওয়ার থেকে তাকে যদি ব্যক্তিকেন্দ্রিক তাকে কোনো একটা কাজ বলি, সে সেই কাজে স্বচ্ছন্দ হবে, যে আমাকে একটা কাজ দিয়েছে, ঠিক আছে, সেই কাজে স্বচ্ছন্দ হবে। আর লিখন ভিত্তিক কার্যক্রম, ঠিক আছে। আর যারা বহির্মুখী ছেলে তাদেরকে ধরো আলোচনা, দলীয় কার্যক্রম, খেলার পরিবেশ এরকম দিতে হবে। ঠিক আছে। আর বলছে কি উচ্চ নিউরোটিসিজম, এটা একটা ভাগ আছে, সেখানে কি বলছে, সেই সমস্ত ব্যক্তিদের আমাদের সহানুভূতিশীল, পরিবেশযুক্ত এবং চাপ মুক্ত কাজ আমাদের দিতে হবে। ঠিক আছে। আর একটা কি বলা আছে, আহ উচ্চ কনসাইন্টিয়াসনেস, ঠিক আছে, এরা একটা একটা ধরনের হয়তো তোমার ক্যাটাগরির মধ্যে পড়ছে। তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে, সুগঠিত কাজ, নিয়ম মাফিক কার্যক্রম সেরকম তোমাদের করতে হবে। মূলত আমরা যেহেতু দুটো ভাগে বা এই তিনটে ভাগটাই আমরা লক্ষ্য করি, সুতরাং আমরা এই দুটো জিনিসকে আরো বেশি ফলো করে আমরা সেরকম ব্যবস্থাপনা নিতে পারি। এরপরে কি বলা হচ্ছে, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। আমরা কোনোভাবে যখন একজন শিক্ষক ক্লাস নেন, কার কোন আচরণটা কিভাবে নিয়ন্ত্রিত হবে সেই অনুযায়ী আমরা তাদের কিন্তু সেইভাবে ট্রিট করতে পারি। যে কার আচরণ কেমন তার ভিত্তিতে আমাকে কতটা কঠোর হতে হয়। তাকে মুখে বললে একটা কথা সে শুনে নিচ্ছে, ঠিক আছে, কাউকে কেউ মুখে বললে হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, তাকে সামনে নিয়ে এসে তাকে আমি সেইভাবে আচরণ করবো, ঠিক আছে, সেই সমস্ত বিষয়গুলো বোঝা।
তারপরে হচ্ছে মোটিভেশন, কারো যদি মোটিভেশন দরকার পড়ে তখন তাকে আমাকে সেরকম মোটিভেশন দিতে হবে। যেমন এ টাইপের ক্ষেত্রে প্রতিযোগিতা এবং লক্ষ্যভিত্তিক কাজ দিতে হবে, যারা বি টাইপের হয় তাদের নমনীয় এবং চাপ মুক্ত পরিবেশে সেই জায়গাটা দিতে হবে। উদ্ভাবনী স্বভাব যাদের মধ্যে রয়েছে তাকে সৃজনশীল কাজের জন্য অভ্যস্ত করতে হবে। যাদের শান্ত এবং সংযত প্রকৃতির তাদেরকে ধাপে ধাপে কাজ দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? মানে সমস্ত কাজ একবার দিয়ে দিলে কিন্তু তারা কিন্তু আচ্ছা, পারবে না। এই ক্ষেত্রে এ টাইপ বি টাইপটা কি? এ টাইপটা বি টাইপটা যেটা তোমাকে আগে বললাম, যার মধ্যে প্রতিযোগিতার ব্যাপারটা রয়েছে, আর যে বেশি প্রতিযোগিতা পছন্দ পছন্দ করে না, শান্ত পরিবেশ, যার মধ্যে দুটোর মধ্যে বাঁচতে বললাম, তুমি বললে যে হুম। দুটোর বৈশিষ্ট্য আমার মধ্যে রয়েছে, তাই না? না না, গাইডেন্স ওই অ্যান্ড যে ওই কাউন্সিল। আগে যে আমরা পড়লাম ওইটাই আবার কন্টিনিউ হ্যাঁ হ্যাঁ হয়েছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, ওইটাকে আমি বলতে চাইছি, ওই ধরনের এগুলো তো পার্সোনালিটি বললাম। আমরা এখন কি পড়ছি? আমরা শিক্ষার ক্ষেত্রে গুরুত্বটা কি, যে এই ধরনের টাইপগুলো বুঝলে তাদেরকে কি কিভাবে পড়াবো আমি, বা তাদের ক্ষেত্রে কি কি নেসেসিটি স্টেপ আমি নেবো, আমি সেটা পড়াচ্ছি। কি বললাম বুঝতে পেরেছো? যদি হুম এ হুম টাইপের এ টাইপের স্টুডেন্ট হয়, তাকে আমি কিভাবে পড়াবো, তাকে আমি প্রতিযোগিতামূলক কাজগুলো করতে দেব। তাকে কোনো একটা লক্ষ্য ভিত্তিক আমি কোনো একটা প্রজেক্টের কাজ বলো বা অন্য কোনো কাজ আমি তাকে সেভাবে ডিনোট করে দেবো, যে তোমাকে এই লক্ষ্যমাত্রা দিলাম, এই কাজটা বা এই প্রশ্নের অ্যান্সারটা তুমি লিখে আনবে। তারা এই জিনিসটা করতে পছন্দ করবে, আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে সেই জিনিসগুলো করার চেষ্টা করবে যারা এ টাইপের মধ্যে পড়ছে। ঠিক বি টাইপের মধ্যে যারা পড়ছে তাদের মধ্যে কিন্তু কাজগুলো বেশি প্রতিযোগিতামূলক কাজ তারা পছন্দ করে না। তাকে স্পেসিফিক্যালি কিছু কাজ দেবে এবং সে কাজটা খুবই অল্প হবে, হ্যাঁ, বেশি খাটতে হবে না, সেরকম কাজ সে পছন্দ করবে যারা বি টাইপের মধ্যে পড়বে। এবং তারা চাপ মুক্ত পরিবেশ পছন্দ করে, তারা চাপযুক্ত পরিবেশ পছন্দ করে, যে অতিরিক্ত পড়া দিয়ে দিলাম করে নিয়ে চলে আসবে, সে কিন্তু পারবে না। ওই জন্য কি বলা হচ্ছে, তাদেরকে আবার ধাপে ধাপে কাজ দিতে হবে। কি বললাম বোঝা গেছে? হুম এরপরে গাইডেন্স এন্ড কাউন্সিলিং এর যে রয়েছে, কিভাবে তুমি কাউকে, কার আবেগীয় ক্ষমতা কতটা রয়েছে তার ভিত্তিতে তার কতটা তোমাকে তার পাশে থাকতে হবে। কেউ আত্মমর্যাদা, যদি কারোর আত্মমর্যাদা কম কি কার বেশি, কার সামাজিক দক্ষতা দুর্বল রয়েছে, কার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কম রয়েছে, এই সমস্ত বোঝা ব্যক্তিদের বিশ্লেষণ ছাড়া কিন্তু সম্ভব নয়। সেগুলো তুমি ভালো করে কাউকে গাইডেন্স দেওয়ার জন্য তোমাকে কিন্তু এই সমস্ত ট্রেডস গুলো তোমাকে জানতে হবে, তার তার কোনটা বেশি আছে কোনটা কম আছে, এবং তাকে সেইভাবে তুমি গাইড করতে পারবে। ঠিক আছে? এবং তুমি যে পড়াচ্ছ, তোমার লার্নিং আউটকামসটাকে বাড়ানোর জন্য প্রতিটা মানুষদের, প্রতিটা ছেলেদের পার্সোনালিটি ভালো করে বুঝতে হবে। সেই পার্সোনালিটি না বুঝলে এবং তার মতো করে তুমি যদি তাকে না পড়াও, তাহলে সে কি করে তার নিজের এই, মানে তুমি লার্নিং আউটকামটা কি করে পাবে? কেউ গড গিফটেড ছেলে, ইন্টেলিজেন্সের দিক থেকে আমরা বলি না, গড গিফটেড ছেলে, মোডারেট ছেলে, স্লো লার্নার, ঠিক আছে? প্রতিটা ক্যাটাগরি আলাদা। এবার তুমি যে আগের দিন ব্যাক বেঞ্চার্স নিয়ে তুমি খুব ব্যস্ত ছিলে, তো সেইভাবে প্রতিটা আছে যে এইরকম স্টুডেন্টগুলো থাকবে, প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রে যেমন আমি একটা পদ্ধতি অ্যাপ্লাই করবো, যে মেথডে আমি পড়াবো, সেই মেথডটা এমনভাবে নির্বাচন করবো যেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যেন হয়। ঠিক আছে? সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং এটা মাথায় রাখতে হবে যে সমস্ত ক্ষেত্রে যে অ্যাজ এ টিচার আমরা কিন্তু তাদের মধ্যে, যে কেবলমাত্র শুধু পড়তে এসছে বলে সে পড়ে চলে যাবে তা কিন্তু নয়। আমরা সবসময় চাইবো তার মধ্যে হলিস্টিক ডেভেলপমেন্ট। আমরা সিলেবাস পড়ি, সিলেবাসের মধ্যে ধরো জিওগ্রাফির কিছু পাঠ্যসূচি রয়েছে, কিন্তু সিলেবাসের মধ্যে আরেকটা আমরা শুনি কারিকুলাম। কারিকুলাম আমরা শুনি না, বা পাঠ্যক্রম। পাঠ্যক্রম, হুম সেই হুম পাঠ্যক্রমের মধ্যে কিন্তু সিলেবাসও থাকে। তাকে তুমি কতবার মানে এই যে ডিসিপ্লিনের মধ্যে রাখছো, তোমাকে প্রেয়ার করতে হবে। প্রথমে ক্লাসে এলো, ক্লাসে এসে প্রেয়ার করবে, দরজা টরজা খুলবে, সে বসবে, 45 মিনিট করে ক্লাস হবে। এই 45 মিনিটের ক্লাসের মধ্যে জিওগ্রাফির যদি বিষয় থাকে, জিওগ্রাফির এই সিলেবাস পড়াতে হবে। তারপরে আবার সে প্রসেসনের ভিত্তিতে মিড ডে মিল খেতে যাবে, মিড ডে মিল খেলে খুব সারিবদ্ধভাবে সে ঘরে ঢুকবে। তারপরে তাকে হচ্ছে আমি হচ্ছে মানে বাইরে খেলতে নিয়ে যাব, সেখানে সে খেললে কি হবে, তার হচ্ছে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে সে থাকবে। ঠিক আছে? মানে আমি যখন তার বিকাশ, মানে তার যখন ডেভেলপমেন্টের কথা ভাবছি, সেখানে কিন্তু হলিস্টিক ডেভেলপমেন্টের কথাটাই আমাকে ভাবতে হবে। যেন কেবলমাত্র সে কোনো একটা নলেজ নিয়ে চলে গেল বা জিওগ্রাফিতে এক্সপার্টিস হয়ে গেল তা শুধু নয়। অ্যাজ এ টিচার যখন আমি ক্লাসে ঢুকছি, আমি আমাকে দেখেও সে তারা শিখবে। কি বলছি বুঝতে পেরেছো? অ্যাজ এ টিচার, তুমি যখন হুম একজন শিক্ষিকা, তুমি যখন ওখানে প্রবেশ করছো, তোমার এক একটা জিনিস তারা অবজার্ভ করে। এবং আমরা বলি না যে এই টিচারটা এরকম, সেই টিচারটা সেরকম, মানে কি আমরা পার্সোনালিটিকে ডিটারমাইন করি। এবং আমরা দেখবে তোমাকে যদি কোনোদিন কেউ প্রশ্ন করে যে হোয়াই ইউ, মানে তুমি কেন হচ্ছে টিচার হতে চাইছো, ঠিক আছে, তো তুমি উত্তরটা কি দেবে? না, আমি কাউকে না, কোনো একজন টিচারকে আমি দেখেছিলাম, সেই টিচারের দেখে এত ইনফ্লুয়েন্স হয়ে গেছি, সেখান থেকে আমি নিজেকে টিচার হিসেবে দেখতে চাইছিলাম। আমরা অনেকে বলি দ্য ম্যান অ্যাডমায়ার মোস্ট, আমরা বলি না? তাহলে সেই ম্যান অ্যাডমায়ার মোস্টের হুম মধ্যে অনেক টিচারের আমরা লিখেছি, আমরা যখন প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ লিখতাম। তো সেই জায়গায়
আমাদের মাথায় রাখতে হবে আমাদের এই আচরণটা একটা ছেলে নিজের জীবনের ক্ষেত্রে বা নিজের পার্সোনালিটির মধ্যে ইমপ্রুভ করতে পারে। কি বলছি বুঝতে পেরেছো? তুমি যখন 5টা হ্যাঁ। মানুষের বাড়িতে যাচ্ছ, তাদের বাড়িতে কি আচরণ হচ্ছে দেখছো, তারপর তুমি সেটা নিজের মধ্যে ইনহেল করার চেষ্টা করছো। একটা স্টুডেন্টের মধ্যে সেই জিনিসগুলো সে তোমাকে কিন্তু নেয়, এবং সেই সবটাকে মিলিয়েই আমরা কিন্তু বলছি পাঠ্যক্রম। ইজ ইট ক্লিয়ার? কারিকুলাম এবং হুম। সিলেবাসের মধ্যে অনেকে পার্থক্য বলে, যে পার্থক্য কি? কারিকুলামটা কিন্তু হলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলে, সিলেবাসটা কোনো একটা পার্টিকুলারলি সাবজেক্টের কিছু বিষয়গত দিকটাকে উল্লেখ করে সেগুলোকে মানে পরিচালনা করার কথা বলে। কি বলছি বুঝতে পেরেছো? তাহলে মানে হ্যাঁ, কি হলিস্টিক ডেভেলপমেন্ট মানে কি? তার সোশিয়াল, মানে তার সামাজিক, তার হচ্ছে ডেভেলপমেন্ট, মানে সোশিয়াল ডেভেলপমেন্ট, ওভারঅল ডেভেলপমেন্টকে বলে হ্যাঁ, হোলিস্টিক কগনিটিভ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, ওভারঅল মানে অনলি ফিজিক্যাল নট অনলি ডেভেলপমেন্ট। স্টাডি অর নট অনলি প্লে বাট ওভারঅল ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, সব মানে মোরাল ডেভেলপমেন্ট থাকবে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট সব থাকবে, ক্রিয়েটিভিটি থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থাকবে, তাই না? সমস্ত কিছু, অল দোজ থিংস, হোয়াট এভার ইন হিউম্যান ট্রেডস, সমস্ত দিক থেকেই কিন্তু তার হচ্ছে সেগুলোকে বিকাশ ঘটাতে হবে। হুম। তারপরে ইনক্লুসিভ এডুকেশন, এই সমস্ত জিনিস রয়েছে, তো এগুলো অন্যান্য অনেক পয়েন্ট আছে, দেখে নিই। এরপর আমরা যাবো পার্সোনাল, যেটা পার্সোনালিটি ট্রেট। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এবারে, পার্সোনালিটি ট্রেট কাকে বলে, 2 মার্কসের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। পার্সোনালিটি ট্রেট আর পার্সোনালিটির মধ্যে পার্থক্য বুঝতে হবে। আমি বারবার বলছি, ট্রেট মানে হচ্ছে কি পার্টিকুলারলি কোনো একটা গুণকে বোঝাচ্ছে, তাই না? ট্রেট মানে কি? ব্যক্তিত্বের গুণ বা বৈশিষ্ট্য। হুম। একটা ব্যক্তির আচরণ, চিন্তা, অনুভূতি এমন স্থায়ী এবং ধারাবাহিক এবং পরিমাপযোগ্য বৈশিষ্ট্যগুলোকে আমরা কি বলছি? আমরা ট্রেড বলছি। এবার এই ট্রেডের সম্বন্ধে অ্যালপোর্ট কি বলেছেন? ট্রেড বলছে ব্যক্তির এমন একটি স্নায়ু মনস্তাত্ত্বিক গঠন, স্নায়ু মানে নার্ভ সিস্টেমের কথা বলছে, যা তাকে বিভিন্ন পরিস্থিতিতে একই রকম আচরণ করতে বা আচরণ পুনরাবৃত্ত করতে পরিচালিত করে। মানে যে আচরণটা তুমি পুনরায় মানে তোমাদের মধ্যে সেই একই জিনিস বারবার হলে তুমি একই আচরণ বারবার করছো। দরজা খুললে নতুন কোনো একজন অচেনা ব্যক্তিকে দেখলে তুমি ঘাবড়ে যাও, এবং এই ঘাবড়ে যাওয়াটা একবার নয়, তুমি নতুন কোনো ব্যক্তিকে দেখলেই ঘাবড়াও। কি বলছি বুঝতে পেরেছো? হুম। তুমি একটা কোনো কথা বললে তুমি রেগে যাও, তোমাকে আমি কিছু বলি, ভালো কথা বলি বা খারাপ কথা বলে, তুমি বারবার রেগেই যাচ্ছ। কি বলছি বুঝতে পেরেছো? এটা তো তোমার স্নায়ুতন্ত্র অনেকটা মানে ব্যাপারটা নিচ্ছে। তোমার মধ্যে তো আর আলাদা মন বলে তো আর কিছু নেই রে বাবা। মন বলে আমরা জিনিসটাকে বলছি ঠিক আছে, কিন্তু মনটা কি? সব মনটাই তো আমার মাথার ব্রেনের যে এই হরমোনাল ফাংশন গুলো চলছে বা যে মেমোরি বেস ভাবে থাকছে, সেটাকে আমরা এক প্রকার মন বলে বলছি। মানে হোয়াট ইজ মাইন্ড? মাইন্ড হচ্ছে সাম অফ এক্সপিরিয়েন্স। কি বললাম বুঝতে পেরেছো? হোয়াট ইজ মাইন্ড? কেউ যদি বলে মাইন্ড কি, মাইন্ড হচ্ছে সাম অফ এক্সপিরিয়েন্স। মানে তুমি তোমার জীবনে ভালো খারাপ মন্দ যা কিছু অনুভব করেছো বা করো, সেই জিনিসটাই হচ্ছে তোমার মাইন্ড। মানে কোনো জিনিস কল্পনা করছো, তুমি সেই কল্পনাটা কিভাবে করছো বা কেন করছো? তুমি ভাবছো যে আমি এখন বরফের কোনো একটা পাহাড়ে উঠে আমি সেখানে গিয়ে ঘুরতে গেছি। আমি কল্পনাটা করছি কেন? কারণ আমি দেখেছি, কোনো ক্যালেন্ডারে দেখতে পারি, কোনো টিভিতে দেখতে পারি, কোনো মোবাইলে দেখতে পারি, আগে দেখেছি। কি বললাম বুঝতে পেরেছো? তুমি যেগুলো দেখেছো তুমি সেগুলোই কল্পনা করতে পারছো, তার বাইরে বিয়ন্ড তুমি কল্পনা করতে পারছো না। আর তুমি দেখেছো মানে কি, তুমি সেটা এক্সপিরিয়েন্স করেছো, সেটা তোমার মাথায় আছে, সেটাই তোমার মাইন্ড। তোমার, তুমি ক্লাসে আছো, তুমি ধরো এই ক্লাসে আছো, তুমি ক্লাসে থাকতে থাকতে তুমি ভাবছো যে এই কখন এই ক্লাসটা, বোরিং ক্লাসটা শেষ হবে। ক্লাসটা শেষ হয়ে গেলে আমি হচ্ছে ধরো, এখন হচ্ছে যদি এই ক্লাসটা না হতো, তাহলে ধরো আমি আজকে হচ্ছে হয়তো একটা বাইরে গিয়ে একটু ফাস্ট ফুড খেয়ে আসতে পারতাম। তাহলে তুমি এই ক্লাসে থাকতে থাকতে সঙ্গে সঙ্গে তুমি ওখানে চলে গেলে, কিন্তু ওইখানে যে গেলে এই ফাস্ট ফুডের কনসেপ্টটা তোমার মাথায় অলরেডি আছে, যে ফাস্ট ফুডটা খেলে কি ভালো লাগে না খারাপ লাগে, হ্যাঁ, বা এই ক্লাসটার তুলনায় সেটা কেন ভালো, তার জন্য তুমি ভাবছো। মনটা দ্রুতশীল, সেটা ঠিক আছে, কিন্তু তাই জন্য বলা হচ্ছে কি, তাহলে মাইন্ড ইজ সাম অফ এক্সপিরিয়েন্স। কি বলছি বুঝতে পেরেছো? সাইকোলজিস্টরা যারা আছে তারা কিন্তু এই হুম। কথাই বলে। হুম। তো এইভাবে কিন্তু মনের কথা বলা হয়েছে বা স্নায়ু মস্তিষ্কের কথা বলা হচ্ছে, যেখানে তোর একটা কথা আমাকে বললো, আমাকে আমার সাইকোলজিক্যালি বা আমার স্নায়ুতন্ত্রের দিক থেকে সেটা আমাকে হিট করে নিল। তোমার হিট করেনি আলাদা বিষয়, তুমি শান্তভাবে উত্তর দিচ্ছ ঠিক আছে, কিন্তু আমার নার্ভাসনেস আমার মাথায় হিট করার সঙ্গে সঙ্গে সেই জিনিসটাই উত্তরটা আমি দিয়ে দিই। আমি অনেক অনেক পার্সোনালিটির মানুষের সঙ্গে আমিও তো লক্ষ্য করি, বা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে সামান্য কিছু কথা বলেই সে রেগে যাবে। মানে এটা ভেবে নিতে হবে যে এই কথা বলছি মানে ও রাখবেই। আমরা বুঝে যাই যে এই কথা বলা মানে ও রেগেই যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে মানুষের ট্রেডস গুলোকে ডিনোট করছে। এবার এই ট্রেডস গুলোর কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখো, ট্রেডস হলো সেই জিনিসটাকে আমি বলবো
যেটা কিন্তু স্থিতিশীল, মানে যেটা স্থায়ী হবে এবং পরিমাপযোগ্য। এটা অবশ্যই মাথায় রাখবে, পরীক্ষায় এটা দিতেও যদি পারে যে পার্সোনাল ট্রেটস বা ব্যক্তিগত গুণ কি পরিমাপযোগ্য, তুমি বলবে যে না, গুণ তো পরিমাপযোগ্য হবে না, আমি রাগী, ঠিক আছে, আমার পার্সোনালিটি ট্রেট হচ্ছে আমি রাগী প্রকৃতির, কিন্তু এই স্থিতিশীলটা রাগী, কি জিনিস মানে? স্থিতিশীল মানে? স্থিতিশীল মানে স্থায়ী, মানে মানে পার্মানেন্ট, স্টেবিলিটি আছে তাই স্টেবল, তো? মানে স্টেবল, ওর মধ্যে একটা হ্যাঁ হ্যাঁ স্টেবল। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ স্টেবল, ট্রেড আর ইজ ওইটা স্টেবল। ওইটা তো আমরা মেজারও করতে পারি। হ্যাঁ একদম, দিস ইজ মেজারেবল Okay. অ্যান্ড দিস ইজ স্টেবল। ওকে ঠিক আছে, এই জিনিসটা এখানে কিন্তু বলা হচ্ছে কনসিস্টেন্সি, যেটাকে আমরা বলছি আর কি, কি বলছি বুঝতে পেরেছো, স্টেবিলিটি কনসিস্টেন্সি, সেই জিনিসটা। হুম হুম। তাহলে ট্রেড সবসময় কিন্তু স্থায়ী হবে। এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসবে যে পার্সোনালিটি ট্রেডসের দুটো ক্যারেক্টারিস্টিক্স তুমি বলো, বা পার্সোনালিটি ট্রেডসের চারটে ক্যারেক্টারিস্টিক্স বলো, এগুলো 2 নম্বরের প্রশ্ন আসে, ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো সেই জায়গায় এটা কি বলা হচ্ছে না স্থায়ী, এটা হচ্ছে কনসিস্টেন্সি রয়েছে। যেমন একজন মানুষের যে গুণ রয়েছে তা দীর্ঘ সময় ধরে কিন্তু একই রকমই থাকে, যেমন কি সে হচ্ছে সৎ, সে যদি শান্ত, সে উদ্যমী, এমন হয় না যে একটা ব্যক্তি শান্ত, সে আবার হচ্ছে মানে অশান্ত হয়ে যাবে। কোনো বিশেষ পরিস্থিতি ছাড়া সে কিন্তু আবার অশান্তও হবে না। কি বলছি বুঝতে পেরেছো, বিশেষ পরিস্থিতি ছাড়া। সার্বজনীনতা মানে কি, সব মানুষদের মধ্যে অনেকগুলো ট্রেটস থাকে, মানুষের ব্যক্তিত্ব বোঝার জন্য ট্রেটস কিন্তু অপরিহার্য। মানে এমন হবে না যে কোনো ব্যক্তিত্বের মধ্যে বা কোনো মানুষের মধ্যে এই ট্রেটস নেই, তার মধ্যে রাগ ঘৃণা বা তার মধ্যে কোনো গুণ নেই, তা তো হতে পারে না, গুণহীন মানুষ হয় না। প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো গুণ থাকে, শান্ত হলেও তাও গুণ, অশান্ত হলেও তাও গুণ, ঠিক আছে। স্বাতন্ত্র্য সূচক মানে ইউনিকনেস, তার মধ্যে প্রতিটা মানুষের মধ্যে একটা আলাদা ইউনিকনেস বা ইউনিক ট্রেডস কিন্তু রয়েছে, ঠিক আছে। পরিমাপযোগ্য, একে আমরা পরিমাপ করতে পারি। এবার পরিমাপযোগ্যটা নিয়ে আমারও মাথায় যখন আমাদের স্যার পড়াচ্ছিল সেটা আমি প্রচন্ড ডাউট হলো, আমি বললাম মানুষের রাগ কি পরিমাপ করা যায়, মানুষের মধ্যে ভালো গুণ কি, সে একটা সৎ স্বভাবের মানুষ, সেটা আমি কি করে পরিমাপ করব, কি বললাম বুঝতে পেরেছো, কি বলছি হুম। বুঝছো, সেটা তো পরিমাপ করার কোনো জায়গাই নেই। তুমি এর কিন্তু অ্যাকচুয়াল পরিমাপ করতে পারবে না, মানে অ্যাবসলিউট, অ্যাবসলিউট কিন্তু পরিমাপ আমরা করতে পারি না, ঠিক আছে, কিন্তু একে আমি পরিমাপ করতে পারি। এবার তুমি বলবে স্যার কিরকম করতে পারি, দেখো ওই বিভিন্ন বই, অ্যাপ্রক্সিমেট একটা ধরে নেয়, মানে হ্যাঁ কোনো বিভিন্ন এক্সাক্ট কিছু নেই, বৈজ্ঞানিকরা, শুধু একটা অ্যাপ্রক্সিমেট সবার জন্যই একটা আলাদা আলাদা একটা। হ্যাঁ আমাকে বলতে দাও। এবার হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিকরা কি করেছেন, তারা একটা টেস্ট সিরিজ করেছেন, যেমন তুমি তোমার ধরো তোমার ভূগোল বিষয়ে তোমার কতটা নলেজ রয়েছে, আমি কি করে বুঝবো, তোমাকে আমি একটা প্রশ্নপত্র দেবো না, প্রশ্নপত্র দেবো, সেই প্রশ্নপত্রে আমার নানান ধরনের প্রশ্ন থাকবে, একটা ফ্যাকচুয়াল বেস কোশ্চেন থাকবে, একটা প্রসিডিউরিয়াল প্রশ্ন থাকবে, একটা তোমার মেটা কগনিশনের প্রশ্ন থাকবে, একটা কনসেপচুয়াল প্রশ্ন থাকবে, মানে অন্যান্য বিভিন্ন যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই সমস্ত প্রশ্ন থাকবে। সেই সমস্ত প্রশ্ন থেকে তোমাকে আমি বুঝতে পারবো তুমি ভূগোলে হয়তো 60-এর মধ্যে স্কোর করেছো হয়তো 4, আরেকজন স্কোর করেছে 60-এর মধ্যে 55, ঠিক আছে। এবার যদি আমি মনে করি যে ভূগোল বিষয়ে তার কার জ্ঞান বেশি আছে, আমি কি বলবো যে এর জ্ঞান বেশি আছে না এর জ্ঞান বেশি আছে, তুমি কি বলবে, কার জ্ঞান বেশি আছে? বোঝা মানে উম বোঝাই তো যাচ্ছে না, কারণ না যে ও হয়তো অন্য কোনো কারো হয়তো অ্যাটেম্প্ট করেনি তার জন্য হতে পারে, আবার যে বোঝা, হচ্ছে অ্যাটেম্প্ট করে সুযোগ পেয়েছে সেও হতে পারে। না না কিন্তু দেখো, কেউ একটা ছেলে 4 পেয়েছে আর কোনো একটা ছেলে 55 পেয়েছে, তার মানে তো এটা বোঝা যাচ্ছে যে যে 4 পেয়েছে সে কিন্তু ওই বিষয়টা ভালো করে পড়েনি। আর তুমি হুম বলতে চাইছো যে অন্যান্য অনেক কারণ থাকতেই পারে, আমি সেই সমস্ত কারণগুলোকে মানে আমি তুই নিউট্রাল ধরে না, সবার ক্ষেত্রে সমান, মানে সেও যতটা বই পড়ার সময় পেয়েছে, সে যেই পরিবেশে পড়াশোনা করার সুযোগ পেয়েছে, এরও যে পরিস্থিতির মধ্যে থেকেছে এরও পরিস্থিতি দুজনেরই সেম, ঠিক আছে, কোনো মেন্টাল স্টেবিলিটি অন্যান্য দিক থেকে কোনো আলাদা ছিল না। কিন্তু একজন 4 পেয়েছে একজন 55 পেয়েছে, কিন্তু এর মাধ্যমে দিয়ে আমি বুঝতে পারলাম যে ভূগোলের এর অভিজ্ঞতা অনেকটাই বেশি এর থেকে। এ যদি এ হয়, এ যদি বি হয়, তাহলে বির কিন্তু অনেকটাই ক্যাপাবিলিটি বেশি ভূগোলে এর থেকে, আমি তো এটা বলতে পারি। 55 পেয়েছে হুম মানে 60-এর হুম। মধ্যে তো সে পেয়েছে। তাহলে সেইভাবে এটাকেও আমরা বিভিন্ন বিভিন্ন যারা আছে, সাইকোলজিস্টরা যারা আছেন, তারা কিন্তু সেটাকে পরিমাপ করে, এই পার্সোনালিটিটাকে পরিমাপ করা যায়, তার জন্য বিভিন্ন যন্ত্র আছে, বিভিন্ন পরীক্ষা আছে, বিভিন্ন টেস্ট আছে, তোমাকে 2-4টেই যে তোমাকে বলা হয় না, তুমি ক্লাসে গেছো, তুমি দেখলে একটা ক্লাসে
একটা ছেলে মেয়ে, একটা মানে কোয়েট ক্লাসে একটা ছেলে একটা মেয়ের দিকে একটা কাগজের মানে মন্ড করে তা মেয়েটার দিকে ছুটছে, অথবা মেয়েটা ছেলেটার দিকে ছুটছে। তাহলে অ্যাজ এ টিচার তুমি সেই পরিস্থিতিটাকে কিভাবে হ্যান্ডেল করবে ডিউরিং তোমার ক্লাস নেওয়ার সময়? এই যে একটা সিচুয়েশন বেস তাকে প্রশ্নটা করলো, এর মানে এবার সে সেই জিনিসটাকে অনুভব করে এটা বুঝতে বোঝার চেষ্টা করছে, তাহলে এই পরিস্থিতিতে আমি কি করব, তাই না? এই পরিস্থিতিটা যদি আমার ক্ষেত্রে হয়, তাহলে এই পরিস্থিতিতে আমি কি করব? কি বলছি বুঝতে পেরেছো? হুম তাহলে হুম। কেউ বলবে যে আমি গিয়ে দুজনকে সপাটে গিয়ে চড় মারবো, একবারে সমস্ত মানে খারাপ গুণ বের করে দেবো একদম। কেউ বলছে যে না, আমি দুজনকে ক্লাসের মধ্যে না হোক, ক্লাসের মধ্যে তাদেরকে আমি বলবো তোমরা চুপ করে বসো, কিন্তু পরে ওদেরকে বিষয়ে যে জ্ঞানটা আছে সেটা আমি জানবো। কেউ বলছে যে না না, এত কিছু বরদাস্ত করবো না, ডাইরেক্ট ক্লাস থেকে বের করবো, বের করে হেডমাস্টার কাছে পাঠিয়ে দেবো। তাহলে তিনজন তিন রকম উত্তর দিচ্ছে, ভালো কোনটা লাগলো? যে দু নম্বর উত্তর মানে দিচ্ছে। ওদেরকে দিয়ে আলাদা করে কথা বলাটাই আমার মনে হয় ভালো হবে, হ্যাঁ কেননা একদমই, তুমি এই মানে কথা বলছো কি মানে কি? কারণটা তাহলে জানা যাবে। একদমই একদমই, তাহলে এটা তো পার্মানেন্ট সলিউশন। কেননা এম্বারেসিং একটা সিচুয়েশনের থেকে মানে আলাদা করে মানে যখন কথা বলা হবে তখন ওটা এক্সাক্ট কি বিষয়ের জন্য ওরকম করেছে সেটা অনেক বেশি ক্লিয়ার হবে, আর ওদের এম্বারাসমেন্টটাও হবে না। মানে উইদিন মানে পুরো একদম পুরো ক্লাসরুমের মধ্যে হুম। এম্বারেসিং মানে মনোভাবটা কম হবে তখন তাহলে সেই মুহূর্তে। ঠিক আছে, সেই মুহূর্তে সেই জিনিসটা কম হবে। কোথায় চলে এলাম? হ্যাঁ, ঠিক আছে, তার মধ্যে সেই জিনিসটা কম হবে। আচ্ছা, এগুলো কি পড়া হয়ে গেছে আমাদের? মানে আমরা কি পড়ে নিয়েছি পুরোটা? আমরা কোথায় ছিলাম বলো তো? পার্সোনালিটি ট্রেটস এর হচ্ছে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ে নিয়েছি? এগুলো হয়ে গেছে। এগুলো হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম হুম। না না, এগুলো হয়নি বলে মনে হয়। যেগুলোতে আপনি ইয়ে করেছেন মানে মার্ক করেছেন সেগুলো সেগুলো হয়ে গেছে দেখুন, মানে এই তো বায়োলজিক্যালটা হয়ে গেছিল তো একটু আগে। না না, এটা পার্সোনালিটি ট্রেটস পড়ছি তো আমরা। আচ্ছা ঠিক ঠিক আছে, আমি দেখছি। এবার দেখো, স্বাতন্ত্র্য সূচক হয় পরিমাপযোগ্য, মেজারেবল যে জিনিসটা আমরা বলছি। এই হ্যাঁ, মেজারেবলটা নিয়েই তো আলোচনা করছি, এই পার্টটাই তো আমরা আলোচনা করছি। মার্ক করে আমি ওটাকে করে দিয়েছিলাম, যাই হোক। তো সেই জায়গায় পরিমাপযোগ্যটা কি, এইভাবে পরিমাপযোগ্য মানে তাদেরকে বিভিন্ন সাইকোলজিটা কি করেছে, নিজেদের একটা অভিক্ষাপত্র বা প্রশ্ন সেট আপ করেছে, সেই প্রশ্নগুলো তোমাকে অ্যাটেন্ড করতে বলবে, এবং সেই অ্যাটেন্ড করার ভিত্তিতে তুমি একটা স্কোর করবে। সেই স্কোরের মেজারমেন্টের ভিত্তিতে তারা কিন্তু অলরেডি প্রি ডিটারমেন্ট করে রেখেছে, এই স্কোরের মানুষগুলো এই ধরনের হবে, এই স্কোরের মানুষগুলো এই ধরনের হবে, এই স্কোরের মানুষগুলো এই ধরনের হবে। ঠিক আছে, এইভাবে করা হয়। আর ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে সেটা কি করা হচ্ছে, যেটা আমরা আলোচনা করছি বারবার, তুমি যেটা বললে যে না আমি আলাদা করে জিজ্ঞেস করবো, তাহলে এখান থেকে তোমার পার্সোনালিটিটা আমি বুঝতে পারলাম। ইজ ইট ক্লিয়ার অর নট? মানে আমি তোমাকে প্রশ্ন করলাম, সেই প্রশ্ন হুম করার পরে হুম। তোমাকে আমি হচ্ছে এই প্রশ্নের উত্তরের ভিত্তিতে আমি তোমাকে একটা কি করব, স্কোর দেবো তো, তাই না? তোমাকে আমি একটা স্কোর দেবো। হ্যাঁ। সেই ২ দেই, ৪ দেই, ৫ দেই, ১০ দেই, ১০ এর মধ্যে ৭, ৮ দেই। তাহলে সেটাই তো তোমার পার্সোনালিটি টেস্ট। ওটাই তো এক প্রকার তোমার পার্সোনালিটি টেস্ট। কি বলছি বুঝতে পেরেছো? এই পার্সোনালিটি টেস্টের মাধ্যমে আমি কিন্তু বুঝতে পারবো। হ্যাঁ। এবং সেই পার্সোনালিটি যে নাম্বারটা আমি তোমাকে দিচ্ছি সেটাই তোমার স্কোর হয়ে গেল। তাহলে কি আমরা বলতে পারি তোমার পার্সোনালিটি ইজ মেজারেবল? হ্যাঁ। আমরা পরিমাপ করতে পারছি। যেমন কোনো একটা প্রোডাক্ট আমি কিনছি, যে জলের বোতল, জলের বোতল আমরা কি কিনছি, জলের বোতল, জলের বোতল আমরা একটা কিনবো অ্যামাজন থেকে। ঠিক আছে, অ্যামাজন থেকে আমরা প্রথমে দেখি যে ৫-এর রেটিং এর মধ্যে ও কটা রেটিং দিয়েছে। কেউ দিয়েছে ৪, কেউ দিয়েছে 4.3, কেউ দিয়েছে ৩ রেটিং, কেউ দিয়েছে ২ রেটিং, কেউ দিয়েছে ১ রেটিং, এরকম দিয়েছে। কিন্তু যে বোতলটা 4.3 রয়েছে, তাহলে সেই বোতলটাই আমরা কিনবো। কারণ কি? এই রেটিং বেশি মানে কি, তাহলে এর মধ্যে রিলেবিলিটি মানুষ বেশি পেয়েছে। আমরা তো তাই দেখি। কার কাছে ওই বোতলটা কি জন্য ভালো সেটা হ্যাঁ। আমি জানি না। কারো রং ভালো লেগেছে, কারো প্লাস্টিক ভালো লেগেছে, কারোর মধ্যে জলটা রাখলে দেখতে ভালো লাগছে বলে তার জন্য নিয়েছে। কেউ আবেগিকত দিক থেকে কিনেছে, কেউ বলছে যে না আমি কেবলমাত্র জলটা ভালোভাবে মানে স্মেল করছে না তার জন্য ভালো লেগেছে, যা যার ভালো লাগতে পারে। কি বলছি বুঝতে পারলে? তার ভিত্তিতে কিন্তু হুম। আমাদের এটা বলা হচ্ছে। আবার কি বলা হচ্ছে, এটা হচ্ছে প্রিডিকটিভ নেচার। এটাকে আমরা প্রিডিকটিভ করে দিতে পারি। মানে ধরো একটা তোমাকে যে আমি প্রশ্নটা করলাম, তুমি যে উত্তরটা দিলে, তাহলে তোমার এই উত্তরের মধ্যেই আমি বুঝে যাব যে তোমার মধ্যে আর অন্যান্য কি কি বৈশিষ্ট্য আছে। তোমাকে এই সিচুয়েশনটা দেওয়ার পরে কেউ যে বলছে না গিয়ে সপাটে গিয়ে একটা চড় মারবো, চড় মেরেই বুঝবো যে কি হয়েছে, তাহলে তার দ্বারা বোঝা যাচ্ছে যে তার মধ্যে রাগের প্রবণতাটাও বেশি, তাই না? বা সে কি কি করতে পারে। সেই আমরা সেই সমস্ত হুম। পরিস্থিতিগুলোকে আমরা প্রেডিক্ট করে নিতেও পারি, কোন পরিস্থিতি কিভাবে আচরণ করতে পারে, কোন কাজে সে সফল হবে, কোন কাজে সে সফল হবে না, চাপের সময় সে কি প্রতিক্রিয়া করতে পারে। ঠিক আছে, সেই সমস্ত আমরা সিচুয়েশন আমরা তাকে বলে সেটা করে নিতে পারছি। ঠিক আছে, এবং এই পার্সোনালিটি ট্রেইট এটা কিন্তু জিনগত।
ঠিক আছে, জিনগত কিছু বৈশিষ্ট্য কাজ করে এবং কিছু অংশ শেখার মাধ্যমে গঠিত হয়। বেশিরভাগটা কিন্তু জন্মগত, কি বলছি বারো বোঝার চেষ্টা করো, বেশিরভাগটা কিন্তু জন্মগত, কিন্তু তার মধ্যে কিছু জিনিসটা দ্বারা কি হয় না শেখার মাধ্যমে আসে। ঠিক আছে, আমরা যারা বিএড করি, বিএড করার আগে আমাদের কিন্তু সবার আগে জানা উচিত, আমাদের স্যার সেদিন পড়াচ্ছে যে একটা স্টুডেন্টের এই বিষয়গুলো দেখা দরকার, এই বিষয়গুলো দেখে একটা স্টুডেন্টকে গাইড করতে হবে। কিন্তু যাদেরকে পড়াচ্ছেন তাদের মধ্যে তো অনেকে ইন্ট্রোভার্ট থাকতে পারে, অনেকে তো এক্সট্রোভার্ট থাকতে পারে। তারা কি নিজেকে ভালো করে জেনেছে? তাদেরকে নিজেকে ভালো না জেনে তো তাদেরকে অলরেডি বিএড অ্যাডমিশন নিয়ে আমরা বসে আছি, তারা তো বিএড ডিগ্রি করে বসে আছে। কি বলছি বুঝতে পেরেছো? অ্যাজ এ টিচার হওয়ার জন্য হুম তো তোমাকে হুম। কিছু না কিছু দেখতে হবে, তোমার পার্সোনালিটি টিচারের সঙ্গে যাচ্ছে কিনা। তুমি ডিগ্রি করে নিচ্ছ ওই জন্য তোমার ডিগ্রি হয়ে যাচ্ছে। এলিজিবিলিটি কতটা আছে, মানে হ্যাঁ, সেলফ এলিজিবিলিটি? হ্যাঁ, সেলফ এলিজিবিলিটি তোমার কতটা আছে সেটা আমি মাঝে মেজারমেন্ট করলাম না, তোমাকে বিএ ডিগ্রিটা তুমি করতে চলে এলে আমি দিয়ে দিলাম। কিন্তু অ্যাজ ইউজুয়াল তুমি যখন ওই বিএ ডিগ্রিটা করে নিয়েছো, ঠিক আছে, ঠিক বসে, পরে তো গিয়ে তুমি যখন পার্সোনালিটি টেস্টে যাবে তখন তো ডাহা ফেল করবে, তাই না? তোমার মধ্যে তুমি তো অ্যাজ এ হুম টিচার, তুমি তো নিজেই একজন হচ্ছে বাজে টিচারের, মানে তোমার মধ্যে পার্সোনালিটি তোমার তো বাজে। তুমি সেটা জানলে না, তোমাকে হ্যাঁ। বলা হচ্ছে তোমাকে, তুমি স্টুডেন্টকে এইভাবে ট্রিট করবে, কিভাবে ট্রিট করবে। তোমার স্যারকে এই প্রশ্নটা আমি করেছিলাম, আমাদের স্যার তখন সেই সময় উত্তর দেয়নি আমাকে, বলছে তুমি সবসময় বাজে প্রশ্ন করো। ঠিক আছে, তো সেই হচ্ছে এর বিষয়। আগের দিন একটা দেখছিলাম, মানে দেখাচ্ছিল যে মানে একটা স্কুলে, প্রাইভেট স্কুলে, বা বাচ্চাকে এমন ভাবে মেরেছে, পুরো হাতের হাড়ই ভেঙে গেছে পুরো। তারা কি বোঝা যাচ্ছে? হুম। তাহলে ওকে, ও তো হচ্ছে সমস্ত কিছু পড়েছে, বিএড এর সমস্ত কিছু ঘাট পড়ে এসছে, কিন্তু সে নিজের মধ্যে যে তার যে পার্সোনালিটি সেটা তো না দেখে তাকে আমি অলরেডি বিএড এর ডিগ্রি দিয়ে দিয়েছি। সে তো এরকমই কাজ করবে, স্বাভাবিক, ইটস ন্যাচারাল। ঠিক আছে, তো এরকমই কিন্তু বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপরে তোমাদের যে থিওরিজ গুলো আছে, দেখো আমরা তাহলে এখানে কিটা জানলাম, আমাদের এই ট্রেডস অ্যান্ড টাইপস গুলোর সম্বন্ধে মোটামুটি কনসেপ্ট নিলাম। এবারে এই কেবলমাত্র ট্রেডস এর উপরে কিছু থিওরিজ গুলো আছে, সেগুলো আমাদের জানতে হবে। আইজ্যাঙ্ক, তারপরে কেটেলসের 16 ফ্যাক্টর থিওরি এবং 5 ফ্যাক্টর থিওরি, একটু তাড়াতাড়ি শেষ করব। তো সেই দিক থেকে আইজ্যাঙ্ক তার ব্যক্তিগত থিওরি দিক থেকে কি বলেছে, না তিনি একজন হচ্ছে মনোবিজ্ঞানী, যিনি কি, না যিনি ব্যক্তিত্বের জৈবিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত কিছু স্থিতিশীল গুণ, মানে যেটা হচ্ছে স্টেবিলিটি, যে সমস্ত তোমার ট্রেডস গুলো রয়েছে সেই ট্রেডস গুলোর উপরে তিনি আলোচনা করেছেন। তার মতে ব্যক্তিত্বের মূল ভিত্তি কিন্তু জিনগত। তার মতে তাহলে কি বলছে, ব্যক্তিত্বের মূল ভিত্তি কি, জিনগত, মানে তিনি জেনেটিক্যালি বা হেরিডিটিটাকে বেশি কিন্তু এখানে এম্পাসাইজ করছেন। এবং তিনি বলছেন এটা জিনগত এবং স্নায়বিক বৈজ্ঞানিক কার্যকলাপ, মানে ব্যক্তিত্ব আর কিছুই নয়, মানে তোমার মেন্টাল নিউরনের সেট আপটা কিরকম, তুমি কিভাবে জন্মগ্রহণ করেছো, তুমি কিভাবে তোমার পিতৃমাতৃর শরীর থেকে তুমি কিভাবে তোমার মানে নিউরনের স্ট্রাকচারটা গঠিত হয়েছে, এবং সুতরাং তার ভিত্তিতে তুমি রিয়াকশন করবে। মানে আমার স্নায়বিক গঠন যদি উত্তেজিত হয়, আমি অল্প কথাতে উত্তেজিত হব। ঠিক আছে, তার মতে, এটা আমার মত না, ওটা ওনার মত, কারণ তিনি জিনগত বৈশিষ্ট্যটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাহলে তার তার যদি মেন তত্ত্বের মূল ভিত্তি হিসেবে যদি ধরা হয়, তাহলে কি ধরা হবে, না জিনগত এবং স্নায়বিক জিনিসটাকে তিনি ভিত্তি করছেন। আরো কি কি আছে, আইজ্যাঙ্কের মতে ব্যক্তিত্বের কিন্তু 4টি স্তর রয়েছে, হাইয়ারকি অফ ট্রেডস, ট্রেডসের 4টি স্তর রয়েছে। কি, ব্যক্তিত্ব বা আমাদের এই যে পার্সোনালিটিটা, তিনি বলছেন একদিনে কিন্তু তৈরি হয় না, স্বাভাবিক, একটি নির্দিষ্ট আচরণ থেকে শুরু হয়ে বড় মাত্রার বৈশিষ্ট্যে কিন্তু পরিণত হয়। মানে একটা কোনো, ধরো তুমি তুমি কি করলে, আহ, একজন হচ্ছে, তুমি একটা বাসে যাচ্ছ, বাসে যেতে যেতে দেখলে একজন ভদ্র মহিলা, বয়স্ক ভদ্র মহিলা তিনি যাচ্ছেন। ঠিক আছে, তুমি কি করলে, হঠাৎ করে ওনাকে সিটটা ছেড়ে দিয়ে তুমি উঠে দাঁড়ালে, তুমি বলে যে না না আপনি বসুন, আমি দাঁড়াচ্ছি, কারণ আমার এখন, আমি ইয়াং আছি, আমি দাঁড়াতে পারবো, আপনি পারবেন। তাহলে এই যে গুণটা তুমি ধরো একবার তুমি এখানে করলে, ঠিক আছে, এবার এই গুণটা তুমি এবার প্রতিবারে যখন এই যে নতুন সিচুয়েশন আসছে, তুমি প্রতিবারে কিন্তু এই জিনিসটা করছো। ঠিক আছে, এই প্রতিবারে এই জিনিসটা করতে 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 ওই জিনিসটা তোমার মধ্যে না একটা হ্যাবিচুয়াল বৈশিষ্ট্যে পরিণত হয়ে যাবে। তুমি একবার করেছো, দুবার তুমি নাও করতে পারতে, কিন্তু তুমি করলে। এবার এটাকে যদি তুমি বারবার যখন প্র্যাকটিস করছো, সেই প্র্যাকটিস জিনিসটা বা সেটা তোমার অভ্যাস হয়ে যাবে। এবং এই অভ্যাসটা তুমি যখন বারবার করবে, সেটা তোমার তখন কি হয়ে যাবে, সেটা তোমার আবার নতুনভাবে ট্রেডস হয়ে যাবে। ট্রেডস মিন্স তোমার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওটা যেমন অনেকে হ্যাবিট দেখবে, হয়ে ওইটা ট্রেডসে পরিণত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তোমার হ্যাবিট হয়ে যাবে। মানে কোনো একটা জিনিস যেটা তুমি আচরণটা করছো, সেই আচরণটাকে তুমি যদি প্রতিবারে ওই আচরণটা প্র্যাকটিস করো বা তাহলে সেটা তোমার কি হয়ে যাবে, হ্যাবিট হয়ে যাবে। কি বলছি বুঝতে পেরেছো? সেটা তোমার হ্যাবিট হয়ে যাবে, এবং সেই হ্যাবিটটা পরপর পরপর তোমার থাকতে থাকতে সেটা কি হবে, ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি হয়ে যাবে। মানে এরকম কিছু একটা ঘটলেই আমি এই জিনিসটাই করব। কি বলছি বুঝতে পেরেছো? যে হ্যাঁ।
আমার হচ্ছে একটা মানে এটা আমার, ধরো আমার নিজের পার্সোনাল কিছু কথা বলছি, যেখানে আমার ধরো একটা বন্ধুকে, আমার পাশে যে বন্ধু বসবে, আমি সবসময় তার গায়ে কি করি, মানে একটু হাত দিয়ে একটু তাকে মেরে দিই বা তাকে একটু টেনে দিই, এই বৈশিষ্ট্যটা আমার মধ্যে আছে। এবার থাকতে থাকতে আমার আশেপাশে যে দাদা দিদি যেই আসুক না কেন, আমার মধ্যে সেই জিনিসটা কিন্তু হতো। আমি তার গায়ে হচ্ছে একটু চিমটি কেটে দিচ্ছি বা এই করছি, এই দুষ্টুমি বিদ্যাটা হয়তো আমার মধ্যে ছিল। বা অনেকে দেখবে অনেকে স্ল্যাং ইউজ করে কিছু কিছু ক্ষেত্রে। হুম। একবার বলছিল বন্ধুদের মধ্যে, কিন্তু সেটাকে বলতে 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 এমন হয়ে গেছে সে ছাড়তে পারছে না। কেউ একবার মানে সিগারেট খাচ্ছিল, সিগারেট খেতে খেতে একবার দুবার খেতে 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 সেই জিনিসটাকে নিজেকে হ্যাবিটে পরিণত করেছে, এবং সেখান থেকে সে যখনই একটা চাপের অনুভব করে আমার বলে আমাকে আগে সিগারেট চাই, মানে সে সেটাকে কি করে ফেলেছে, তার টেন্ডেন্সি বা ট্রেডসে পরিণত করে ফেলেছে। তাই না? সেই জিনিসটা আর কি। হুম। তো সেরকমই ইনি বলছেন যে কোনো একটা ট্রেডস, সেটা পার্মানেন্ট ট্রেড হিসাবে মানে হওয়ার আগে, মানে পার্মানেন্ট ট্রেডসে পরিণত হওয়ার আগে তার কিছু ধাপ আছে, মানে হুট করে হয় না। মানে এই যে ধাপগুলো বললাম, সেই ধাপগুলো এখানে তিনি বলেছেন। তিনি বলছেন প্রথমে হচ্ছে স্পেসিফিক রেসপন্স, মানে আমার সামনে এমন কোনো একটা ঘটনা ঘটবে, সেই ঘটনার ক্ষেত্রে আমি প্রথমে একটা তার রিয়াকশন অবশ্যই দেবো। ঠিক আছে, যেমন কি বলা যায়, উদাহরণ আমি এখানে বেশি বেশি করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। কোনো একটা স্পেসিফিক, তোমার ধরো একটা ফুল, ফুল তুমি দেখলে, ফুলটা দেখে তোমার ভালো লাগে, বা তুমি হেসে হেসে ফেলে ফুলটাকে দেখে। তুমি তাহলে এটা তোমার কি, ওই ফুলটাকে দেখা মাত্র তোমার স্বতঃস্ফূর্ত একটা রিয়াকশন হলো। কিন্তু সেটাকে কি আমি ট্রেডস বলবো? বলো। না। সেটাকে ট্রেডস বলবো না। এইটা তিনি প্রথম এতে স্পেসিফিক রেসপন্সের ক্ষেত্রে বলছেন, যে তুমি রাহুল একজন বন্ধুকে দেখে হাসলো, এটা তার কি, এটা তার একটা আচরণ, মানে সেই সময়কার একটা আচরণ। আজ তুমি হঠাৎ করে কারোর উপর রাগ করলে, তুমি আজকে রাগ করেছো বলে তুমি সবার উপর রাগ করো প্রতি সময়, সেটা না। তাহলে এটা একটা স্পেসিফিক মানে, টেম্পোরারি ইমোশন। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের আচরণ থেকে ব্যক্তিত্ব বোঝা যায় কিন্তু না। মানে একবার আমি একটা কথা বলে দিলাম, ও লোক বলে না, যে যখন হচ্ছে মানুষদের মধ্যে এই টিনেজার বয়সে যখন প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা তৈরি হয়, তখন আমরা কিছু কিছু মিষ্টি মিষ্টি কথা বলি একে অপরকে। ঠিক আছে, সেটা মনে হয় যেন কত ভালো ভালো কথা বলছে, কিন্তু সেটা কিন্তু ওই ওই সাময়িক কালের জন্য। সে যে এই জিনিসটা পার্মানেন্ট করবে কি না সেটা আমরা জানি না, কিন্তু ওই আবেগে ভেসে গেলে তার হবে না কোথায় কোথায়। যে এরকম সিচুয়েশন যদি পড়ে, বলছে তোমার সিচুয়েশন হুম। যদি, তোমার জন্য আমি তারা চাঁদ চাঁদ নিচে নেমে নামিয়ে সে কি একটা করে ফেলবে, কিন্তু বাস্তবের ক্ষেত্রে সে হয়তো তোমার যদি বিপদ পড়ছে তোমার পাশেও যাচ্ছে না। ঠিক আছে, সেরকম বিষয়টা যেটা হচ্ছে। তো সেই হচ্ছে সেটা হচ্ছে একটা স্পেসিফিক রেসপন্স। এবার হ্যাবিচুয়াল রেসপন্স কি, মানে যখন এই স্পেসিফিক রেসপন্সটা তুমি বারবার ঘটাচ্ছ, মানে ব্যাপারটা বুঝতে পারলে? মানে আমি তোমায় কি বললাম, তুমি বাসে যাচ্ছ, তোমার বসার সিট আছে, তুমি একবার উঠে গেলে, একজনকে বসতে দিলে, এটা তোমার হয়তো একদিনের আচরণ ছিল, কিন্তু এই আচরণটা তুমি একবার নয়, আবার দুবার হতে তুমি সেটাকে আবার সেটাকে প্র্যাকটিস করলে। কি বললাম বুঝতে পারলে? সেই জিনিসটা তোমার তখন কি হয়ে গেল, হুম। হ্যাবিচুয়াল রেসপন্স হয়ে গেল। বা এটি, এই আচরণটা পরবর্তীকালে তোমার কি অভ্যাসকে নির্দেশ করবে, বা অভ্যাসকে নির্দেশ করছে। মানে অভ্যাস, তুমি এটা অভ্যাস করছো কিন্তু। কি বলছি বুঝতে পেরেছো? যে আমাকে পরিষ্কার থাকতে হবে, আমার বিছানাটা আমি হুম। যখন ঘুমাবো তার আগে আমাকে বিছানাটা ভালো করে সার্ট করে আমাকে ঘুমাতে হবে। এটা একদিন করেছিল, দুদিনের বেলা দূর, আমার বিরক্তিকর লাগছে, করবো। কিন্তু প্রতিদিন যখন তুমি এই অভ্যাসটা বারবার বারবার প্র্যাকটিস করছো, তোমার কিন্তু ওটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। ওই জন্য স্টুডেন্টরা যখন ক্লাসে ঢোকে সবাইকে বলি, দেখো জামা প্যান্ট এ করে আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পরবে, নখ কাটবে। আমরা কেন দেখি? কারণ এই জিনিসটা সে যখন বারবার করবে, দুদিন পর যখন আমি আমার এই ভয়েস গুলো থাকবে না তাকে আর শাসন করার, কিন্তু সে এটা করে ফেলেছে অলরেডি, কারণ সে এটা হ্যাবিচুয়েট হয়ে গেছে। কি বলছি বুঝতে পেরেছো? এই জিনিসটা তো হুম। ওটার মানে এই যে তত্ত্বগুলো হয়েছে, এই তত্ত্বগুলো হওয়ার অ্যাপ্লিকেশন করার জায়গাটা হচ্ছে ওটা, আমাদের স্কুল, আমাদের স্টুডেন্ট। কি বলছি বুঝতে পেরেছো? সেই জায়গা হ্যাঁ। থেকে সেই জিনিসটা হচ্ছে। তাহলে এরকম করে কিন্তু আমাদের অভ্যাস গঠিত হয়। ওই জন্য আমরা বলি যে দেখো, যেখানে হচ্ছে আহ, তোমার একটা হচ্ছে তুমি হয়তো কোনো একটা জিনিস খেলে, প্লাস্টিকের জিনিসটা, সেই প্লাস্টিকের জিনিসটা গিয়ে ডাস্টবিনেই ফেলবে। ঠিক আছে, ডাস্টবিনে গিয়ে ফেলো। বাচ্চাকে দিয়ে করাতে হবে। কেন করাতে হবে না, তার মধ্যে সেই মানে জিনিসটা বা সেই ট্রেডসটা তৈরি করতে হবে। সে আরেকবার নিয়ে এসে ফেলেছে, আরেকবার দেখলাম তাকে, না তুমি ফেলো। আমি তাকে যদি বলি, সে সেখান থেকে সেই জিনিসটা শিখবে। না হলে সে যেখানে খাচ্ছে, সেই যে সেইখানে হয়তো ফেলে দেওয়া যে ব্যাপারটা, সেটাও তো তার একটা ট্রেডস তৈরি হয়ে যাচ্ছে, সেটা তো বারবার সে প্র্যাকটিস করছে। ঠিক আছে, তাকে যদি এই ঠিক হ্যাঁ। প্র্যাকটিসটা যদি আমি করাই, তাহলে সেই যেমন জিনিসটা, খাওয়ার আগে হাত ধোয়া, হ্যান্ড ওয়াশ হ্যাঁ দিয়ে, ওটাও একদমই ওই একদমই। ক্ষেত্রেও। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে সেটাও হতে পারে, খাওয়া দিয়ে হাত ধোয়ার ব্যাপারটা। ঠিক আছে, তুমি রিলেট করো বিষয়টা। ঠিক আছে, এবার এটা হ্যাবিচুয়াল হলো। এবার এই হ্যাবিচুয়াল রেসপন্সটা একত্রিত হয়ে পরবর্তীকালে একটা স্থায়ী, মানে তোমার টেন্ডেন্সি যেটা হয় না, যে আমি খেতে বসার আগেই আমি হাত ধুই ধুবো, মানে পরে তুমি এটা না করে আর থাকতেই পারবে না। কি বলছি বুঝতে পেরেছো? খাওয়ার হলেই তোমাকে গিয়ে হুম। তোমার যে কোনো অবস্থায় তোমাকে
কি করতে হবে, সেই কাজটা তোমাকে করতে হবে। তাহলে উদাহরণ কি না, উদাহরণ হচ্ছে প্রায় হাসে। রাহুল যদি প্রায় হাসে, সকলকেই শুভেচ্ছা জানায় প্রতি সময়, যার সঙ্গে দেখা হবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে, সে এক দুবার করছে না, প্রতিদিন প্র্যাকটিস করতে করতে তার অভ্যাস হয়ে গেছে। যাকেই দেখবে তাকে দেখে বলে গুড মর্নিং স্যার, ঠিক আছে, বা গুড মর্নিং বন্ধু, বন্ধুর সঙ্গে মেশা। তাহলে এটা হ্যাবিচুয়াল রেসপন্সটা পরবর্তীকালে একটা ট্রেইটে পরিণত হয়, যেটাকে আমরা সোশিয়াবিলিটি বা সামাজিকতা বলছি। কি বলছি বুঝতে পেরেছো? এবারে ওই হুম। ট্রেডসটা পরবর্তীকালে কি হবে না, পরবর্তীকালে একটা সুপার ট্রেডসে পরিণত হয়ে যাবে, বা পরবর্তীকালে ওই টাইপে পরিণত হয়ে যাবে। মানে ওই সমস্ত টাইপ মানে ট্রেডস গুলো আর কি। ওটা তো আমি একটা ট্রেডস নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে। এবার এই এরকম অনেকগুলো ট্রেডস ও প্র্যাকটিস করছে, কেবলমাত্র গুড মর্নিং বলাটা না, তার সঙ্গে সঙ্গে আরো অনেক জিনিস সে প্র্যাকটিস করছে। তাহলে সেই প্র্যাকটিসগুলো একত্রিত হয়ে পরবর্তীকালে সে কি তৈরি করলো না, একটা টাইপ তৈরি করলো। যে টাইপ নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে ধরো একটা মোটা বা স্থূলকায় ব্যক্তির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, সেটা তো সেটা আলোচনা হয়েছিল। কিন্তু এই ট্রেডস গুলোর কথা বলা হচ্ছে, যেমন এক একটা ট্রেডস আমি ডেভেলপমেন্ট করলাম, এই ট্রেডস গুলো একত্রিত হয়ে তখন আমার কি হবে, একটা টাইপ তৈরি করবে, পার্সোনালিটি টাইপ। কি বলছি বুঝতে পেরেছো? এবং তার ভিত্তিতে হ্যাঁ। আইজ্যাঙ্ক কি করেছে, তিনটে টাইপে ভাগ করেছে, ঠিক আছে। সেই তিনটে টাইপ গুলো হচ্ছে এটা: নিউরোসিটিজম, এক্সট্রাভার্সন, এবং হচ্ছে কি সাইকোটিসিজম। কি বললাম, বোঝা গেছে? এবার এগুলোর কিছু কিছু ভাগ আছে, আমরা পড়বো। যেমন উদাহরণ দিয়ে তোমাকে আমি একটু, মানে এখানে আরো বলা হয়েছে, যদি কারোর মধ্যে দেখা যায়, ধরো এগুলো সব এক একটা পার্মানেন্ট ট্রেটস। একটা হচ্ছে সোশিয়াবিলিটি, যেমন এটা আমরা দেখলাম না এই উদাহরণটা, যে সোশিয়াবিলিটিটা কি করে ট্রেটে পরিণত হলো, ঠিক আছে। যে বন্ধুকে দেখলে প্রথমে, মানে এই যে ট্রেটস গুলো হাসে বা এইসব জিনিসগুলো, হ্যাবিচুয়াল রেসপন্স গুলো পরবর্তীকালে আমাদের সোশিয়াবিলিটির জায়গা ডিনোট করছে। এইভাবে সোশিয়াবিলিটির বৈশিষ্ট্য তার মধ্যে প্রকাশ পেল। সেরকমই অ্যাক্টিভিটি, লাইভলিনেস, ঠিক আছে, দৃঢ়তা, বন্ধুসুলভ স্বভাব, এগুলো যদি বারবার এই সমস্ত ট্রেডস গুলো যদি তৈরি হয়, তখন তাকে কি হচ্ছে, এক্সট্রা ভার্সন টাইপ বা বহির্মুখী ব্যক্তিত্বতে পরিণত করছে, যেটা আমরা মানে আমরা কি বলছিলাম, ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট বললাম না, সেই জিনিসটাকে ডিনোট করছে। হুম। এবার সমস্ত স্তর মিলে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। দেখো, রিমা একজন হচ্ছে শিক্ষার্থী, তার একটা স্পেসিফিক রেসপন্স হচ্ছে, আজ রিমা ক্লাসে যেতে নতুন বন্ধুকে দেখে সে হেসে দেয়, তাকে দেখে তাকিয়ে সে হাসলো। হ্যাবিচুয়াল রেসপন্স কি না, রিমা প্রতিদিন ক্লাসে হাসি মুখে আসে, নিয়মিত বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে, যে কাউকে সহজেই হ্যালো বলে, আর এগুলো সে পুনরাবৃত্তি করে। এতগুলো দেখো, একটা দুটো তিনটে, এই সমস্ত ট্রিক্স, এগুলো সব আলাদা আলাদা ট্রিক্স তো, হাসি হাসি মুখে থাকা, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলা, হ্যালো বলা, এগুলো সব আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট তো ট্রেডস, তাই না? তো এই সমস্ত হুম। ট্রেডস গুলো পরবর্তীকালে যখন মিলে কি করছে না, একটা অভ্যাসে মিলে গিয়ে তার মধ্যে সোশ্যাবিলিটি তৈরি করছে, ফ্রেন্ডলিনেস তৈরি করছে, চেয়ারফুলনেস তৈরি করছে, ঠিক আছে। এবং সেই সবগুলো ট্রেডস পরবর্তীকালে মিলে কি বললাম, আমরা দেখলাম কি 4 নম্বর ধাপে কি হয়, সুপার ট্রেডসে পরিণত হয়। তাহলে সেই ট্রেডস গুলো একত্র মিলে গিয়ে তাকে কি করলো না, এক্সট্রোভার্ট হিসেবে তৈরি করলো। কি বলছি বুঝতে পেরেছো? তাহলে তার নেচারটা কি হয়ে গেল, সে হচ্ছে, এক্সট্রোভার্টিজম। হ্যাঁ, এক্সট্রোভার্সন। এক্সট্রোভার্সন লেখা আছে, মানে এক্সট্রোভার্ট মানে যেটা আমি বলছি আর কি, ঠিক আছে। এক্সট্রোভার্সন তার পরিণত করলো। এরপরে দেখো, এই আইজ্যাক এরকম 4টে স্তর বলেছে, প্রথমে এই 4টে স্তর এরকম হবে, ধাপে ধাপে এইভাবে স্তরটা হবে। এরপরে আইজ্যাক কি বলেছে, তার 3টে পার্সোনালিটি বা তার হচ্ছে পিএন মডেল তিনি দিয়েছেন। আইজ্যাক ব্যক্তিত্বকে বৃহৎ মাত্রায় বা টাইপে ভাগ করেন। তাহলে তিনি কার কাকে কোথায় ভাগ করেন, টাইপে ভাগ করেছেন, এই সমস্ত পার্সোনালিটির গুণগুলো দেখে। একটা আমি তোমায় কি বললাম, সাইকোটিসিজম। এই ধরনের ট্রেটে কি দেখা যায়, আচ্ছা তার আগে একটু বলে নিই, এই যে আইজ্যাং এই যে থিওরিটা তিনি দিচ্ছেন, বা এই যে ট্রেটের থিওরিটা তিনি দিচ্ছেন, তার একটা হিস্ট্রি রয়েছে। তিনি কি করেছেন, তিনি আহ, অনেকগুলো সামরিক বা হচ্ছে যারা হচ্ছে মানসিক দিক থেকে, মানে যাদের হচ্ছে মানে একটু পাগল হয়ে যাওয়ার মতো এরকম উপক্রম হয়েছে, মানসিক বিকার, ঠিক আছে, মানসিক, একে আমি ভালোবাসা বলতে পারি মানসিক বিকারগ্রস্ত, ঠিক আছে। মানে অ্যাবনর্মাল টাইপের যারা একটু থাকে ওই রকম। হ্যাঁ, বা হচ্ছে মেন্টাল ইনস্টেবিলিটি যারা রয়েছে আর কি, হ্যাঁ। মেন্টাল ইনস্টেবিলিটি, ঠিক আছে। যাদের মধ্যে মেন্টাল ইনস্টেবিলিটি রয়েছে, সেরকম কিছু সৈন্যদের সঙ্গে, ঠিক আছে, 1000-এর উপরে বা 100 জন মতো এরকম সৈন্য হবে, 100 থেকে 1000 এরকম সৈন্য হবে, তাদের সঙ্গে মিলেমিশে তাদের সঙ্গে কিছু মানে স্পেসিফিক এরকম রেসপন্সের সঙ্গে কাজ করেছেন। মানে এই যে ব্যাপারটা হলো না, রেসপন্স হ্যান ত্যান, এই যে 4টে ধাপে ভাগ করেছে, সেই সেরকমই কিছু কিছু সিচুয়েশন তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছে, এবং তারা কিভাবে রেসপন্স করেছে সেটা তারা কিন্তু দেখলো। তো সেদিক থেকে তাদের মধ্যে সে কিন্তু 3 থেকে 4টে কিন্তু বৈশিষ্ট্য পেয়েছে, ঠিক আছে। তো তার ভিত্তিতে তিনি এই পিএন মডেলটা কিন্তু দিয়েছেন।
তাহলে সাইকোটিসিজমে কি বলা হয়েছে, এখানে কঠোর বা আক্রমণাত্মক বা আবেগী অসংবেদনশীলতার মাত্রা কিন্তু প্রকাশ পায়। তাহলে যারা সাইকোটিসিজমের মানে রয়েছে, সাইকোটিসিজমে তাদের মধ্যে মানসিক অবস্থাটা কিরকম কঠোর, আক্রমণাত্মক এবং আবেগী ব্যাপারটা রয়েছে। যাদের এই স্কোরটা মানে সাইকোটিজমের স্কোরটা বা পি স্কোরটা বেশি থাকবে বা উচ্চ স্কোরের যারা এখানে ডিনোট করবে, তাই সেই রকম ব্যক্তিদের কি হবে, যাদের পি স্কোরটা বেশি, তারা আক্রমণাত্মক অবশ্যই হবে, ঠান্ডা স্বভাব হবে এবং নির্দয় হবে। বলছে ঠান্ডা স্বভাব, এদিকে কিন্তু নির্দয়। এদিকে সামাজিক মানদণ্ড অনুসরণে অনীহা, মানে তারা সামাজিক মানদণ্ড এবার অনুসরণ করবে না, এদের ধর ঠান্ডা মাথা, গরম মাথা নয় কিন্তু। ঠিক আছে। এবং পি স্কোর যাদের কম, তারা কি হবে, তারা সংবেদনশীল হবে, সহানুভূতিশীল হবে এবং নিয়ম মাফিক জীবনযাপন তারা কিন্তু করবে। এরপরে তিনি কিন্তু দুটো ভাগে সেক্ষেত্রে ঠান্ডা স্বভাবের ক্ষেত্রে কি মায়া দেওয়াহীন মানে হ্যাঁ, কাইন্ডনেস এর অভাব? অবশ্যই এখানে কাইন্ডনেস নেই, কারণ তার মধ্যে তো আক্রমণাত্মক ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। এদিকে ঠান্ডা স্বভাব, হুম। এদিকে আক্রমণাত্মক। কি বলছেন, বুঝতে পেরেছো? মানে এবারে এই যে ঠান্ডা স্কোর, স্বভাবটা কি এই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হচ্ছে মানে কাইন্ডনেস হ্যাঁ এর অভাব, হ্যাঁ তাই না? তার হ্যাঁ জন্য হ্যাঁ ঠান্ডা হ্যাঁ স্বভাব। হ্যাঁ নালে এ- মানে একটা কিছু একটা ফিল করলে মানে কারোর সম্বন্ধে একটা সহানুভূতি থাকতো। হুম এখানে হুম হুম। ঠান্ডা স্বভাব বলতে বোধহয় মানে সহানুভূতির উল্টোটা আর কি। না না, এখানে ঠান্ডা ওই। স্বভাব বলতে সে ব্যক্তিত্বের চরিত্রের দিক থেকে অতিরিক্ত গরম হয়ে যায় না, মানে বেশ সব কথায় রেগে যায় না। হুম। সে কারোর মধ্যে রাগটা থাকলে সে রাগটাকে ঠান্ডাভাবেই হ্যান্ডেল করে, মানে মাথা ঠান্ডা আচ্ছা। রেখে কুল। কিন্তু আমি তো আচ্ছা। বদলা নেবই, মাথা ঠান্ডা রেখে আমি তোমার কাছ থেকে বদলা অবশ্যই নেব। ও। কি বলছি, বুঝতে পেরেছো? আমার তোমার প্রতি রাগ হয়ে গেছে বলে রাগটা সঙ্গে সঙ্গে দেখে চড় মেরে দিলাম, ব্যাপারটা শর্ট আউট হয়ে গেল বা কিছু বলে দিলাম, তা নয়। রাগ হয়েছে, মিষ্টি মুখে তোমাকে বললাম হ্যাঁ হ্যাঁ আমি সব ভুলে গেছি, কিন্তু ভেতরে ভেতরে প্রতিশোধ নেওয়ার আমার স্পৃহাটা আমার মধ্যে রয়েছে। হুম। বলছি, বুঝতে পারবে, নির্দয়ও হয়, ঠান্ডা মাথা এদিকে নির্দয়, কত বাজে কম্বিনেশন থাকে। মেরে হুম। ফেললেও কোনো মানে তার কোনো কোন- যায় আসবে না। মানে ওই যে বলে না ঠান্ডা মাথার খুনি, ওইরকম টাইপের। হ্যাঁ, এরকমই ব্যাপারটা হচ্ছে। কিন্তু এই যে এখানে তোমাকে বলছে, তুমি বলবে যে স্যার এখানে স্কোরের কথাটা কোত্থেকে আসছে। এই যে সাইকোটিসিজমের যে ব্যাপারটা বলা হচ্ছে, এরা কিন্তু এগুলো কিন্তু এক একটা টেস্ট। ঠিক আছে, এগুলো এক একটা টেস্ট, এই সেই টেস্টের ফলে যেরকম আমরা ভূগোলে যেমন দেখলাম না, যেমন স্কোর হচ্ছে, সেরকম স্কোর কিন্তু এখানেও তারা পাচ্ছে। যাদের এই স্কোরটা বেশি থাকবে তারা কিন্তু এরকম হবে। মানে স্কোর মানে কি, সেখানে কিন্তু প্রশ্নই করা হবে, প্রশ্নে কে কেমন উত্তর দিচ্ছে তার ভিত্তিতে এই জিনিসটা কিন্তু ডিটারমাইন্ড হয়ে যায়, তার ভিত্তিতে স্কোর হয়, স্কোরের ভিত্তিতে এই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যে যাদের পি স্কোর বেশি থাকবে তারা এই, যারা পি স্কোরে কম থাকবে তারা সংবেদনশীল হবে, ঠিক উল্টোটা হবে, সহানুভূতিশীল হবে, নিয়ম মাফিক জীবনযাপন তারা করবে। এবার বিতে পড়েছে এক্সট্রাভার্সন এবং ইন্ট্রোভার্সন। এক্সট্রাভার্সন ইন্ট্রোভার্সন বলতে যাদের এই টোটাল ক্যারেক্টারটা কি না, ব্যক্তিগুলো উদ্যম হবে, মানে যদি বেশি হয়, সামাজিকতা তার মধ্যে বেশি থাকবে এবং উত্তেজনা অনুসন্ধানের মাত্রা প্রকাশ করে। ঠিক আছে, মানে কি, উদ্যমী হবে, পাঁচটা মানুষের সাথে মিশতে পারবে, সেরকম ব্যাপারটা হবে। যদি এরকম ক্যাটাগরিটা মানে এই এক্সট্রোভার্সন এবং ইন্ট্রোভার্সনের যে ক্যারেক্টারটা যেটাকে আমরা ই দিয়ে ডিনোট করছি, এর স্কোর যদি বেশি হয়, এখানে যদি এই স্কোরটা যদি বেশি হয়, তাহলে সে কি করবে না, তার মধ্যে সামাজিকতাটা বেশি লক্ষ্য করা যাবে, সে পাঁচটা মানুষের সঙ্গে মিশতে পারবে, দলগত কাজ করতে পারবে। ঠিক আছে, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য সে জায়গাটা করবে। কিন্তু যারা উচ্চ ইন্ট্রোভার্স, মানে যারা ধরো এই স্কোরটা কম করেছে, এটা উচ্চ হতো না, এটা নিম্ন হতো আর কি, maybe। এটা নিম্ন হতো, আচ্ছা আচ্ছা, না না ঠিকই আছে, ঠিকই আছে। এটা এক্সট্রোভার্সনের ক্ষেত্রে স্কোরটা উচ্চ। ঠিক আছে। আর সেম রূপে যদি ইন্ট্রোভার্সনের ক্ষেত্রে স্কোরটা উচ্চ থাকে, তাহলে কি হবে না, সে শান্ত এবং সংযত হবে, একাকী কাজ করতে পছন্দ করবে, অতিরিক্ত উত্তেজনা অপছন্দ করবে, পরিকল্পিত নিয়ন্ত্রিত হবে। মানে কি বলছি, বুঝতে পেরেছো? এক্সট্রোভার্সন এবং ইন্ট্রোভার্সন দুটোকে হুম। আমরা ই দিয়ে ডিনোট করছি। এটা যদি হুম। এক্সট্রোভার্সনের উচ্চ স্কোর থাকে তাহলে এই বৈশিষ্ট্যগুলো, আর যদি ইন্ট্রোভার্সনের স্কোরগুলো থাকে তাহলে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে জৈবিক ব্যাখ্যা কি, না বহির্মুখী ব্যক্তির কর্টিক্যাল অ্যারুজাল কম থাকে, মানে ওই যে স্নায়বিক উত্তেজনার পরিমাণটা কি থাকে, কম থাকে। যারা বহির্মুখী মানে যারা এক্সট্রোভার্ট ধরনের মানুষ, তাদেরকে কোনো কিছু যদি মানে তার মানে স্নায়ুতন্ত্রটা কি ঠান্ডা থাকে, এইটাই বলছে আর কি। ক্রিটিক্যাল অ্যারাউজালের কথা বলা হচ্ছে যে আমাদের স্নায়ুতন্ত্রের যে গঠনটা সেটা কিন্তু অনেকটাই শান্ত স্বভাবের হয়, সুতরাং তার জন্য তাকে কোনো কিছু বললে সে কিন্তু উত্তেজনায় এত বেশি উত্তেজিত হয়ে যায়। ঠিক আছে। কিন্তু যারা অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট হয়, তাদের কিন্তু কি বলছে, অ্যারোজাল মানে উত্তেজনার জায়গাটা বেশি থাকে, তাই তারা কি অল্প বেশিতেই কিন্তু তারা কি উত্তেজিত হয়ে পড়ে। ঠিক আছে, মানে তাদের মধ্যে কোনো কিছু বললেই মনে মনে এতটাই অশান্ত হয়ে থাকে তারা, স্নায়বিক দিক থেকে গঠনের দিক থেকে, তাদেরকে কি বলা হবে, তাকে যে কোনো কথা বলে সে রেগে যাবে, মানে যারা ইন্ট্রোভার্টেড টাইপের মধ্যে হয় আর কি।
আর একটা বলছিলাম নিউরোটিসিজম অ্যান্ড স্টেবিলিটি, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে কি বলেছে, এটি আবেগিক স্থিতিশীলতা কতটা রয়েছে তা বোঝার জন্য এটা পরিমাপ করা হয়। যাদের মধ্যে এই স্কোরটা বেশি তারা কিন্তু উদ্বেগপ্রবণ, আবেগিক অস্থিরতা, রাগান্বিত এবং দ্রুত উত্তেজিত হয়ে যায়। এবং যাদের উচ্চ স্টেবিলিটির পরিমাণটা বেশি রয়েছে তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রিত, শান্ত, আবেগগত দিক থেকে স্থির এবং চাপ মোকাবিলার ক্ষেত্রে দক্ষতা অর্জন করবে। নিউট্রিশিজম নির্ভর করে অটোনমিক নার্ভাস সিস্টেম বা এএনএস এর সংবেদনশীলতার উপরে। ঠিক আছে, এই সমস্ত যে আইজ্যাঙ্কের থিওরি টিওরি এগুলো তোমাদের কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এইবারের ক্ষেত্রে, তোমাদের 2025-এর ক্ষেত্রে এই থিওরিটাও হুম। ইম্পর্টেন্ট রয়েছে। পার্সোনালিটি থেকে তোমাদের লং কোশ্চেন আছে, 2 নম্বরের কোশ্চেন খুবই কম আছে, দু একটা আছে, নাহলে এইখান থেকে লং কোশ্চেনের আসার চান্স সব থেকে বেশি। আইজ্যাঙ্কের থিওরি, ক্যাটেলের থিওরি, ঠিক আছে, ক্যাটেলের থিওরিটা মানে আগের বারে এগুলো সব দিতে হবে তাই তো? হ্যাঁ এগুলো পরীক্ষায় পড়তে পারে। ঠিক আছে, আইজ্যাঙ্কের থিওরিটা পড়তে পারে। মানে এইসব যে হ্যাঁ ক্যারেক্টারিস্টিক্স হ্যাঁ গুলো হ্যাঁ, আছে এগুলো সব লিখতে তুলে হবে, ধরতে হবে তাই লিখতে তো? হবে। এখান থেকে একটা প্রশ্ন আসবে, না হলে ইউনিট 1 এবং ইউনিট 3 থেকে, ইউনিট 2 3 থেকে এক তোমাদের লং কোশ্চেন আছে, পিঁয়াজের থিওরি, এই সমস্ত থিওরি থেকে একটা আছে, না হলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আছে। ঠিক আছে, এবার এগুলোকে পরিমাপ করার জন্য আইজ্যাঙ্কের কিছু কোশ্চেনিয়ার আছে, যে পার্সোনালিটি কোশ্চেনিয়ার, যেখান থেকে এই টেস্টটা পরিমাপ করা হয়। ইপিকিউ, ইপিকিউআর, এর দ্বারাই কিন্তু এই পিএন স্কোরটাকে নির্ণয় করা হয় এবং সেখান থেকে বিষয়গুলোকে জানা হয়। তাহলে আমিও কি করব, ছাত্রদের মধ্যে এরকম পিএন স্কোরটা আমিও মেজারমেন্ট করাতে পারি স্টুডেন্টদের মধ্যে, এবং সেখান থেকে আমি কি বুঝতে পারবো কোন শিক্ষার্থী উদ্যমী, কে শান্ত, কে সামাজিক, কে স্থির, সেগুলো আমি বুঝতে পারবো। ঠিক আছে, এভাবে পরিমাপ করতে পারি। এবং এটা বোঝার পরে যারা বহির্মুখী হবে তাদেরকে দলগত কাজ, আলোচনা বা নাড়াচাড়া, যারা অন্তর্মুখী হয় তার নীরব পরিবেশের বা শান্ত ব্যক্তিত্বের দিক থেকে সেগুলো আমি এখানে করতে পারি। ঠিক আছে, এর কিছু সমালোচনা রয়েছে এখানে, বেশি যেহেতু হেরিডিটির কথা বলা হয়েছে, পরিবেশের কথা এখানে বলা হয়নি। ওভার সিম্পলিফিকেশন, খুবই অতি সহজিক দিক থেকে তার কিন্তু থিওরিটা তিনি উপস্থাপন করেছেন। কালচারাল ফ্যাক্টরটাকে তিনি কিন্তু বিবেচনা কিন্তু করেননি। এবং ট্রেডস পরিমাপ করার জন্য যে প্রশ্নমালাগুলো করা হয়েছে সেটা কিন্তু সবগুলো কিন্তু নিখুঁত কিন্তু ছিল না। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে? এরপরে কেটেলের থিওরি। কেটেল কি বলছেন না, ব্যক্তিগত মনোবিজ্ঞানের ইতিহাসে কেটেল একটি অন্যতম গবেষক। তিনি বিশ্বাস করতেন মানব ব্যক্তিত্বকে বোঝার সবচেয়ে বৈজ্ঞানিক এবং নির্ভুল উপায় হচ্ছে ট্রেইট। কি বলছেন বুঝতে পেরেছো? এবং মনোবিজ্ঞানীরা যেমন হুম। ফ্রয়েড, জুং বা অ্যালপোর্ট ব্যক্তিত্বের গুণাবলীর ব্যাখ্যা করলেও তার বৈজ্ঞানিক পরিমাপের দাবি কিন্তু করতে পারেন। কেটেল প্রথম যিনি ফ্যাক্টর অ্যানালাইসিসটা তুমি জানো নাকি আমি জানি না, যারা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট তারা কিন্তু করে। ফ্যাক্টর অ্যানালাইসিস মানে কেমন করে করে জানো তো, দুটো কলাম থাকবে, ওই দুটো তো। কলাম, হ্যাঁ। হ্যাঁ, দুটো কোলামে দুটো গুণ, মানে এক একটার সঙ্গে একটা কোলামের সাথে অন্যান্য সমস্ত কোলামের গুণফল করতে হয়। ঠিক আছে, তা একটা মান পাওয়া যাবে। আবার এখানটা যে মান আছে তার সঙ্গে অন্যান্য এই ঘরের মানগুলোর সঙ্গে গুণ করে যেটা হয় সেখানে বসাতে হয়। এই করে একটা জটিল একটা গাণিতিক প্রক্রিয়া আর কি এটাকে বোঝা হয়। এই ফ্যাক্টর হুম। অ্যানালাইসিসটা আমরা আমাদের মাস্টার ডিগ্রিতে জিওগ্রাফিতে করেছি। ঠিক আছে, তো এই ফ্যাক্টর অ্যানালাইসিসটা আমাদের করতে হয়। সেই করার পরে হাজার হাজার ব্যক্তিত্বের যে গুণগুলো আছে তা থেকে তিনি সেটাকে ছেঁটে তাকে 16টি গুণে কিন্তু তিনি ট্রান্সফার করেছিলেন। সেটাকেই আমরা বলা হয় 60 পার্সোনালিটি ফ্যাক্টর বা 60 PF থিওরি। এই তত্ত্ব আজও সারা পৃথিবীতে ব্যক্তিত্ব নির্ণয়ের ক্ষেত্রে স্বীকৃত, এবং বিশেষ করে যারা গাইডেন্স, কাউন্সিলিং, এইচআর বা ক্লিনিক্যাল সাইকোলজি বা মিলিটারি সেকশনে বা এডুকেশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এর মাধ্যমে কোনো একটা, মানে আমরা বলি না যে একটা টেস্টে পাস করেছি, একটা এতে যেতে গেলে, সৈন্য হতে গেলেও তো কিছু কিছু টেস্টে পাস করতে হয়। এই সমস্ত দ্বারা এই ব্যক্তিগত হ্যাঁ। এইগুলো কিন্তু পরিমাপ করা হয়। ঠিক আছে, বা যাদের কারোর হচ্ছে গাইডেন্স কাউন্সিলিং এর দরকার পড়েছে, গাইডেন্স কাউন্সিলিং দরকারের জন্য আমি যখন কারোর হচ্ছে গাইডেন্স কাউন্সিলিং করাবো, তার আগে তাকে আমি এরকম টেস্টগুলো দেবো। সে হয়তো কিছু বলতে চাইছে, মুখে বলছে বা কিছু বলছে না। সবাই তো আমরা চাই নিজেদেরকে ভালোটাকেই লোককে দেখাতে, ভেতরে কি আছে আমরা তো নিজেরা জানি না। তো তাদেরকে হ্যাঁ। এই প্রশ্নগুলোকে দিলে বা এই সমস্ত টেস্টগুলো দিলে তার মধ্যেকার যে বিষয়টা বা যে মানুষটা সে অ্যাকচুয়ালি সে নিজেও জানে না, সেটা আমি বুঝতে পেরে যাবো। কি বলছি বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে সেই রকম এক হুম। একটা এই আর কি। তো এর ভিত্তিতে ট্রেডের ভিত্তিতে তিনি কিছু, মানে ট্রেডের কথা বলেছেন, এবং মেজারমেন্টের দিক থেকে তিনি কি বলেছেন, ট্রেডকে কয়েকটা সংখ্যা বা স্কোরে ভাগ করেছেন। একজন ছাত্রের সোশ্যাল বোল্ডনেস 30-এর মধ্যে 22, এটি একটি পরিমাপযোগ্য ফল। ট্রেডের একটি উৎস হচ্ছে এটা জৈবিক এবং পরিবেশগত, মানে এটাকে এখানে তিনি কিন্তু দুটো ভাগে ভাগ করেছেন। যেমন আগে উনি শুধু জন্মগত বলেছিলেন, এখানে কিছু অংশ জন্মগত এবং কিছু অংশ অভিজ্ঞতার মাধ্যমে শেখে, এটা তিনি বলেছেন। এবং তিনি প্রতিটা মানুষের যে গুণগুলো আছে সেই গুণগুলোকে দুটো ভাগে ভাগ করেছেন মেজরলি। একটা হচ্ছে সারফেস ট্রেট, আর একটা হচ্ছে সোর্স ট্রেট। এটা অবশ্যই এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে। ঠিক আছে, মাথায় রাখবে। সারফেস ট্রেট গুলো কি, মানে যেগুলো মানুষের গুণগুলো আমরা দেখতে পাই, বাইরে যেগুলো প্রকাশ পায়। ঠিক আছে, যেমন কেউ লাজুক, কেউ হাসিমুখী স্বভাব, কেউ সন্দেহপ্রবণ, কেউ রাগী,
এটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সারফেস ট্রেড। আর সোর্স ট্রেড হচ্ছে কি, না যেটা তোমার ইন্টারনাল ভেতরে কিছু কিছু বৈশিষ্ট্য যেগুলো আমাদের মধ্যে রয়েছে সেগুলোকে বলা হচ্ছে, ঠিক আছে। সেইগুলোকেই তিনি হচ্ছে সোর্স ট্রেডগুলোকেই তিনি হচ্ছে 16টি ফ্যাক্টরে ডিনোট করেছেন ফ্যাক্টর অ্যানালাইসিসের মাধ্যমে, ঠিক আছে। সেখানে হাজারো শব্দ, প্রশ্ন, আচরণের বর্ণনা গ্রহণ করা হয় এবং সেখান থেকে একটি মূল গুণ বেছে নেওয়া হয়, মানে অনেকগুলো গুণের মধ্যে সেই গুণগুলোকে বেছে নেওয়া হয়। যেমন কি বন্ধুভাবাপন্ন, সদালোপী, হাসি খুশি, ঠিক আছে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে ভাবা হচ্ছে সাহায্যপ্রবণ, ঠিক আছে। এগুলি নিচে কাজ করেছে সোর্স স্টেটে, যেটা হচ্ছে ওয়ার্মথ কাজ করেছে। এইভাবে 16টি সোর্স স্টেট তিনি পেয়েছেন। সেগুলো কি কি? একটা হচ্ছে ফ্যাক্টর ওয়ান, যারা ওয়ার্মস হবে, ওয়ার্মস মানে কি, অন্যদের প্রতি স্নেহ থাকবে, সহানুভূতি থাকবে এবং বন্ধুভাব থাকবে। এবং এই ওয়ার্ম স্কোর যাদের বেশি হবে তারা কি বন্ধুসুলভ, সবার কাছে কথা বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, সাহায্যপ্রবণ এবং যত্নবান হবে। উদাহরণ কি, শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষক সমস্ত মানে ছাত্রের কিন্তু খোঁজ নেন, স্নেহ দেখান, ঠিক আছে। তাদের কি ওয়ার্ম স্কোরটা তাদের কিন্তু বেশি। এটা কিন্তু একটা পরীক্ষার মানে স্কোরের মাধ্যমে পাবে, এমনি এমনি নয়, ঠিক আছে। আর যাদের লো স্কোর হবে তারা কি হবে, না তারা শীতল, দূরত্ব বজায় থাকবে, একাকী থাকবে, কম সহানুভূতি হবে। যেমন কিছু কিছু ছাত্রের মধ্যে আমরা এরকম জিনিসটা দেখতে পাই। এবার রিজনিং, রিজনিং মানে কি, রিজনিং স্কোর হচ্ছে যার বুদ্ধিমান বিশ্লেষণ ক্ষমতা যার বেশি কিনা। যার বেশি হবে অবশ্যই সে উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন, জটিল সমস্যা সমাধান করতে পারবে। যার কম, ঠিক উল্টোটাই হবে। তারপর ইমোশনাল স্টেবিলিটি, যার আবেগের নিয়ন্ত্রণের স্কোর বেশি হবে তাহলে সে কি থাকবে, সমস্ত পরিস্থিতি নিজেকে শান্ত রাখতে পারবে, চাপ সহ্য করতে পারবে, স্থিতিশীল হতে পারবে। কিন্তু যার এটা নেই তাহলে সে কি হবে, উদ্বিগ্ন হবে, চাপগ্রস্ত হবে। যেমন পরীক্ষার সময় কেউ ধীর স্থির থাকতে পারে, কেউ পারে না, ঠিক আছে। তারপর বলেছে ডমিনেন্স, নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা, যার বেশি থাকবে সে নেতৃত্ব দিতে পারবে এবং যে পারবে না তার মধ্যে নেতৃত্ব দান করার ক্ষমতা কম হবে। লাইভলিনেস মানে হাসি খুশি বা প্রাণবন্ত হয়ে বেঁচে থাকার ব্যাপারটা, যার হাই স্কোর সে আনন্দময় থাকবে এবং যার কম হবে সে সংযত হবে। রুল অ্যান্ড কনসিয়াসনেস, নিয়ম নীতি মেনে চলা, যে যার বেশি হবে সে বেশি নিয়ম নীতি মানবে, যে পারবে না তার কম হবে, ঠিক আছে। সেরকমই আছে সোশ্যাল বোল্ডনেস, তারপরে সেন্সিটিভিটি, ঠিক আছে। তারপরে হচ্ছে ভিজিল্যান্স মানে সন্দেহ প্রবণতা, তারপরে কল্পনা শক্তির দিক থেকে অ্যাবস্ট্রাকটিজম, তারপরে হচ্ছে প্রাইভেটনেস, ঠিক আছে। তারপরে অ্যাপারেন্সেন বা দুশ্চিন্তা, অ্যাপ্রিহেনশন, ঠিক আছে। তারপরে তোমাদের আছে ওপেননেস টু চেঞ্জ, মানে নতুন অভিজ্ঞতা গ্রহণ করার যে সক্ষমতাটা, যার বেশি হবে তাহলে সে উদ্ভাবনী শক্তি বেশি হবে, যার কম তার কম। সেলফ রেজিলিয়েন্স, রেলিয়েন্স মানে কি নিজের উপর নির্ভরতা, ঠিক আছে। আমি আমার নিজের প্রতি বিশ্বাস করি, নিজে নিজেকে আমি নিজে নিজে কাজটা করতে পারবো স্বাধীনভাবে। যারা হবে তারা, তাদের ক্ষেত্রে এটা হাই হবে, যাদের স্কোর লো হবে তারা ঠিক এর উল্টোটা হবে। তারা হচ্ছে মানে সমস্ত কাজ কিন্তু কারোর মাধ্যমে করতে পছন্দ করবে, কারোর সহযোগে নিয়ে করতে, যে ভাই আমি একা পারবো না, তুই হচ্ছে আমার সাথে, ঠিক আছে। পারফেকশনিজম মানে কি নিখুঁত কাজ করার প্রবণতা, এটাও যার অনেকের ক্ষেত্রে ভালো হয়, আমি যে কাজটা করবো পুরো ভালো করে করবো, নাহলে করবো না। আর যার এই স্কোর কম থাকবে তারা অগোছালো হবে, ঠিক আছে। টেনশন, এই সমস্ত মানে যেই এইগুলো আছে সেগুলোকে উনি ডিনোট করেছেন। তোমার ওই শুধু 21টা পয়েন্ট লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার কেটেলের যে এই ট্রেডসগুলো আছে সেই ট্রেডসগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে সারফেস ট্রেড বলা হচ্ছে, যেমন লাজুকতা, হাসিখুশি। সোর্স ট্রেড মানে যেগুলো 16টা বলা হয়েছে সেটা। তারপরে কি বলা হচ্ছে কনস্টিটিউশনাল ট্রেড মানে জৈবিক ভিত্তিক গুণ। তারপরে এনভায়রনমেন্টাল ট্রেডস, শিক্ষা, পরিবার, সমাজ থেকে যা শিখছে সেখান থেকে তার এনভায়রনমেন্টাল ট্রেডস তৈরি হচ্ছে। এবিলিটি ট্রেডস মানে তার চিন্তা শক্তি, এইগুলো। টেম্পারমেন্ট ট্রেডস হচ্ছে আবেগ, স্বভাব এবং প্রতিক্রিয়া। ডাইনামিক ট্রেডস হচ্ছে প্রেরণা, লক্ষ্য এবং হচ্ছে আগ্রহ, ঠিক আছে। এগুলো কারোর নাম না, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে, বা হচ্ছে ট্রেডস। এবারে এর বৈশিষ্ট্যগুলো কি কি আছে, না এই যে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট টেস্ট যিনি, যার মাধ্যমে তিনি এই টেস্টটা করছেন, সেখানে 187টা প্রশ্ন আছে। প্রতিটিতে 3টি উত্তর দেওয়া আছে, সেই তিনটি উত্তরের মধ্যে যে কোনো একটা উত্তর তাকে দাগ দিতে হবে। ফলাফল 16টা ট্রেডসের স্কোর হবে, যেখানে শিক্ষার্থী, কর্মী, রোগী এবং সৈনিক সব জায়গায় কিন্তু এই টেস্টটা আমরা অ্যাপ্লিকেবল করতে পারবো, ঠিক আছে। আর কেটেলের এই তত্ত্বের গুরুত্ব কি আছে, না প্রতিটা মানুষের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশন আমরা বুঝতে পারবো, টিচিং মেথড আমরা নির্ণয় করতে পারবো, গাইডেন্স কাউন্সিলিং দিতে পারবো, ক্লাসরুম ম্যানেজমেন্টের দিক থেকে এটা কিন্তু উপকারী। তত্ত্বের সমালোচনা কি রয়েছে, খুব বেশি সংখ্যা ধরেনি, কেবলমাত্র 16টি ধরেছে এবং যেটা খুবই জটিল। শুধু প্রশ্নমালার উপরে এটা নির্ভর। ট্রেটের আচরণ সবসময় পরিস্থিতির উপর নির্ভর করে এবং জৈবিক এবং পরিবেশগত দিক থেকে এটাও কিন্তু খুব জটিলের দিক থেকে এটা কিন্তু ডিনোট করেছে। এরপরে আছে 5 ফ্যাক্টর থিওরি, ঠিক আছে। সেটা সব থেকে আমি প্রথম দিকে বলেছিলাম, দেখো সব থেকে বেশি স্বীকৃত যেটা, তাই না। এখানে ব্যক্তিত্বের 5টা জিনিসটাকে, মানে 5টা বিশেষ জিনিসটাকে তারা কিন্তু বৈজ্ঞানিকগত দিক থেকে
স্বীকার করেছেন, যেটাকে 5 ফ্যাক্টর মডেল বলা হয়, FFM বা বিগ 5 থিওরি বলা হয়। এই ব্যক্তিকে 5টি প্রধান ট্রেড ডাইমেনশনে মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। উদ্ভাবক কে? লুইস গোল্ডবার্গ এবং কোস্টা MC ক্যারে। ঠিক আছে? এরা গবেষণার ভিত্তিতে 5 ফ্যাক্টর থিওরিটাকে তিনি প্রকাশ করেছে। এই 5টি তার ট্রেডস রয়েছে, সেটাকে আবার ওশিয়ান মডেলও কিন্তু বলা হয়, যেখানে O ফর ওপেননেস, C ফর এই যেটা বললাম কোন সাইন্টিস্টিনিয়াস, উচ্চারণ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? কোন, কি বলা হচ্ছে এখানে, কোন সাইন্টিয়াসনেস। ঠিক আছে? হ্যাঁ। তারপরে এক্সট্রা ভার্সন, তারপরে এগ্রিয়েবলনেস, এবং হচ্ছে তোমার কি বলা হচ্ছে, নিউরোটিসিজম। এই 5টি মাত্রায় সমন্বয়ে কিন্তু তার ব্যক্তিত্বগুলো তৈরি হচ্ছে। এগুলো ঠিক বাংলাটাও এখানে লেখা আছে, যেমন ওপেননেস টু এক্সপিরিয়েন্স, যেটা ওপেননেস বলা হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে, না এই সমস্ত স্কোরটা যার বেশি হবে তার মধ্যে সৃজনশীলতা, কল্পনা শক্তি এবং অভিজ্ঞতাটা বেশি হবে। দেখে নাও সেরকমই, যার মধ্যে হাই ওপেননেস থাকবে তার মধ্যে কল্পনা প্রবণ, সৃজনশীলতা, জিনিসের প্রতি আগ্রহী এরকম থাকবে, যেমন একজন আর্টিস্ট, গবেষক বা লেখক। আর লো ওপেননেস কি হবে, না যাদের রক্ষণশীল ব্যাপারটা থাকবে, নতুন জিনিসের প্রতি ভয় বা অনীহা, বাস্তববাদী, পরিচয়ে জিনিস অপছন্দ করবে। ঠিক আছে? তো এরপরে আছে কি, এরপরে আমাদের যেটা বললাম, কনসাইন্টিয়াস নেস যেটা বলছে, যেটা নিষ্ঠা এবং দায়িত্ববোধ এবং শৃঙ্খলাকে ডিনোট করছে। যার বেশি হবে, ঠিক আমি তাদের মধ্যে এই শৃঙ্খলাবদ্ধতা বা পরিকল্পনাবদ্ধতা বা পরিশ্রম বা দায়িত্ববোধের জিনিসটা বেশি দেখবো। ঠিক উল্টোটা হলে সেই জিনিসটা উল্টো হয়ে যাবে। ঠিক আছে? যেমন ভালো ছাত্রদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, আর যারা কাজ ফেলে রাখে বা সময় মতো করে না তাদের মধ্যে আমরা এই অগোছালো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করবো। ঠিক আছে? তো এক্সট্রা পার্সন বহির্মুখী স্বভাবে যারা রয়েছে, তার স্কোর বেশি হলে আমরা দেখবো বহির্মুখী স্বভাব, যেটা এতক্ষণ ধরে পড়লাম আমরা, সেই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করতে পারবো, মানে মিশুকে, হাসি খুশি, সক্রিয়, দলগত কাজ করতে পছন্দ করবে সেরকমই, যেমন নেতা, শিক্ষক, সংগঠক যারা আছে। আর লো এক্সট্রাভার্সন যারা থাকবে তাদের নীরব, সংযত, আত্মবিশ্লেষণমুখী এরকমই হবে। এবার হচ্ছে এগ্রিয়েবলনেস বলা হয়েছে, বা সহানুভূতিশীল বা সহযোগিতার সম্পন্ন যারা রয়েছে, তাদের হাই এগ্রিয়েবলনেস যদি তার মধ্যে থাকে, তারা সহযোগী প্রবণ হবে, সহানুভূতিশীল হবে, যেমন কাউন্সিলর, শিক্ষক যারা। এবং যাদের মধ্যে লো এগ্রিয়েবলনেস রয়েছে তাদের মধ্যে প্রতিযোগিতা প্রবণ থাকবে, কঠোর, সন্দেহ প্রবণ হবে, এরকম হবে। এবং লাস্টে কি যেটা বলা হয়েছে, নিউরোটিসিজম বা ইমোশনাল ইনস্টেবিলিটি, এদের উদ্বেগ এবং দুশ্চিন্তা, ভয়, আবেগী চাপমাত্রা বেশি। যাদের হাই নিউরোটিসিজম থাকবে তাদের মধ্যে উদ্বেগটা বেশি দেখা যাবে, চাপগ্রস্ত হবে। ঠিক আছে? এবং যাদের লো হচ্ছে নিউরোটিসিজম থাকবে তাদের ক্ষেত্রে তারা কিন্তু শান্ত, আত্মনিয়ন্ত্রিত এবং চাপকে সহজে মোকাবিলা করতে পারে, এরকমই হবে। ঠিক আছে? এবার 5 ফ্যাক্টর থিওরি, এটা মোট 5টা ভাগের, তার হাই এবং লো স্কোরের কি কি হয় সেটা আমরা দেখলাম। এবার এখানে কি বলা হয়েছে, বৈশিষ্ট্যগুলো কি কি, না এটা বিশ্বজনীন, সমস্ত সংস্কৃতি বা কালচারের উপর অ্যাপ্লিকেবল, যেটা আগে আমরা দেখেছিলাম আইজ্যাঙ্কের থিওরিতে ছিল না, সমস্ত দেশে প্রযোজ্য, জৈব ভিত্তি, এটা বংশগতির প্রভাব আছে, স্থিতিশীল, সমস্ত দিক থেকে যে সমস্ত ট্রেডগুলো স্থিতিশীল, ঠিক আছে, সেটার উপর নির্ভর করছে, এবং সময়ের সঙ্গে সঙ্গে এই যে ব্যাপারগুলো, যেই সমস্ত ফ্যাক্টরগুলোকে এখানে রাখা হয়েছে, সেগুলো পরিবর্তন হয় না। এবং এটা পরিমাপযোগ্য, এম্পেরিক্যাল, অর্থাৎ এটা গবেষণা ভিত্তিক বা অভিজ্ঞতা সম্পন্ন, মানে গবেষণার ভিত্তিতেই এই জিনিসটা উঠে এসছে। এবং এটা ট্রেড বেস, অর্থাৎ কি মানুষের যে গুণ আছে সেই গুণের ভিত্তিতে এই জিনিসটা করা হয়েছে। তাহলে 5 ফ্যাক্টর থিওরির মাধ্যমে কি কি এডুকেশনাল ইমপ্লিমেন্টেশন গুলো আছে, না প্রতিটা মানুষের ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশন আমরা করতে পারবো, আমাদের টিচিং মেথডগুলোর মধ্যে আমরা চেঞ্জ আনতে পারবো, গাইডেন্স এবং কাউন্সিলিং এর মধ্যে আমরা ডিনোট করতে পারবো ট্রেড অনুযায়ী, যেমন হাই এন ভ্যালু যার থাকবে তাদের মধ্যে স্ট্রেস কাউন্সিলিং বলে একটা কাউন্সিলিং হয়, সেটা আমরা দিতে পারবো। যাদের লো সি রয়েছে, ঠিক আছে, তাদের টাইম ম্যানেজমেন্ট ট্রেনিং আমরা দিতে পারবো। যাদের লো এ রয়েছে তাদের সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট আমরা করতে পারবো, মোটিভেশনাল স্ট্র্যাটেজি, কেরিয়ার গাইডেন্স। তাহলে এই সমস্ত জিনিস আমরা এখানে তাদের ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে আমরা দিতে পারবো। যেমন হাই ই থাকলে তাদেরকে লিডারশিপ রোলের দিক থেকে আমরা তাকে ডিনোট করতে পারি। ঠিক আছে? তো এর সমালোচনাগুলো কি কি রয়েছে, না মানুষের ব্যক্তিগত দিক থেকে মাত্র 5টি ট্রেটে এটা কিন্তু সীমাবদ্ধ করা হয়েছে, যেটাকে আমরা ওভার সিম্পলিফিকেশন আমরা বলছি। কোনো তত্ত্ব সমালোচনার ঊর্ধ্বে যায় না, এর কোনো ব্যাখ্যা নেই। ট্রেডস কিভাবে গঠিত হয় তার কিন্তু সঠিক ব্যাখ্যা এখানে করেনি। সাংস্কৃতিক বৈচিত্র্য পুরোপুরিকে এখানে ব্যাখ্যা করে না, যেখানে বলছে কালচারটাকে সম্পূর্ণরূপে ডিনোট করছে না এখানে, প্রতিটা কালচারের ক্ষেত্রে এই টেস্টটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। ঠিক আছে? এবং শুধু প্রশ্নমালার উপরে এটা কিন্তু নির্ভরশীল। ঠিক আছে? তো এর ভিত্তিতে আমাদের এর সমালোচনার মাধ্যমে আমরা এই 3টে যে থিওরিজগুলো রয়েছে সেই 3টে থিওরিজগুলো আমরা কমপ্লিট করলাম। খুবই ইজি থিওরি, মানে দেখে মনে হচ্ছে যেন বড় করে লিখেছি বলে বেসিক আর কিছু। যে বৈশিষ্ট্যগুলো থাকবে তার হাই স্কোর হলে সেটা বেশি হবে। এত থিওরি এত থিওরি কি করে মনে রাখবো?
এত থিওরির মধ্যে তোমাদের এবারে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে 5 ফ্যাক্টর থিওরি আর আইজ্যাঙ্কের থিওরি। ঠিক আছে? কি বলছি বুঝতে না, পেরেছো? থিওরি গুলো তো বিশাল বড় বড় মনে হলো। মনে হলো না? পড়তে যখন তুমি পড়বে এগুলো কিছুই নয়, ওই প্রথম পয়েন্টটা মনে রাখলেই হবে। ঠিক আছে? যেমন আবেগ প্রবণতা, আবেগ প্রবণতা যদি কিন্তু বেশি। কমন আছে মানে সবগুলো মানে যত থিওরিস্ট আছে তাদের মধ্যে অনেকগুলো বিষয়ই কমন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে যেমন কেউ হচ্ছে মানে ওটাকে 16 ভাগে ভাগ এক্সট্রোভার্ট, করেছে। হ্যাঁ। এক্সট্রোভার্টটা অনেক জায়গাতেই কমন দেখলাম। হুম। সবগুলো তো ওই ব্যাপারগুলোকে নিয়েই করছে না, মানুষের ব্যক্তিগত ট্রিটস তো সব ক্ষেত্রে একই। এবার কেউ এর মধ্যে রাখছে, কেউ এর মধ্যে আলাদাভাবে ক্যাটাগরাইজ করছে, কেউ 16টা ফ্যাক্টর করছে, কেউ 5 ফ্যাক্টর করছে। ঠিক আছে? আইজাঙ্ক সেটাকে আবার আলাদাভাবে 3টে মডেলের মাধ্যমে দেখিয়েছে, এই রকমই করেছে। বিশেষ কোনো পার্থক্য নেই, ওই দু একটা জিনিস মাথায় রাখলে খুব সহজে মনে রেখে যাবে। ঠিক আছে? আর এরপরে পার্সোনালিটি টেস্টের মধ্যে তোমাদের কিন্তু এই প্রজেক্টিভ টেকনিক যেগুলো রয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা পরের দিন আলোচনা করবো। ঠিক আছে? আজকে এই ঠিক পর্যন্ত আছে। থাক। মোটামুটি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে ওকে, ঠিক আছে, চলো। তাহলে নেক্সট দিনে হচ্ছে এই বাদ বাকি যেটা পোর্শনটা থাকলো ওটা শেষ করে দেওয়া হবে। এবং তোমাদের আমি আজকে কোনটা কোয়েলসবার্গের হবে স্যার? লাস্টের দিন ওই মেজারমেন্ট অফ পার্সোনালিটি এটা নিয়ে একটু আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর এখানে যে থিওরিজগুলো বাকি থেকে যাবে সেই থিওরিজগুলো করবো, পেঁয়াজের থিওরি এবং তোমাদের কোয়েলসবার্গের থিওরিটা, এটা আমি তোমাদের এতে পাঠিয়ে দেবো, মানে ওই মানে টিচমিট অ্যাপে। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।